আচ্ছা, তো এই লেকচারে হচ্ছে আমরা এই আফিয়া ম্যাডামের পার্টে মডার্ন ফিজিক্স এর হচ্ছে যতটুকু বাকি আছে, মানে আজকে থেকে মেইনলি আর কি থিওরিটিক্যাল পার্ট। এর আগে যে 6টা লেকচার দেখাচ্ছিলাম ওখানে তো আর কি বেসিক্যালি ডেরিভেশন আর ম্যাথমেটিক্যাল জিনিস ছিল। এখানে আর কি মেইনলি থিওরিটিক্যাল থাকবে। তো ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে শুরু এবং ওই নিউক্লিয়ার ফিজিক্স পর্যন্ত শেষ, ওই জিনিসগুলো আর কি ক্লাস নোটে যতটুকু আছে আমি কভার করে দিব, এবং বইয়ের থেকে যতটুকু পড়া লাগবে আর কি আমি বলেও দিব। এন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট গুলো হচ্ছে আমি নিজেও আর কি ওই অত আর কি বুঝে পড়ি না, মানে যতটুকু আর কি আহ বুঝলে আর কি কাজ হয়ে যায়, তাই 100% আমি নিজেও বোঝার চেষ্টা করি না, কারণ করে আর কি ফাও টাইম নষ্ট করে লাভ নেই আমার এত বুঝেও। ক্লাসে যতটুকু বুঝে আমি এর বাইরে আর কি বুঝি না, মানে মানে যতটুকু লাগে যদি মুখস্থই করে নি। তো ওটাই তাই আগে থেকে বলে রাখতেছি আর কি, মানে পড়াগুলার এক্স্যাক্টলি আমি আর কি ওইভাবে এক্সপ্লেন করবো না, কারণ ওই যতটুকু আর কি এক্সপ্লেন করার দরকার পড়ে ওইটুকু দিয়ে আর কি জাস্ট পরীক্ষাতে লিখলেই কাজ হয়ে যায় আর কি, কতটুকু বুঝতেছে বা না বুঝতেছে না ম্যাটার করে না। তো ওই জন্যই আর কি আগে থেকে বলে রাখি, কারণ থিওরি আমি অত ফোকাস করে পড়ি না, তো আমি যতটুকু বুঝি এবং ক্লাসে ম্যাডাম যতটুকু কথা বলছে অতটুকু আমি বলার চেষ্টা করবো আর কি। তো প্রথমে আসে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে এই জিনিসগুলো নিয়ে বেশি কথা বলা লাগবে না, কারণ এগুলো হচ্ছে নর্মাল ইজি জিনিস। এই এইচ মিউ ইজ ইকুয়াল টু এইচ মিউ নট প্লাস হচ্ছে কে এম এক্স, এগুলো ইন্টারের জিনিসপাতি। এখন এই ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য ম্যাডাম হচ্ছে একটা বাইজারের একটা ইয়ে দিছে, বই দিছে। কি বলি, মানে বাইজার থেকে আর কি ফটো ইলেকট্রিক এফেক্টটা পড়তে বলছে, তবে আমি বলবো যে বাইজার পড়ার আসলে দরকার নেই, আমি নিজেও করিনি বাইজার। এই ম্যাডামের হচ্ছে একটা শীট দিছিল, 4 পৃষ্ঠার একটা শীট। ওই শীটটা হচ্ছে মানে বেসিক্যালি ইন্টার লেভেলের বেসিক, জাস্ট রিডিং করলে হয়ে যাবে, তেমন কিছু কঠিন না। তারপর হচ্ছে এখানে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টের হচ্ছে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জাস্ট নর্মাল ডায়াগ্রাম আর কি। ফটো ইলেকট্রিক এফেক্ট যে কারণে হয় আর কি, ওই ফটো ইলেকট্রন গুলা জাম্প করে যাওয়ার ফলে আর কি কারেন্ট প্রোডাকশন হয় আর কি, যেটাকে ফটো কারেন্ট বলি আমরা। তো এটাই আর কি মেইন জিনিসপাতি। এখন আমি চলে আসি হচ্ছে এখানে আর কি বেশি পড়ার কিছু নেই, মেইনলি আর কি গ্রাফ গুলা। আমি জাস্ট গ্রাফ গুলো এক্সপ্লেন করে দিতেছি, কারণ এখানে হচ্ছে পরীক্ষায় দেখছি যে আসলে হচ্ছে গ্রাফ গুলো এক্সপ্লেন করতে আসে। 3-4টা গ্রাফ আছে, ইন্টেন্সিটি, ফটো কারেন্টের কিছু গ্রাফ আছে। এই গ্রাফ গুলো জাস্ট মুখস্থ করে রাখতে হবে, এবং গ্রাফ গুলো আর কি পরীক্ষায় আর কি এই গ্রাফ ওয়াইজ আর কি 1-2 লাইন এক্সপ্লেন করে দিলে হয়ে গেল। কেন এগুলো পরীক্ষা আসে আর কি, 3-4টা গ্রাফের সাথে এক্সপ্লেন করতে আসে থিওরিটিক্যাল কোশ্চেন, টার্ম ফাইনালে দেখছি আর কি। সো প্রথমে যদি আসি আমরা হচ্ছে এই গ্রাফটা নিয়ে। তো এই গ্রাফটা দিয়ে হচ্ছে কি বলা হয়েছে সেটা হচ্ছে ভোল্টেজের সাথে একটা কারেন্টের গ্রাফ, মানে কারেন্ট, ছোট কারেন্ট ভার্সেস হচ্ছে ভোল্টেজ গ্রাফ। এখন আমরা যদি হচ্ছে এই যে যে ভোল্টেজটা বোঝানো হয়েছে, এই ভোল্টেজটা তো নর্মালি যদি ভোল্টেজ বাড়াইতে থাকি, তাহলে তো হচ্ছে আমার হচ্ছে এই ইলেকট্রন গুলা কি আরো তাড়াতাড়ি হচ্ছে এদিক দিয়ে টান খায় আর কি, কারেন্ট গুলা প্রোডাকশন হবে। তো ওই জিনিসটা বুঝাতেছে আমি যত হচ্ছে আমার ভোল্টেজের অ্যামাউন্টটা বাড়াবো, এই ফটো ইলেকট্রন গুলো তো অলরেডি হচ্ছে লাইট পড়ার ফলে হচ্ছে এখান থেকে জাম্প করতেছে ইলেকট্রন। এটা হচ্ছে ইলেকট্রোড থেকে আরেকটা ইলেকট্রোডের ভিতর দিয়ে জাম্প করতেছে ইজিলি। তো ওইটাই আর কি বলা হইতেছে যে ইলেকট্রন গুলা জাম্প করতেছে, আর হচ্ছে এই যে যে আমার ভোল্টেজটা, আমি যদি হচ্ছে ভোল্টেজটা আরো অ্যাপ্লাই করি, তাহলে এটা যেহেতু পজিটিভ টার্মিনাল হয়ে যাইতেছে, তো আমার কিন্তু ইলেকট্রন গুলাকে পজিটিভ টার্মিনাল এন্ডটা কিন্তু আরো বেশি অ্যাট্রাক্ট করবে। তো অ্যাট্রাক্ট করলে কি ইলেকট্রন গুলো আরো তাড়াতাড়ি এদিকে চলে আসবে। তা আমি যত ভোল্টেজ বেশি বাড়াবো আমার কিন্তু ইলেকট্রন গুলো আরো ফাস্ট আসবে আর কি, বেশি পরিমাণে ইলেকট্রন আসবে। তো ওই ফলে কি আমার হচ্ছে কারেন্টও বেশি প্রডিউস হবে। এই জন্য দেখাইছে আমি যত হচ্ছে ভোল্টেজটা বাড়াবো তত কি আমার কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে। বাট বাড়তে বাড়তে কারেন্টটা কতক্ষণ বাড়বে, কারেন্টটা ততক্ষণই বাড়বে যতক্ষণ হচ্ছে এই যে এটা যে আমরা দেখতেছি, সেটা হচ্ছে এই যে যে একটা ইলেকট্রোড, ইলেকট্রোড থেকে যে ইলেকট্রন গুলো এমিট হইতেছে। এখন এটা তো একটা লিমিট থাকবে, মানে এখান থেকে কি সবগুলো ফ্রি ইলেকট্রন যদি এমিট হয়ে যায়, তারপর তো আর কারেন্ট প্রডিউস করার মতো এক্সট্রা ফ্রি ইলেকট্রন থাকতেছে না। সবগুলো ফ্রি ইলেকট্রন যদি জাম্প করে ফেলে, তাহলে তো আমার হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ কারেন্ট আর কি ফ্লো হতে থাকবে, কারণ ইলেকট্রন গুলো বারবার এখানে আসবে, আর সেই ইলেকট্রন গুলো এইদিক দিয়ে এক্সেলারেট করে আবার এদিকে চলে আসবে। তো আলটিমেটলি কি একটা কারেন্ট ফ্লো হবে ইলেকট্রনের মোশনের অপোজিট ডিরেকশনে। তো সব এখান থেকে যতগুলো আর কি ফ্রি ইলেকট্রন ছিল এই মেটালটার ভিতরে, সবগুলো ফ্রি ইলেকট্রন যদি বের হয়ে যায়, তাহলে তো আমি আর ফ্রি ইলেকট্রন এরপর পাবো না, অর্থাৎ কি আমি এরপর আর কারেন্ট পাবো না। তো আমি ওই যে ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে আসলে একটা পর্যায়ে গিয়ে কি আমার হচ্ছে ওই কারেন্ট আর কি স্যাচুরেটেড হয়ে যায়, মানে আমি একটা এর থেকে বেশি পরিমাণ কারেন্ট আর পাবো না। তো এরপর কি জাস্ট ওই কারেন্ট একটা কনস্ট্যান্ট রেটে আর কি ওই কারেন্টটাই চলতে থাকে আর কি, কারেন্টটা মানে একটা পর্যায়ে ভোল্টেজ বাড়ানোর পর আর বাড়ে না, ভোল্টেজ আমি যতই বাড়াই। গেল। এখন এই গ্রাফের ভিতরে আমরা আরেকটা পয়েন্ট দেখবো, সেটা হচ্ছে আমার কি এই রিটার্ডিং পোটেনশিয়ালটা। এখন রিটার্ডিং পোটেনশিয়াল তো আমরা জানি অলরেডি, রিটার্ডিং পোটেনশিয়াল ছিল কি এই যে ইলেকট্রন গুলো যে আসতেছে, আসার জন্য কি ইলেকট্রনটাকে আমি বাধা দেওয়ার জন্য একটা নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করবো, যেটার ফলে কি ইলেকট্রন গুলো যাতে আর এদিকে আসতে না পারে, ওটাই তো আমার রিটার্ডিং পোটেনশিয়াল ছিল। তো এখন ওইটার জন্য কি আমার একটা নেগেটিভ সাইডের পোটেনশিয়াল অ্যাপ্লাই করা লাগবে কিন্তু, কারণ এই পাশটা যদি আমি নেগেটিভ করে দিই, তাহলে কি ইলেকট্রন গুলো রিপালস খেয়ে কি এই আর অ্যাট্রাক্ট হবে না, ইলেকট্রন গুলো কিন্তু রিপালস খেয়ে হচ্ছে এই জায়গায় আটকে থাকবে আর কি, কাইনেটিক এনার্জি গেইন করতে পারবে না। এই জন্য কিন্তু এই যে ভোল্টেজটা এটা কিন্তু নেগেটিভ সাইডে দেওয়া হয়েছে, পজিটিভ সাইড থেকে যে ওয়াই এক্স অ্যাক্সিস এর নেগেটিভ সাইডে, ওইটা কিন্তু আমার রিটার্ডিং পোটেনশিয়াল বোঝানো হয়েছে। এখন ইলেকট্রন কিন্তু হচ্ছে আমি যখন রিটার্ডিং পোটেনশিয়ালে কি ইলেকট্রন গুলা ঠিক থামায় দেয়,
তার মানে কি আমি রিটার্ডিং পোটেনশিয়াল থেকে যত আস্তে আস্তে এইদিকে পোটেনশিয়াল বাড়াবো, মানে ভোল্টেজটা বাড়াবো, ভোল্টেজ ড্রপটা বাড়াবো, তত কি আস্তে আস্তে ইলেকট্রন গুলাকে সামনে আগাতে থাকবে। ইলেকট্রন গুলো যত বেশি এক্সেলারেট করবে, কারেন্টের অ্যামাউন্ট কি বাড়তে থাকবে। এই গ্রাফটা দ্বারা আসলে আর কি এটাই বোঝানো হয়েছে। এখন এই গ্রাফের আরেকটা হচ্ছে, আচ্ছা এই গ্রাফটা আমি একটু পরে আসতেছি, এই গ্রাফটাতে পরে এক্সপ্লেন করতেছি। এখন এই গ্রাফেরই ওই যে আমরা তো পড়ছি যে ওই যে আমরা যেমন ওই যে থার্মোডাইনামিক্স এ পড়ছি, আইসোথার্মে হচ্ছে বিভিন্ন রকম টেম্পারেচারের জন্য আর কি বিভিন্ন রকম কার্ভ হতে পারে একটা গ্রাফের ভিতরে। তো এখানে আর কি ওরকম জিনিস হয়েছে। এখন হচ্ছে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টি গুলো আর কি ডাইরেক্ট খাতায় লেখা নেই, বাট হচ্ছে এগুলো হচ্ছে ম্যাডাম যে শিটটা প্রোভাইড করছেন টিম সেরিয়া দিয়ে থ্রু দিয়ে ড্রাইভে হচ্ছে যার যার সেকশনে ড্রাইভ লিঙ্কে থাকার কথা। তো ওই শিটটাতে আর কি বলা আছে যে আমি যত হচ্ছে এই ইয়েটা বাড়াবো, মানে হচ্ছে আমার কি বলে ইন্টেন্সিটিটা বাড়াবো, আমার কিন্তু হচ্ছে কারেন্টটা আর কি বাড়তে থাকবে। মানে হচ্ছে ওই ফোটো কারেন্টটা হচ্ছে সবসময় ইন্টেন্সিটি হচ্ছে প্রপোর্শনাল। মানে আমি যত যত পরিমাণ আর কি আমার লাইটের ইন্টেন্সিটিটা থাকবে, আমার যে রেডিয়েশনের ইন্টেন্সিটিটা যত বেশি হবে, আমার কারেন্টটাও কিন্তু আর কি মানে কারেন্ট বাড়ার রেটটা আর কি তত বেশি হবে। এই যে এখানে আমরা দেখতে পাইতেছি যে কারেন্টের অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যাইতেছে। আমার একটা ভিন্ন ইন্টেন্সিটি আই নিছি, আমার কারেন্টটা এই যে এতটুকু ভ্যালুতে গেছে। এখন আমি কি করছি, আমি যদি হচ্ছে আমার ইন্টেন্সিটিটা হচ্ছে ডাবল করি, তাহলে কি আমার যে কারেন্টের ভ্যালু কিন্তু বেড়ে গেছে। ওই নির্দিষ্ট পরিমাণ পোটেনশিয়ালের জন্য কিন্তু কারেন্টের ভ্যালু গুলো বাড়াই দিতেছে, কারণ কি আমার এই যে লাইটের হচ্ছে ইন্টেন্সিটিটা বেশি হইতেছে বলে। তো এটাই জাস্ট ওই কথাটাই আর কি জাস্টিফাই করতেছে যে আমি যত ইন্টেন্সিটি বাড়াবো আমার কি ফোটো কারেন্টটা বাড়বে, কারণ ফোটো কারেন্টটা হচ্ছে প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি আর কি। এরকম কিছু একটা ওই শীটটাতে লেখা আছে, ক্লিয়ারলি পড়লে বোঝা যাবে আর কি। তো এটাই আর কি বুঝাইতেছে বিভিন্ন রকম ইন্টেন্সিটির জন্য গ্রাফটা আর কি বিভিন্ন রকম একটা রূপ নিবে। তো এটাই আর কি এই গ্রাফের আর কি এক্সপ্লেনেশনটা। এখন আমরা যদি হচ্ছে এই গ্রাফটার ক্ষেত্রে আসি, এই গ্রাফটা আর কিছুই না, এই গ্রাফটা এবং এই গ্রাফটা বেসিক্যালি পুরো সেম। ম্যাডাম যখন পড়াইছে আমাদের, আমার মতে হচ্ছে আমাদের এটা ফলো করা বেটার, কারণ ম্যাডাম হচ্ছে এটাই পড়াইছে। ম্যাডাম হচ্ছে একদম রিটার্ডিং পোটেনশিয়ালটাকে নেগেটিভ সাইডে দিছে, কারণ রিটার্ডিং পোটেনশিয়ালটা তো একটা নেগেটিভ পোটেনশিয়াল, ঠিক আছে। বাট এটা গ্রাফটা তো মেইনলি ছিল হচ্ছে আমার ফোটো কারেন্ট ভার্সেস হচ্ছে অ্যাপ্লাইড পোটেনশিয়ালের গ্রাফটা। বাট আমার যদি এরকম না হয়ে, আমার যদি গ্রাফটা হচ্ছে ফোটো কারেন্ট ভার্সেস পোটেনশিয়াল না হয়ে রিটার্ডিং পোটেনশিয়াল হইতো, তার মানে কি আমি যত রিটার্ডিং পোটেনশিয়াল বাড়াবো, রিটার্ডিং পোটেনশিয়ালে চলে গেলে কি আমার হচ্ছে কি কারেন্টের পরিমাণটা কি কমে, মানে কারেন্টের পরিমাণটা জিরো হয়ে যাবে, কারণ ইলেকট্রনকে তো আমি হচ্ছে কি করতে দিতেছি না, এক্সেলারেট করতে দিতেছি না। তার মানে কি আমি যে রিটার্ডিং মানে নেগেটিভ সাইডে রিটার্ডিং পোটেনশিয়ালটা বাড়াইতেছি, বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে চলে গেছে কারেন্টটা আসা যাওয়া আর কি বন্ধ হয়ে গেছে। তো জাস্ট এই রিটার্ডিং পোটেনশিয়ালটাকে যদি আমি হচ্ছে পজিটিভ সাইডে দিয়ে রিটার্ডিং পোটেনশিয়ালের সাইডটা বাড়াই, তো তখন যে গ্রাফটা আর কি আমাকে হচ্ছে মানে বোঝানো হইতেছে, ওই গ্রাফটাই আর কি আমার বেসিক্যালি এই গ্রাফটা আর কি, মানে কিছুই না, জাস্ট এই গ্রাফটা আমি তো হচ্ছে নেগেটিভ, এটা তো একদম জেনুইনটা। বাট আমি যদি হচ্ছে নর্মাল পোটেনশিয়াল না বলে রিটার্ডিং পোটেনশিয়াল বলি, তাহলে তো আমরা নেগেটিভ ভোল্টেজটা নিয়ে কাজ করতেছি। তো সেই ক্ষেত্রে কি গ্রাফটা জাস্ট এমনি এই পাশে উল্টাই গেছে, কারণ কি এই যে জাস্ট আমরা রিটার্ডিং পোটেনশিয়ালের সাইড দিয়ে কাজ করতেছি বলে গ্রাফটাকে উল্টাই দিচ্ছে, আর কিছু না। এই গ্রাফটাই বেসিক্যালি হচ্ছে এই গ্রাফটা, এখানে এর থেকে বেশি কিছু বোঝার নাই। আর এটা হচ্ছে আসলে বাইজারে আর কি এইভাবে দেয়া, বাট আমাদের আসলে এইভাবে ফলো করার দরকার নেই। আমরা জাস্ট এই গ্রাফটা এক্সপ্লেন করে দিতে পারলেই হয়ে যাবে আর কি। তো এটা গেল। আর এখানে কিছু হাবিজাবি কথা লেখা আছে, এগুলো মানে আননেসেসারি কথা, খুব একটা দরকার নেই। আমরা মিনি এইখানে মেইনলি পড়াটা কি গ্রাফ এক্সপ্লেন করাটাই আর কি। আর এই গ্রাফটা আমরা অলরেডি সবাই জানি, এই গ্রাফটা আসলে ওই যে আমরা যে পড়ছি যে এইচ মিউ ইজ ইকুয়াল টু কি, এইচ মিউ নট, যেটা আর কি আমরা ওয়ার্ক ফাংশন প্লাস কি এখানে ভি নট ইন্টু ই, এটা তো আমার রিটার্ডিং পোটেনশিয়াল। তো এই জিনিসটা থেকে যদি আমি একটা গ্রাফ বানাই, গ্রাফটা আসবে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস সি। যদি হচ্ছে আমি এখান থেকে কি এই যে উপরে আছে এখানে লিখে দিই, এটাও যদি হচ্ছে আমি একটা রিটার্ডিং পোটেনশিয়াল ভার্সেস হচ্ছে আমার হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সির একটা গ্রাফ বানাই, তো গ্রাফটা এরকম একটা গ্রাফ হবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস সি থেকে। তো ওই গ্রাফ থেকে আমরা এই স্লোপের, এখান থেকে আমরা স্লোপও ধরে নিতে পারবো, স্লোপ বের করে স্লোপ থেকে আর কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বের করতে পারবো। ওই যে এই গ্রাফটা একটু মডিফাই করলে হয়ে যাবে, এগুলো সবাই জানে, তাই আমি এটা বেশি এক্সপ্লেন করতেছি না, এগুলো 11 12 এর জিনিস আর কি। তো এই যে এই গ্রাফের ভিতরে যে ওয়ার্ক ফাংশনটা কনস্ট্যান্ট থাকে একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য, ওই কথাগুলো আর কি বলা হয়েছে। তারপর আচ্ছা, তারপর যদি আমরা এই গ্রাফটাতে আসি, একটা রিমেইনিং গ্রাফ আছে এই লেকচারটাতে, সেটা হচ্ছে এই গ্রাফটা হচ্ছে বেসিক্যালি বুঝাইছে হচ্ছে ওইটা আমার বেসিক্যালি আগের গ্রাফটাই, সেটা হচ্ছে এই ফোটো কারেন্ট ভার্সেস হচ্ছে আমার কি রিটার্ডিং পোটেনশিয়াল গ্রাফটা, বাট নেগেটিভ সাইড থেকে বোঝানো হয়েছে, কারণ হচ্ছে ম্যাডাম নেগেটিভ সাইডে রেখে পড়াইছে আর কি। তো এই গ্রাফটা দ্বারা এটা বোঝানো হইতেছে যে আমার হচ্ছে বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সির জন্য, এখন এখানে যে আমরা যে এই গ্রাফটা যে কেবল প্লট করলাম, এই গ্রাফটা থেকে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে আমার কিন্তু আছে, এটা যদি আমি দেখাই দিই, যেটা থেকে যদি আমি দেখাই, সেটাকে গ্রাফটা কেমন দাঁড়াইতেছে, ভি নট ইন্টু ই ইজ ইকুয়াল টু এইচ মিউ মাইনাস এইচ মিউ নট, এইচ মিউ মাইনাস এইচ মিউ নট গেল।
তো এখন আমি যদি হচ্ছে এখান থেকে ভি নটটা আলাদা করি, তো ভি নটটা কি দাঁড়াইতেছে, এইচ বাই ই ইন্টু মিউ মাইনাস এইচ বাই ই ইন্টু মিউ নট। তো এখান থেকে তো আমরা দেখতে পাইতেছি এই ভ্যালুটা কিন্তু পুরোপুরি কনস্ট্যান্ট, কারণ ওয়ার্ক ফাংশন তো পুরোপুরি কনস্ট্যান্ট থাকে, যে রাইট সাইডে যে ভ্যালুটা ওয়ার্ক ফাংশনটা পুরোপুরি কনস্ট্যান্ট থাকে। তো এটা হচ্ছে আমার সেই -3, এবং এটা তো আমার সেই স্লোপটা। স্লোপ থেকে তো হচ্ছে ইজিলি আর কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বের করা যাবে, এটা কি আমার স্লোপটা। তো এখান থেকে কিন্তু আমি দেখতে পাইতেছি আমার ভ্যারিয়েবল হচ্ছে একটা হচ্ছে এই যে ভি নট রিগার্ডিং পোটেনশিয়াল, আর একটা কি আমার হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা। তার মানে আমরা কিন্তু বুঝতেছি যে আমার হচ্ছে এই যে যে রিগার্ডিং পোটেনশিয়ালটা আসলে যে পরিমাণ রেডিয়েশন দিতেছি বা লাইটটা দিতেছি ওই লাইটের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে আমার কি রিটার্ডিং পোটেনশিয়াল আসলে ততই বেশি দেওয়া লাগবে। তো এই জন্য আর কি দেখানো হয়েছে, আমি যদি হচ্ছে ভি3, ভি1 যদি সবচেয়ে বড় হয়, ভি2 যদি ছোট হয়, ভি3 যদি ছোট হয়, তো আমি হচ্ছে এই যে এখান থেকে দেখতেই পাইতেছি যে আমার হচ্ছে যেই পরিমাণ আর কি এটা যত বেশি হবে, এটাও কি রিটার্ডিং পোটেনশিয়াল কি নেগেটিভ সাইড থেকে ততই বেশি দেওয়া লাগবে। তো এই যে আমরা দেখতেছি যেহেতু ভি1 গ্রেটার দেন ভি2 গ্রেটার দেন ভি3, বেশি পরিমাণ কি আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি লাইট লাগবে, বেশি পরিমাণ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট আর কি লাইট আমি অ্যাপ্লাই করতেছি। তো আলটিমেটলি কি আমার রিটার্ডিং পোটেনশিয়ালটাকে বেশি দেওয়া লাগবে, এই জন্য কিন্তু আমরা দেখতেছি রিটার্ডিং পোটেনশিয়াল কিন্তু আরো নেগেটিভ সাইডে চলে গেছে। এই মিউ 1 এর জন্য যে ভি নটটা আসছে সেগুলো কিন্তু আসলে মিউ, এগুলো আসলে ভি না, এগুলো এগুলো আসলে কি মিউ মানে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে আর কি, মিউ এগুলা। তো এই পরিমাণ মিউ এর জন্য যে পরিমাণ আর কি আমার রিটার্ডিং পোটেনশিয়ালটা কিন্তু বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে, এই জিনিসটা আর কি আমরা হচ্ছে এই গ্রাফটাতে যদি মানে এই থিওরিটা, এই গ্রাফের থিওরিটা যদি আমরা এই গ্রাফে আর কি ইন্ট্রোডিউস করি, তাহলে সেই ক্ষেত্রে আর কি গ্রাফটা এরকম একটা রূপ নিবে, মানে বিভিন্ন রকম আর কি ফ্রিকোয়েন্সির জন্য বিভিন্ন রকম রিটার্ডিং পোটেনশিয়াল কার্ভ তৈরি হতেছে। তো এটাই ছিল আর কি এখানে বোঝার জিনিস, আর কিছু বোঝার দরকার নেই। আর এখানে কিছু কথা বলে দিচ্ছে, রিটার্ডিং পোটেনশিয়াল মিন্স রিভার্স পোটেনশিয়াল, ফটো ইলেকট্রিক প্রসেস ইজ অ্যান ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। তো আমি জাস্ট এখানে আর কি জাস্ট গ্রাফ গুলো এক্সপ্লেন করে দিচ্ছি, কারণ হচ্ছে ইন্টারের সিলেবাসের সাথে আমাদের জাস্ট গ্রাফ গুলাই আর কি আলাদা নতুন জিনিস ছিল, তাছাড়া আর এখানে নতুন কিছু নেই। জাস্ট ওই যে ম্যাডামের যে শিটটা প্রোভাইড করে দিচ্ছে ওই শিটটা পড়লে এই স্লাইডের জন্য যতটুকু পড়ার দরকার আছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কারণ ফাইনালে যে কোনো থিওরি অ্যান্সার করা পসিবল ম্যাডামের ওই 4 পৃষ্ঠা শিটটা পড়লে, যেটা রিডিং করা খুবই ইজি। আমি ওই লেকচার থেকে এখন হচ্ছে নতুন একটা লেকচার চলে যেতেছি, হচ্ছে যেটা হচ্ছে লেকচার নাম্বার 8। এবং এই লেকচারটা হচ্ছে বেসিক্যালি ডি ব্রগলি ওয়েভ নিয়ে পড়াইছিল ম্যাডাম, আর কিছু পড়ার নেই এই লেকচার। তো আমি একটু ডি ব্রগলি ওয়েভ নিয়ে এখন কথা বলি। তো এখানে হচ্ছে এই পার্টটাতে অনেক কিছু কথা লেখা নেই, যেগুলো আর কি ম্যাডাম ক্লাসে বলছিলেন, কারণ এত কথা তো হচ্ছে খাতায় লেখা যায় না, মানে লেখানো পসিবল না। তো এটার জন্য আর কি বাইজারের বইটা পড়তে হবে, বাইজার একটু জাস্ট ডি ব্রগলি ওয়েভলেন্থটা হচ্ছে খুঁজে নিতে হবে, খুঁজে নেওয়ার পর ওখানে কিছু কথা বলা আছে ওই কথাগুলো আর কি পড়ে নিতে হবে, যাতে পরীক্ষায় যখন এই ডি ব্রগলি ডেরিভেশনটা যদি দেয়, তো সেই ক্ষেত্রে যাতে আমরা ওই কথাগুলো আর কি লিখতে পারি, খালি তো ম্যাথমেটিক্যাল জিনিস লেখা দিলে হবে না। তো এখন ওই কথাগুলো হচ্ছে আমি হচ্ছে বাইজার থেকে পড়ছি, এবং ওগুলার আমি এখন তাও ওই বই খুলে দেখাইতেছি না, আমি ওই কথাগুলো মুখে বলে দিতেছি। ওই মানে জাস্ট কি কি পয়েন্টস গুলা বলে দিতেছি, জাস্ট অতটুকু আর কি পরীক্ষায় লিখলে হবে, এবং ওইটা একটু মানে যদি নিজে থেকে বুঝতে চাই কেউ, তাহলে সেই ক্ষেত্রে আর কি তাকে বাইজারের বই খুঁজে ওই লেখাগুলো পড়ে নিতে হবে, বেশি না, মাত্র 2-3 পারার হচ্ছে লেখা পড়লে হয়ে গেল। তো আমি শুরু করি। তো এই যে যে ডি ব্রগলির যে থিওরিটা, ডি ব্রগলির থিওরিটা পড়ার জন্য মেইনলি হচ্ছে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভ গুলো, আমরা আসলে ওয়েভ বলতে কি বুঝি, মানে আমরা তো জানি যে পৃথিবীর যে কোনো ম্যাটেরিয়ালের পার্টিকেল প্রপার্টিও আছে এবং ওয়েভ প্রপার্টিও আছে। তার মানে ওয়েভ প্রপার্টি থাকা মানে আমরা বলতেছি পৃথিবীর যে কোনো পার্টিকেল হচ্ছে একটা ওয়েভ আকারে বিহেভ করবে, ঠিক আছে। এখন আমার কথা হইতেছে ওয়েভটা আসলে কেমন হইতে হবে। আমরা তো আসলে ওয়েভ বলতে বেসিক্যালি এরকম একটা ফিগার বুঝি, রাইট? বাট আসলে তো হচ্ছে ওয়েভের ফিগার এরকম হয় না। মানে ওয়েভের ফিগার এরকম হবে, বাট ডি ব্রগলি ওয়েভ গুলো আসলে এই ওয়েভ না। কারণ এগুলো তো আসলে একটা কন্টিনিউয়াস ওয়েভ, যার হচ্ছে অ্যাম্পলিটিউড কি এ পরিমাণ, মানে একটা পুরো ইনফিনিট ওয়েভ যেটা চলতেছে তো চলতেছে। তো এগুলো কিন্তু একজন মানে জেনারেল ওয়েভ, বাট এই যে ডিব্রগলি ওয়েভ গুলো এগুলো আসলে জেনারেল ওয়েভ না। ডিব্রগলি ওয়েভ গুলো আসলে গ্রুপ ভেলোসিটি, মানে আমরা তো হচ্ছে গ্রুপ ভেলোসিটি ওয়েভ গুলো পড়ে আসছি, রাইট? যে ওয়েভ প্যাকেট আকারে থাকে আর কি। এই জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে রাফি স্যারের কোর্সে 1-1 অলরেডি পড়ে আসছি। তো আশা করি সবাই জানি যে গ্রুপ ভেলোসিটি জিনিসটা কি এবং ওয়েভ প্যাকেট জিনিসটা কি। তো এটাই হচ্ছে সেই ডিব্রগলি ওয়েভ গুলো, আসলে এরকম অনেকগুলো ওয়েভ হচ্ছে মিক্স হয়ে আসলে এরকম একটা ওয়েভ প্যাকেট তৈরি করে, এবং ডিব্রগলি ওয়েভ গুলো আসলে এইভাবে আর কি রিয়া করে। এখন আমাদের এই যে যে থিওরিটা আমরা পড়বো, এই থিওরিটা পড়ার পিছনে আমাদের হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই প্রমাণ করা যে ডি ব্রগলি ওয়েভ গুলো আসলে ওয়েভ প্যাকেট আকারে থাকে। ডি ব্রগলি ওয়েভ গুলো আসলে কি আকারে থাকে, ওয়েভ প্যাকেট প্যাকেটে থাকে, ওয়েভ প্যাকেট আকারে থাকে, নট দ্যাট দিস ওয়েভ আকারে থাকে, ঠিক আছে। এই জিনিসটা আমরা প্রমাণ করবো। এখন এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা হচ্ছে কিভাবে প্রমাণ করতে পারি। এখন আমরা কিন্তু রাফি স্যারের কোর্সে পড়ে আসছিলাম যে একটা ওয়েভ যখন এরকম গ্রুপ অফ ওয়েভস মানে কি ওয়েভ প্যাকেট আকারে যখন হচ্ছে মুভ করে, তখন কিন্তু তাদের একটা গ্রুপ ভেলোসিটি থাকে। তার মানে তাদের ওয়েভ ভেলোসিটিটাই কিন্তু তখন গ্রুপ ভেলোসিটি হয়। কিন্তু এই ওয়েভের যে ভেলোসিটিটা, এই যে যে ওয়েভটা যে ভেলোসিটিতে যাইতেছে ওটা কিন্তু তার হচ্ছে ফেজ ভেলোসিটি। কারণ এটা কি, এই যে মুহূর্তে মুহূর্তে ফেজ চেঞ্জ হইতেছে, এই ফেজ চেঞ্জ হওয়ার ভেলোসিটিটাই কিন্তু এই ওয়েভের হচ্ছে ওয়েভ ভেলোসিটিটা। তো ওয়েভ ভেলোসিটিটাকে আমরা বলতেছি কি ভি, ফেজ ভেলোসিটিটাকে বলতেছি ভিপি, এবং গ্রুপ ভেলোসিটিটাকে বলতেছি হচ্ছে ভিজি। তার মানে আমি যদি বলতে পারি এই ওয়েভের, যদি এটা হচ্ছে এরকম একটা নর্মাল একটা ওয়েভ হইতো, তাহলে তো সেই ক্ষেত্রে ওয়েভের ভেলোসিটিটা হচ্ছে ফেজ ভেলোসিটির সমান হইতো।
রাইট? বাট ওয়েভটা যদি একটা ওয়েভ প্যাকেট আকারে থাকতো তাহলে কি এই ওয়েভের ভেলোসিটিটা কিন্তু গ্রুপ ভেলোসিটির সমান হতে হইতো। কারণ গ্রুপ ভেলোসিটিটা কিন্তু অ্যারাইজ করতেছে ওয়েভ প্যাকেটের জন্য, কিন্তু ফেস ভেলোসিটিটা কিন্তু অ্যারাইজ করতেছে আমার এই নর্মাল ওয়েভের জন্য। ক্লিয়ার? তো আমাদেরকে আসলে প্রমাণ করতে হবে যে ভিটা আসলে নট ইকুয়াল টু ভিপি, মানে ভিটা আসলে ভিপির ইকুয়াল না, এবং ভিটা আসলে ভিজির ইকুয়াল। এই দুইটা জিনিস যদি আমি প্রমাণ করতে পারি, তার মানে তো আমি বুঝাই দিতেছি যে ডি ব্রগলির যে ওয়েভ গুলা, ওই ওয়েভ গুলা কি আসলে এরকম নর্মাল ওয়েভ না, ওগুলো আসলে কি এই ওয়েভ প্যাকেট আকারে থাকে। তো ওইটার জন্য আমরা আসলে এই দুইটা জিনিস, এই যে এই মেইনলি এই জিনিসটা, ওয়েট, এই জিনিসটা আর হচ্ছে এই জিনিসটা প্রমাণ করব আমরা। তো এই জিনিসটা প্রমাণ করতে পারলে আর কি আর হয়ে যাবে, বুঝে বুঝে ফেলতে পারবো যে যে কেন আসলে আমাদের ডি ব্রগলি ওয়েভ গুলো আসলে ওয়েভ প্যাকেটে থাকে। তো এটা প্রমাণ করার জন্য এখন আমরা তো হচ্ছে কিছু জিনিস দেখবো। সেটা হচ্ছে আমরা তো এই ফর্মুলাটা জানি অলরেডি, ম্যাস এনার্জি রিলেশনের ইকুয়েশন। তো এখান থেকে আমরা জানি যে একটা ফোটন কি ম্যাসলেস হয়, বা ফোটনের ম্যাস আসলে ম্যাসলেস না। ইন্টার আমি সার্চ দিয়েছিলাম, সেটা হচ্ছে গুগলে দেওয়া 10⁻⁻54 কেজি। মানে আসলে তো ম্যাস ছাড়া কোনো কিছু জিনিস এক্সিস্ট করতে পারে না। এখন আসলে ফোটনের ম্যাস আছে, বাট ম্যাসটা আসলে এতই কম যে এটাকে ম্যাসলেস ধরে নেওয়া হয় আর কি। কারণ 10⁻⁻54 আর আমি কি ম্যাস ধরবো? বাট এমন না যে এটা ম্যাথ একবারে জিরো। তো এই জন্য কি এখন ওটা যদি আমি স্কোয়ার করি, টু দি পাওয়ার 4 ধরি, ওটা আলটিমেটলি এমনি জিরো আসবে আর কি। তো এটা হচ্ছে ইগনোর করা হয়েছে। তো এখান থেকে আমরা বলতে পারি ইজ ইকুয়াল টু পিসি। তো ইজ ইকুয়াল টু পিসি থেকে আমরা বলতে পারি পি ইজ ইকুয়াল টু, মানে আমার মোমেন্টাম হচ্ছে ই বাই সি। আর এটা যেহেতু এই যে ওয়েভ গুলো হচ্ছে অনেক স্পিডে, লাইট স্পিডে মুভ করে, তো এটা ক্ষেত্রে আমাদের রিলেটিভিটি আনতে হবে। তো এখান থেকে আমরা বলতে পারতেছি এই ই আবার কি এইচ ইন্টু ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি কে আবার ওই যে এই ফ্রিকোয়েন্সি বাই সি কে হচ্ছে ল্যামডা দ্বারা 1/λ দ্বারা রিপ্লেস করা যায়। তো আমরা বলতে পারি পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। আবার এখান থেকে বলতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। এটা তো ডি ব্রগলির ডেরিভেশন, আমরা হচ্ছে কেমিস্ট্রি শিখছিলাম 1 1। তো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি আসতেছে। এখন পি এর এই জায়গাতে আমরা সাধারণত এমভি ইউজ ইউজ করি, বাট এখানে আমরা এমভি ইউজ করবো না। এখানে আমরা পি এর জায়গায় মোমেন্টামকে আসলে আমরা রিলেটিভিস্টিক মোমেন্টাম ধরবো। কারণ এই ওয়েভ গুলো তো নিয়ারলি লাইট স্পিডে ট্রাভেল করে, বা লাইট স্পিডে ট্রাভেল করে। তো গামা ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু গামা ইন্টু এম নট বি দিয়ে দিছি। তো এই ফর্মুলাটা আমাদের একটু পর কাজে লাগবে আর কি। তো এখন হচ্ছে গ্রুপ ভেলোসিটির ক্ষেত্রে কিন্তু আমরা জানি গ্রুপ ভেলোসিটি কখন ফর্ম হয়, যখন হচ্ছে দুইটা ওয়েভ যাদের এই যে ওমেগা নিয়ারলি, মানে নিয়ারলি ইকুয়াল, মানে এক্স্যাক্টলি ইকুয়াল হওয়া যাবে না, মানে একটা থেকে আরেকটা হালকা একটু ডিফার করে, এবং তাদের হচ্ছে কেটা হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার হচ্ছে হালকা একটু ডিফার করে। এরকম হচ্ছে দুইটা ওয়েভ যখন হচ্ছে একটা একটা সাথে কোইনসাইড করে, তখন আসলে একটা ওয়েভ প্যাকেট ফর্ম হয়। ওই ব্যাকগ্রাউন্ডে আর কি এই কথাটা লেখা হয়েছে। এটা কিন্তু আমরা রাফি স্যারের কোর্সেই পড়ছিলাম। সেটা হচ্ছে এটা একটা ওয়েভ যার হচ্ছে নর্মালি আর কি ওমেগা আছে, নর্মালি কে আছে। এখন ওমেগা আর কে তো আমরা জানি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। এখন আরেকটা একই রকম ওয়েভ, যে কি ওর থেকে বেশি একটা ডিফার করে না, বাট হালকা একটু ডিফার করে, মানে ওর হচ্ছে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাও থেকে হালকা একটু বেশি, ওর কেটাও থেকে হালকা একটু বেশি। পরে এই দুটো যখন কোইনসাইড করে ফেলে, তখনই কিন্তু আর কি দেখতে পারি যে আমরা হচ্ছে ওই যেরকম পজিটিভ নেগেটিভ একটু কাটাকাটি গিয়ে আমাদেরকে এরকম একটা গ্রুপ ভেলোসিটি ফর্ম করে। এই জিনিসটা আমি এত ডিটেলসে যাইতেছি না, কারণ এগুলো হচ্ছে আগে কোর্সে আমরা পড়ে আসছি 1 1। তো ওগুলো আর কি এখানে খুব একটা ম্যাটার করতেছে না, এখানে পরীক্ষা তো লেখা লাগবে না, জাস্ট জানলেই হইলো যে গ্রুপ ভেলোসিটি এরকম দুইটা ওয়েভের ইকুয়েশনের কারণে আর কি অ্যারাইজ করতেছে, বা হচ্ছে এই ওয়েভটাকে ফর্ম করতেছে। তো এখন আমরা হচ্ছে ইন্টার থেকে আর ইন্টার না কি বলে এটাকে, ইন্টারেও আছে, আবার হচ্ছে 1 1 কোর্সে শিখছিলাম যে গ্রুপ ভেলোসিটি ফর্মুলা হচ্ছে ডি ওমেগা জি কে, জি ওমেগা বাই জি কে। আর ফেস ভেলোসিটি ফর্মুলা হচ্ছে ওমেগা বাই কে। এখন এই দুইটা ইকুয়েশনকে কাজে লাগা হচ্ছে আমরা এই যে ভিজি আর ভিপির যে যে প্রমাণটা, এই প্রমাণটা এখন আমরা প্রুফ করার চেষ্টা করবো আর কি। গেল। তারপরে এখানে একটা কথা বলে রাখছে, এই কথাটা হচ্ছে বেসিক্যালি ডি ব্রগলি ওয়েভলেন্থের প্রিন্সিপাল বুঝাইতেছে। এখন এই ডি ব্রগলি ওয়েভের হচ্ছে আসলে এই ওয়েভ প্রপার্টি দ্বারা আসলে কি বোঝায়, এই ডি ব্রগলি ওয়েভের ওয়েভ প্রপার্টি দ্বারা আসলে এটা বুঝাইতেছে, এই কথাটা আর কি বুঝাইছে, যদি অ্যাম্পলিটিউড অফ দ্য ডি ব্রগলি ওয়েভস দ্যাট correspond to a moving body reflects the probability that it will be found at a particular place at a particular time। তার মানে এই কথাটা বলতে আসলে চাইছি যে এই যে যে আসলে আমরা যে বলতেছি যে একটা পার্টিকেলের আসলে ওয়েভ প্রপার্টি আছে, তো এই ওয়েভ প্রপার্টি দ্বারা আসলে কি বোঝাইতেছে, একটা ওয়েভের তো অ্যাম্পলিটিউড থাকে, রাইট? তো এই ডি ব্রগলি ওয়েভের কি অ্যাম্পলিটিউড আছে। এখন এই অ্যাম্পলিটিউড দ্বারা অ্যাম্পলিটিউডটা আসলে কি সিগনিফাই করতেছে, অ্যাম্পলিটিউডটা আসলে সিগনিফাই করে যে যে কোনো মুভিং বডি আসলে একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট প্লেসে পাওয়া যাবে, একটা নির্দিষ্ট প্লেসে পাওয়ার যে প্রবাবিলিটিটা, এটাই আসলে এই অ্যাম্পলিটিউড দ্বারা বোঝানো হইতেছে। মানে একটা নির্দিষ্ট টাইমে আমি ওই পার্টিকুলার অবজেক্টটাতে যে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার প্লেসে পাবো। কারণ কি, একটা ওই যে ভেলোসিটির সাথে রিলেটেড আর কি, জাস্ট এতটুকুই আর কি, জাস্ট এখানে যা বোঝানো হয়েছে আমি ততটুকুই বলছি আর কি। এটা আসলে এত ডিপলি কিছু বোঝার দরকার নেই, কারণ আমিও এত ডিপলি বুঝতে যাইনি। জাস্ট যেই কথাটা বলছি এটা আর কি মোটামুটি বুঝে মুখস্থ রাখলেই হলো। মানে বেসিক্যালি একটা মুভিং অবজেক্ট মুভ করতেছে একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে সে হচ্ছে একটা নির্দিষ্ট পজিশনে থাকবে। এটার মানে একটা নির্দিষ্ট পজিশনে যে আমি তাকে পাবো, এই পাওয়াটার প্রবাবিলিটিটা আসলে কি, ওইটাই আসলে ওই ডি ব্রগলি ওয়েভের অ্যাম্পলিটিউড দ্বারা বোঝানো হইতেছে। এখানে এর বেশি আর কিছু বোঝানোর দরকার নেই।
তো তারপর হচ্ছে আমরা চলে যাই হচ্ছে ভিজি। এবার আমরা হচ্ছে প্রমাণটাতে চলে যাবো, কারণ আমরা তো বলছি আমাদেরকে হচ্ছে ভিজি ইজ ইকুয়াল টু ভি আর ভিপি ইজ নট ইকুয়াল টু ভি, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে তো আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে এই ওয়েভটা আসলে একটা ওয়েভ থাকে। তো এটা প্রমাণে আমরা চলে যাই। এখন হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, 2 পাই ইন্টু মিউ। মিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বুঝাইছে, এখানে আসলে বেসিক্যালি এটা আসলে যে 2 পাই ইন্টু এফ আর কি, যেটা আমরা আর কি পড়ি আর কি সাধারণত। তো এটা হচ্ছে 2 পাই ইন্টু এফ। এখন এফ কি আবার, ই ইজ ইকুয়াল টু এইচ এফ। তো এখান থেকে কি ই বাই এইচ বলা যাইতেছে, 2 পাই ই বাই এইচ। এখন ই বাই এইচ কে আবার ই কে কি বলা যায়, গামা ইন্টু এম নট সি স্কোয়ার। আমরা রিলেটিভিস্টিক এনার্জি নিয়ে ডিল করবো, কারণ এগুলো কিন্তু রিলেটিভিটি জিনিস আর কি। তো ই ইজ ইকুয়াল টু 2 পয়েন্ট গামা এম নট সি স্কোয়ার বাই এইচ। তো এটা গেল হচ্ছে আমাদেরকে ওমেগাটা পেয়ে গেলাম। তো ওমেগাটা আলটিমেটলি দাঁড়াইতেছে এরকম। এখন গামা তো হচ্ছে এই যে এটা, এই ফ্যাক্টরটা। তো আমরা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পয়েন্ট এম নট সি স্কোয়ার এইচ বাই এটা, এটা আমরা হচ্ছে ওমেগাটা বের করে নিলাম। কারণ হচ্ছে ভিজি বের করতে হলে আমাদের কি করতে হবে, যে ডি ওমেগা ডি কে, মানে এটাকে কিন্তু আমার হচ্ছে কিছু রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিতে হবে আর কি। তো কেটা কি, কেটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা, যেখানে হচ্ছে এটা দাঁড়াইতেছে হচ্ছে 2 পাই। তো এখন হচ্ছে এই 2 পাই ল্যামডা হচ্ছে কিন্তু এইচ বাই পি আসে। ল্যামডা কি আসলে এইচ বাই পি, আমরা এর আগের পেজটাতে দেখে আসছি, এই যে এইচ বাই পি মানে হচ্ছে এইচ বাই গামা এন নট পি। তো এখান থেকে আর কি আমরা ল্যামডা জায়গায় ওটা বসাই দিলাম। বসানোর পর এই জিনিসটা আলটিমেটলি এরকম কিছু একটা দাঁড়াইতেছে। গামাটা হচ্ছে যে √1 - v² বাই সি স্কোয়ার, ওটা আমরা এইভাবে হচ্ছে বসাই দিলাম আর কি। তো 2 পাই এম নট ভি বাই এইচ ইন্টু √1 - v² বাই সি স্কোয়ার বসাই দিলাম। গেল। তো এটা বসানোর পর হচ্ছে আমরা হচ্ছে এখন কে পেয়ে গেছি, এবং হচ্ছে আমরা কি ওমেগা পেয়ে গেছি। তো এখন এই জি ওমেগা বাই জি কে কে কিন্তু আমরা হচ্ছে এটা বলতে পারি যে এটাকে হচ্ছে ডিবি দ্বারা ভাগ করে দিচ্ছি, ডিবি দ্বারা ভাগ করে দিচ্ছি। তো আমরা এখান থেকে কিন্তু বলতে পারতেছি যে হচ্ছে এই জি ওমেগা বাই জিবি ডিভাইডেড বাই যদি জি কে বাই জিবি যদি আমরা বসাই দিই, তাহলে কিন্তু আমরা হচ্ছে এই গ্রুপ ভেলোসিটিটা পেয়ে যাবো। তো আমরা আগে জি ওমেগা বাই জিবি বের করি, মানে কি এই যে ওমেগা যে টার্মটা, ওমেগা এই টার্মটা তো একটা ভি এর ফাংশন, তো এটাকে আমরা ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো। তো আমি আর ডিফারেন্সিয়েশন দেখাইতেছি না, ডিফারেন্সিয়েশন সবাই করতে পারে। তো ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এটা হচ্ছে এই যে আলটিমেটলি যে এখানে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করে এরকম একটা টার্ম আসতেছে ভি এর রেসপেক্টে ওমেগা কে ডিফারেন্সিয়েট করলে। সিমিলারলি যদি আমি কে কে ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, এরকম একটা টার্ম আসবে। নিজেকে হাতে করে 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 দেখতে হবে, তাহলে আর কি বোঝা যাবে। তো তারপর আমি এটা দিয়ে এটাকে যদি আমি ভাগ করে দিই, ভাগ করে দিলে হচ্ছে একটা দিয়ে আরেকটাকে ভাগ করলাম, ভাগ করলে কি আমরা হচ্ছে দেখবো যে কাটাকাটি যাওয়ার পরে, এটা এটা কাটাকাটি যাওয়ার পরে আমরা দেখবো যে হচ্ছে ভি আসতেছে, শুধুমাত্র ভি আসতেছে। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, ভিজি ইকুয়াল টু ভি। তার মানে কি আমার গ্রুপ ভেলোসিটিটা আসলে ওয়েভের ভেলোসিটির সমান আর কি। তার মানে কি, যেহেতু গ্রুপ মানে ওয়েভের ভেলোসিটিটা গ্রুপ ভেলোসিটির সমান, তার মানে কি এই ওয়েভটা আসলে একটা নর্মাল ওয়েভ না, এটা আসলে একটা গ্রুপ ভেলোসিটির ওয়েভ প্যাকেট হিসাবে আর কি বিহেভ করতেছে। গেল। এবার আমরা প্রমাণ করব যে ওয়াই ইজ ভি ইজ নট ইকুয়াল টু ভিপি, মানে ফেজ ভেলোসিটির সমান কেন হইতেছে না, এটা এখন আমরা প্রমাণ করবো। এই প্রমাণটা হচ্ছে কি এই পার্টে। তো এখন আমরা তো জানি যে ভিপির ফর্মুলাটা কি, ওমেগা বাই কে দাঁড়াইতেছে ভিপির ফর্মুলাটা, রাইট? তো আমরা কিন্তু ওমেগার ফর্মুলা অলরেডি বের করে ফেলছি, আর কে এর ফর্মুলা অলরেডি বের করছি। তো আমি যদি ওমেগা বাই কে ভাগ করে দিই, ওই যে উপর থেকে ওমেগা ওমেগা বের করছি, ওই যে ওমেগা বের করছি আর হচ্ছে এখান থেকে কি কে বের করছি, তো এটাকে দিয়ে যদি এটাকে আমি ভাগ করি, তাহলে দেখবো যে আমার ইকুয়েশনের ভিতরে আসতেছে সি স্কোয়ার বাই ভি। তো সি স্কোয়ার বাই ভি আসার ফলে এখন আমরা কিন্তু জানি ভিটা কিন্তু একটা ওয়েভ ভেলোসিটি। তো এটা তো লাইটের ভেলোসিটির ইকুয়াল হইতে পারবে না অবভিয়াসলি। তো ভিটা হচ্ছে সি এর থেকে ছোট। তো ভিটা যেহেতু সি এর থেকে ছোট, তার মানে এই যে সি বাই ভি পোর্শনটা, এই সি বাই ভি পোর্শনটা, এই যে সি স্কোয়ার বাই ভি যেটা আসে, ওটাকে তো আমরা এইভাবে লিখতে পারি। এটা কি দাঁড়াইতেছে, সি বাই ভি কি অবশ্যই গ্রেটার দ্যান ওয়ান, কারণ সি হচ্ছে যেহেতু গ্রেটার দ্যান ভি। তো আমরা কিন্তু বলতে পারি সি বাই ভি ইজ দ্য গ্রেটার দ্যান ওয়ান ফ্যাক্টর। তো গ্রেটার দ্যান ওয়ান কে যদি আমি সি দিয়ে গুণ করি, তার মানে আমার আলটিমেটলি ডান পাশে কি যে ভ্যালুটা আসতেছে, ওটা কিন্তু আমার লাইটের ভেলোসিটি সি এর থেকে বেড়ে যাইতেছে। তার মানে এই যে ফেজ ভেলোসিটিটা কিন্তু লাইটের স্পিডের থেকে বেশি হয়ে যাইতেছে। বাট রিলেটিভিটি অনুযায়ী আমরা কি জানি যে কোনো কিছুর স্পিড লাইটের থেকে বেশি হওয়া পসিবল না। তো সেই ক্ষেত্রে কি এই যে ভিপি যে গ্রেটার দেন সি হয়ে যাইতেছে, ভিপি গ্রেটার দেন সি হয়ে যাইতেছে, এই জিনিসটা কি রিয়েলিটির সাথে কন্ট্রাডিক্টিং না? কারণ তো কোনো কিছু তো আসলে সি এর থেকে বেশি হতে পারে না। তার মানে আসলে এই যে ভিপি যে ফর্মুলাটা যে আসতেছে, এই ফর্মুলাটা পুরোপুরি ইনভ্যালিড। তো এটা ইনভ্যালিড মানে আমরা কি বলে দিতে পারতেছি যে আসলে এই ভেলোসিটিটা আসলে ওয়েভের ভেলোসিটিটা কি আসলে আমার হচ্ছে এই ফেজ ভেলোসিটির সমান হওয়া পসিবল না। কারণ ফেজ ভেলোসিটি যে ফর্মুলাটা আসতেছে, এই ফর্মুলাটা আসলে ভুল আসতেছে। কারণ আমরা হচ্ছে রিলেটিভ, এই ফর্মুলাটা আসলে ভুল এসে পড়তেছে। তো ফর্মুলা ভুল আসা মানে কি, এই ভিপি এর ফর্মুলাটা ইনভ্যালিড, তার মানে কি এর ভেলোসিটিটা আছে আসলে ভিপি সমান হইতে পারে, এই জিনিসটা আসলে সত্য না। তো এখান থেকে আমরা প্রমাণ করে দিচ্ছি যে ভিজি ইকুয়াল টু ভি এবং ভি ইজ নট ইকুয়াল টু ভিপি। অর্থাৎ আসলে একটা ডি ব্রগলি ওয়েভ কি আমার হচ্ছে ওয়েভ প্যাকেট আকারে থাকে, নট দ্যাট আ জেনারেল ওয়েভ আকারে থাকে। তো এইটাই ছিল আর কি এই লেকচারের পড়া। এখন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আর কি পরীক্ষা এক্সপ্লেন করে দিলে হবে, কারণ বইতে আসলে এই কথাগুলোই লেখা, বইতে আরো অনেক হাবিজাবি কথা লেখা আছে। এটা একটু বই পড়ে নিলে, আমার কথা ক্লিয়ারলি না বুঝলে বা রেকর্ডিং দেখে না বুঝলে, ওই জাস্ট বইয়ের এই কি বলে এই টপিকটা একটু ট্র্যাক করতে হবে রিয়া থেকে, বাইজারের বই থেকে হচ্ছে কি বলে এটাকে
এই টপিকটা একটু ট্র্যাক করে আর কি, জাস্ট আমি যে কথাগুলো বলছি ওই কথাগুলো ওখানে একটু বেটার ভাবে লেখা আছে, তো ওটা পড়তে পারলে আর একটু ভালো বোঝা যেতে পারে আর কি। তো তারপর আসিয়া পড়ি হচ্ছে যে টপিকটা দেওয়া আছে এরপর, আচ্ছা এই পর্যন্ত ছিল বেসিক্যালি আমাদের হচ্ছে এই মডার্ন ফিজিক্স আর কি। তো লাস্টের পার্ট গুলো হচ্ছে আমাদের হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। তো নিউক্লিয়ার ফিজিক্স হচ্ছে পুরোপুরি থিওরিটিক্যাল, এখানে ম্যাথের কিছু নাই। সো নিউক্লিয়ার ফিজিক্স হচ্ছে এখানে প্রথমে হচ্ছে ম্যাডাম বলে দিচ্ছে প্রপার্টিজ অফ নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্সের কিছু প্রপার্টি যেটা হচ্ছে গিয়ার স্যারের বই থেকে পড়তে হবে, এবং গিয়ার স্যারের বইতে হচ্ছে এটা হচ্ছে দেয়া আছে যেগুলো কি ইন্টার লেভেলের জিনিসপাতি, জাস্ট বলা আছে যে ওই ওই সে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সবচেয়ে স্ট্রংগেস্ট ফোর্স, হ্যান্ড ত্যান অনেক কিছু বলা আছে। জাস্ট এখানে একটা কথা বলা হয়েছে স্যাচুরেশন প্রপার্টি। এটা হচ্ছে আমি হচ্ছে পেজ নাম্বারটা লিখে দিই। এটা খুব সম্ভবত গিয়ার স্যারের হচ্ছে 788 নাম্বার পেজে আছে। ওইখানে হচ্ছে 6টা প্রপার্টির মতো দেয়া আছে। ওগুলো আর কি জাস্ট একবার পড়লে আর কি এমনি মনে থাকবে, কারণ ওগুলো ইজি জিনিস। তো ওইখানে হচ্ছে 6 নাম্বার না 5 নাম্বার একটা প্রপার্টি ছিল, ওই প্রপার্টিটাতে হচ্ছে স্যাচুরেশন প্রপার্টি সম্পর্কে কথা বলা ছিল। তো ওই ওই 6টা প্রপার্টির ভিতরে আমি যে স্যাচুরেশন প্রপার্টিটা একটু ব্যাখ্যা করি। স্যাচুরেশন প্রপার্টিটা ম্যাডাম ক্লাসে বলছিল। তো আমরা তো দেখছি যে কোনো কিছু যদি স্যাচুরেটেড হয়ে যায় তাহলে কি তাদের গ্রাফে এরকম একটা গ্রাফ শো করে, মানে এরকম বাড়তেছে বাড়তেছে একটা পর্যায়ে গিয়ে কি একদম পুরো এরকম ম্যাক্সিমাম হয়ে যায়, ম্যাক্সিমাম লিমিটে রিচ করে ফেলে। তো ওইটাই তো আসলে আমার স্যাচুরেটেড হয়ে যাওয়া, রাইট? তো স্যাচুরেশন প্রপার্টিটা আসছে হচ্ছে নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রে এই কারণে, সেই রিজনটা হচ্ছে আমরা কি জানি যে একটা নিউক্লিয়াসের ভিতর কি থাকে, প্রোটন থাকে এবং হচ্ছে নিউট্রন থাকে। তো এই যে যে প্রোটন গুলা হচ্ছে, প্রোটন গুলা কিন্তু পজিটিভলি চার্জ, ঠিক আছে? এখন এই প্রোটন গুলো যদি সংখ্যায় বেড়ে যায়, তো সংখ্যায় বেড়ে গেলে কি হবে, আমার কিন্তু একটা রিপালশন তৈরি হবে। তো এই জন্য হচ্ছে আসলে কিন্তু নিউট্রন থাকে প্রোটনের আশপাশে। এখন নিউট্রন আমরা জানি নিউট্রাল, বাট হচ্ছে নিউট্রনের কিন্তু কিছু অ্যাট্রাকটিভ পাওয়ার আছে। মানে হচ্ছে নিউট্রনের কারণে একটা অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে আমার এই নিউক্লিয়াসের ভিতরে অ্যারাইজ করতেছে। তার মানে আমরা বলে দিতে পারতেছি আমার অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য একমাত্র দায়ী হচ্ছে নিউট্রন গুলা। আর প্রোটন গুলা পজিটিভ ফোর্স, মানে কি এগুলো অ্যাট্রাক্ট থেকে রিপালস করে। তো আমার একটা নিউক্লিয়াসের ভিতর যখন হচ্ছে অনেকগুলো এরকম দিয়ে বেড়ে যায়, মানে প্রোটনের সংখ্যা যখন বেড়ে যায় নিউক্লিয়াসের ভিতরে, তখন কি বেশি রিপালশন তৈরি হবে। তখনই কিন্তু নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে যায় এবং নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার চেষ্টা করে। এই জন্য কিন্তু নিউক্লিয়াসে হচ্ছে নিউট্রন থাকে। তো নিউট্রন কি করে, ওর অ্যাট্রাকটিভ ফোর্স গুলা দিয়ে ওই রিপালশন গুলাকে ওভারকাম করে প্রোটন নিউট্রন গুলাকে একসাথে করে রাখে। ও রিপালস হইতেছে, নিউট্রন গুলা অ্যাট্রাক্ট করতেছে। তো এই যে অ্যাট্রাকশনটা কি, রিপালশনটাকে ওভারকাম করে কি পুরা হচ্ছে আমার এই নিউক্লিয়াসটাকে একটার সাথে আমরা ধরে আছে একসাথে। তো এইটা কি হচ্ছে আমরা অ্যাট্রাকশন ফোর্স বলতেছি, এবং এটাই হচ্ছে আমরা বেসিক্যালি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এখন এই যে যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স গুলো আসলে কতটুকু ডিরেকশনে কাজ করবে, এখন আমি হচ্ছে বললাম হচ্ছে হ্যাঁ মানলাম হচ্ছে আমার এরকম 10টা নিউট্রন আছে, 10টা হচ্ছে প্রোটন আছে, তো 10টা প্রোটনে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে রিপালশন কাজ করতেছে। এখন এর ভিতর যদি আমি হচ্ছে 10টা নিউট্রন রাখি তাহলে কি ওই রিপালশন গুলো ওভারকাম খেয়ে হচ্ছে এরকম অ্যাট্রাক্টেড হয়ে একটা একটা সাথে লেগে থাকবে। তো আমি যদি নিউট্রনের সংখ্যাগুলো বাড়াইতে থাকি, তো নিউট্রনের সংখ্যা বাড়াইতে থাকলে কি আরো বেশি অ্যাট্রাক্ট হবে, নিউক্লিয়াস গুলো আরেকটু এরকম ক্লোজলি কম্প্যাক্ট হয়ে যাবে, আর একটু বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাবে, ক্লোজলি বাউন্ড হয়ে যাবে। তো আমি যখন নিউট্রনের সংখ্যা বাড়াইতে থাকবো, আমি কিন্তু বুঝতেছি আমার নিউক্লিয়াসের সাইজটা ছোট হয়ে যাইতেছে। মানে কি আমার হচ্ছে আর একটু বেশি অ্যাট্রাক্টেড হয়ে বেশি ছোট হয়ে যাইতেছে। বাট আমি হচ্ছে কথা হইতেছে, এটা তো এমন না যে আমি নিউক্লিয়াসের সংখ্যা বাড়াইতেছি তো বাড়াইতেছি তো বাড়াইতেছি, নিউট্রনের সংখ্যা বাড়াইতেছি তো বাড়াইতেছি, আর এটা কি নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়তেছে তো বাড়তেছে। এটা এমন হবে না। নিউক্লিয়াস নিউক্লিয়ার নিউট্রনের নাম্বারটা হচ্ছে আমি বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে গিয়ে আমি নিউট্রনের সংখ্যা যতই বাড়াই, আমার এই নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্সটা আর বাড়বে না। তো ওই যে যে স্টেজটা চলে গেছে যে আমি নিউট্রনের সংখ্যা বাড়াইতেছি, বাট আমার হচ্ছে এই নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্সটা কি যা ছিল এরকম একটা ম্যাক্সিমাম রেঞ্জে চলে গেছে, আর বাড়তেছে না। তো ওই যে যে কন্ডিশনটা, ওই কন্ডিশনটাকে হচ্ছে আমরা স্যাচুরেটেড কন্ডিশন বলতেছি আর কি। মানে নিউক্লিয়ার ফোর্সটাও কি একটা পর্যায়ে গিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পর গিয়ে আর কি আর বাড়বে না। তো ওই প্রপার্টিটাকে আসলে স্যাচুরেটেড প্রপার্টি বলা হইতেছে। এটাই আর কি নিউক্লিয়ার ফোর্সের ভিতরে এই প্রপার্টিস গুলাকে আর কি এক্সপ্লেন করা আছে গিয়াস স্যারের বইতে, আরো সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, পড়লে বোঝা যাবে। আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, গেল। তো এবার চলে আসি হচ্ছে আমরা নিউক্লিয়াসের সাইজে, তারপরে এখানে হচ্ছে কিছু জিনিস দিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে ইসাক স্যারের বইতে আমরা 11-12 পড়ছি। সেটা হচ্ছে এখন তো আমরা তো বুঝে গেছি যে এই যে নিউক্লিয়ার ফোর্স নিয়ে যে আমি এতক্ষণ কথা বললাম, যে নিউট্রনের একটা অ্যাট্রাকটিভ পাওয়ার আছে যেটার ফলে কি সে হচ্ছে পুরো নিউক্লিয়াসটাকে আর কি অ্যাট্রাক্ট করে একটা বন্ডেড আকারে তৈরি করে রাখে। তো আমরা তো বুঝতেছি যে আমার নিউট্রনের সংখ্যা যত বাড়বে তত কি আমার হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স বাড়বে, অ্যাট্রাকশন ফোর্স যত বাড়বে কি ভলিউমটা আরো ছোট হতে থাকবে না, কারণ কি নিউক্লিয়াসের সাইজটা ছোট হবে। আমরা কিন্তু অ্যাটমিক সাইজ নিয়ে কথা বলতেছি না, আমরা নিউক্লিয়াসের সাইজ নিয়ে কথা বলতেছি। তো নিউট্রন যত বাড়াবো আমার কি নিউক্লিয়াসের সাইজ তত ছোট হবে। তার মানে কি নিউট্রনের সংখ্যা বাড়া মানে কি আমার ম্যাস নাম্বার বাড়া, কারণ প্রোটনের সংখ্যা তো যা থাকে তাই থাকে। তো এই যে নিউট্রনের সংখ্যা বাড়তেছে মানে কি আমার হচ্ছে ম্যাস নাম্বার বাড়তেছে। তো ম্যাস নাম্বার যত বাড়বে আমার কিন্তু অ্যাট্রাকশন, ম্যাস নাম্বার যত বাড়ে নিউট্রন সংখ্যা তত বাড়ে, নিউট্রন সংখ্যা যত বাড়ে অ্যাট্রাকশন তত বাড়ে, সাইজ তত ছোট হয়, ভলিউম তত ছোট হয়। এই জন্য এখানে বলা হয়েছে যে এই যে যে ভলিউমটা কি, ভলিউমের আসলে ছোট হওয়া বড় হওয়াটা আসলে, আচ্ছা না সরি, এইটা এটা এটা মেবি এখানে ম্যাটার করতেছে না, সরি আমি একটু ভুল কথা বলে ফেলছি, যা বলছি একটু রিভার্ট করে নিই।
এখানে জাস্ট হচ্ছে বোঝানো হয়েছে যে আমার হচ্ছে ম্যাচ নাম্বার। এটা আর কি ওই ইয়েটা বোঝানো হয়নি। আমি কেবল কেবল যে কথাটা বলছি ওই সূত্রে এটা বোঝানো হয়নি। সেটা হচ্ছে যদি আমার হচ্ছে ম্যাচ নাম্বার এবং প্রোটন নাম্বার বাড়ে, তাহলে তো সাধারণত কি আমার কি বেশি জায়গা নিতেছে, মানে কি আমার হচ্ছে ভলিউমটাও বাড়বে। তো এখান থেকে আর কি এই কথাটা বলা হয়েছে যে আমার কি টোটাল ম্যাচ নাম্বার যত বাড়বে আমার হচ্ছে যে কোনো নিউক্লিয়াসের ভলিউমের সাইজ কি তত বাড়বে। তার মানে এখন ভলিউমের আবার ইয়া কি, 4 পাই আর কিউব, যেখানে আরটা কি, আরটা হচ্ছে আমার নিউক্লিয়াসের রেডিয়াসটা। তো আমি কিন্তু এখান থেকে বলতে পারি আর ইজ, এই যে এই পরের লাইনটা কি আমরা বলতে পারি না এইভাবে, আর ইজ প্রপোর্শনাল টু a⁻1/3। তার মানে কি, যে একটা নিউক্লিয়াসের রেডিয়াস কি সবসময় হচ্ছে ওই ম্যাচ নাম্বারের 1/3 এর প্রপোর্শনাল আর কি, ম্যাচ নাম্বারের টু দি পাওয়ার 1/3 এর প্রপোর্শনাল। তো এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সরানোর জন্য আমরা একটা আর নট কনস্ট্যান্ট দিয়ে দিব। এই আর নট কনস্ট্যান্টের একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু আছে যেটা হচ্ছে 1.2 থেকে 1.5 ফেমটোমিটারের ভিতরে হয়। তো এখানে হচ্ছে আর, ওইখান থেকে আমরা কি ওই যে কনস্ট্যান্ট ওই যে প্রপোর্শনালিটিটা সরাই আর কি, আমরা হচ্ছে কনস্ট্যান্ট দিলাম আর ইজ ইকুয়াল টু আর নট ইন্টু a⁻1/3। এটার হচ্ছে এরকম ডেরিভেশন আকারে আর কি ইন্টারভিউ বইতে দেখা দেওয়া হয়নি, ইশাক স্যারের বইতে খালি ফর্মুলাটা আকাশ থেকে এনে ফেলাই দিছিল। তো এটাই হচ্ছে সেই ফর্মুলার আর কি ব্যাকগ্রাউন্ডটা। তো এই ফর্মুলা দিয়ে আর কি অনেক ম্যাথ ট্যাথ করা যায়, এগুলো দিয়ে ম্যাথ আসেও আর কি। আর এখানে হচ্ছে কিছু জিনিস দেখানো হয়েছে, এটা হচ্ছে যে কেউ দেখলে বুঝবে যে এটা ম্যাথ নাম্বার, এটা হচ্ছে আমার প্রোটন নাম্বার বা হচ্ছে অ্যাটমিক নাম্বার। এটা এইভাবেও প্রকাশ করা যায়, এইভাবে প্রকাশ করা যায়, এইভাবে প্রকাশ করা যায়। আজের একটা জিনিস। তো তারপর একটা জিনিস দিয়ে দিচ্ছি নিউক্লিয়ার ডেনসিটি। এই নিউক্লিয়ার ডেনসিটি দিয়ে কিন্তু হচ্ছে টার্ম ফাইনালে অলরেডি কোশ্চেন আসছে। তো নিউক্লিয়ার ডেনসিটিটা কি, আমার হচ্ছে নিউক্লিয়াসের ম্যাস বাই নিউক্লিয়াসের ভলিউম। তো নিউক্লিয়াসের ম্যাস কত হবে? এখন নিউক্লিয়াসের ভিতর থাকে কি, প্রোটন আর নিউট্রনই তো থাকে। এখন প্রোটন আর নিউট্রনের ম্যাস কিন্তু নিয়ারলি ইকুয়াল, এই জন্য আমরা ধরে নিছি হচ্ছে নিউট্রন আর প্রোটনের ম্যাস ইকুয়াল। তার মানে কি আমার হচ্ছে কি, ওই ম্যাস নাম্বার 50 হওয়া মানে কি 50টা নিউট্রন প্লাস প্রোটন আছে। আর নিউট্রন আর প্রোটনের ম্যাস ইকুয়াল, মানে আমি বলতে পারতেছি যে 50টা নিউট্রন আছে। এই জন্য কি আমি ম্যাস নাম্বারকে যদি নিউট্রনকে গুণ করে দিই, তাহলে কিন্তু নিউট্রনের ম্যাসকে গুণ করে দিই, একটা নিউট্রনের ম্যাসকে যদি আমি ম্যাস নাম্বার দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু হচ্ছে আমি কি পেয়ে যাইতেছি, আমার টোটাল ম্যাচ নাম্বারটা পেয়ে যাইতেছি। এবং ওইটাকে যদি আমি তারপর হচ্ছে ভলিউম দিয়ে ভাগ করে দিই, তো ভলিউম কি হবে, ওই যে একটা এই যে একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের হচ্ছে ভলিউম মানে হচ্ছে একটা নিউক্লিয়নের ভলিউম। একটা নিউক্লিয়নের ভলিউম কি 4/3 পাই আর নট কিউব। এই আর নটটা হচ্ছে বুঝাইতেছে হচ্ছে জাস্ট একটা নিউক্লিয়নের ভলিউম। একটা নিউক্লিয়ন মানে হচ্ছে আইদার একটা নিউট্রন অথবা আইদার একটা প্রোটন। তো ওই যে যতগুলা টোটাল নিউট্রন আছে যদি আমি এ দিয়ে গুণ করে দিই, তাহলে হচ্ছে কি এ ইন্টু টোটাল ওই যে একটার ভলিউম মিলে কি হয়ে গেল টোটাল নিউক্লিয়াসটার ভলিউম। তারপর কি এ আর এ কাটা চলে গেল, এ আর এ কাটা চলে গেলে হচ্ছে আমার কি হইতেছে mn/4/3 পাই r⁻3। আর এটার হচ্ছে একটা ভ্যালু আছে, এই ডেন্সিটিটা নিউক্লিয়ার ডেন্সিটির একটা ভ্যালু আছে, ওই ভ্যালুটা আর কি এরকম একটা ভ্যালু দিয়ে দিচ্ছে আর কি। এটা একটি নিউক্লিয়ার ডেন্সিটির ভ্যালু আর কি, একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ারলি এরকম একটা ভ্যালু হয়। এটা আর কি বই থেকে একটু ভ্যালুটা ক্রস চেক করে দেখে নিতে হবে। ম্যাডাম আর কি ক্লাসে এরকম একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর কি বলে দিচ্ছিল এভাবে। তো এই পর্যন্ত ছিল আর কি এই লেকচারের পড়া। এবার আমরা চলে যেতেছি হচ্ছে লেকচার 9। তো লেকচার 9 পড়াগুলো পড়তে হবে বাইজারের বই থেকে, এবং বাইজারের বইতে খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। ম্যাডাম কাছে যতটুকু কথা বলছিল এবং আমি বাইজার পড়ে যতটুকু বুঝছি, ওই কথাগুলো আর কি আমি বলে এখানে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবো। তো এবার আসে হচ্ছে আমার স্টেবল নিউক্লিক। এখন হচ্ছে আচ্ছা, এগুলো যেহেতু থিওরিটিক্যাল পার্ট, থিওরিটিক্যাল পার্টে কিন্তু এই ক্লাস নোটস ক্লাস মানে ফলো করতে হবে বেসিক্যালি ক্লাস নোটস এর কন্টেন্ট গুলা। বাট এগুলোর রিলেটেড যে লেখাগুলো এগুলো তো আমি মুখে বলতেছি, এন্ড এগুলো কিন্তু হচ্ছে খাতায় যখন লেখা লাগবে, তো এই ক্লাস নোটে তো লেখা নেই, তো ওগুলো কিন্তু আমার ওই বই থেকে পড়ে নিতে হবে আর কি। তো এই হচ্ছে আমার বাইজারের বই, আর বাইজারের বই থেকে আর কি স্টেবল নিউক্লিয়ার পার্টটা পড়ে নিতে হবে। তো আমি স্টেবল নিউক্লিয়ার পার্টটা এক্সপ্লেন করা শুরু করি। তো স্টেবল নিউক্লিয়ার পার্টটা এক্সপ্লেন করার জন্য আমাদের প্রথমে একটা গ্রাফ দেওয়া হয়েছে। এই গ্রাফটা হচ্ছে বেসিক্যালি এন ভার্সেস জেড গ্রাফ, যেখানে এনটা কি নাম্বার অফ নিউট্রনস আর জেডটা হচ্ছে আমার নাম্বার অফ প্রোটনস। তো আমি একটা বেসিক্যালি নাম্বার অফ নিউট্রনস ভার্সেস নাম্বার অফ প্রোটনস এর একটা গ্রাফ দেখাইতেছি। তো এই গ্রাফটা কি, বেসিক্যালি হচ্ছে গ্রাফের দুইটা পার্ট আছে। মানে বেসিক্যালি গ্রাফটা আসলে এই গ্রাফটা, এই যে গ্রাফটা আসলে এইটা যে এরকম একটা যে লাইন উঠে গেছে, এটা হচ্ছে আমার গ্রাফটা। বাট এই গ্রাফটা আসলে হচ্ছে, এই গ্রাফটাকে হচ্ছে আমরা স্টেবিলিটি কার্ভ বলতেছি, ঠিক আছে? এটা আসলে স্টেবল নিউক্লিয়ার গ্রাফ বা স্টেবিলিটি কার্ভ বলা হয় বা স্টেবিলিটি লাইন। কেন স্টেবিলিটি লাইন বলা হয় এটা নিয়ে আমি অনেক ব্রড একটা এক্সপ্লেনেশন দিব, আসতেছি পুরো লেকচারটা এটা নিয়ে এক্সপ্লেনেশন দিতে চলে যাবে আর কি। তো এই যে যে গ্রাফটা, এই গ্রাফটা যদি আমি এতটুকু পার্ট দেখি, এতটুকু পার্ট কিন্তু একটা লিনিয়ার পার্ট, মানে কি একটা রৈখিক অংশ আর কি। মানে কি আমি যত পরিমাণ জেড বাড়াবো তত পরিমাণ নিউট্রন বাড়বে, এরকম একটা লিনিয়ার পার্ট বোঝানো হইতেছে। তো এই যে যে লিনিয়ার পার্টটা, এটাকে যদি আমি একটা এক্সটেন্ড করে দিই, তাহলে এই যে যে লিনিয়ার পার্টের গ্রাফটা কিন্তু এরকম দাঁড়িয়ে গেছে, এবং লিনিয়ার পার্টের গ্রাফটা বুঝাইতেছে হচ্ছে এটা একটা 45 ডিগ্রি স্লোপের আছে। এই লিনিয়ার পার্টের অংশটা এটা 45 ডিগ্রি স্লোপে আছে, মানে কি y=x, মানে আমরা বলতে পারি n=z। মানে কি যতগুলা হচ্ছে আমি প্রোটন নম্বর বাড়াবো, ঠিক ততগুলা হচ্ছে আমার নিউট্রন সংখ্যা বাড়তে থাকবে। এখন এই জিনিসটা আসলে কতক্ষণ পর্যন্ত হইতে পারে, এই জিনিসটা আসলে আপ টু z=10 পর্যন্ত হয়। কারণ আমরা তো পড়ছি যে নিউট্রন পর্যন্ত, নিউট্রনের আগ পর্যন্ত, মানে যে নিয়ন, নিয়ন যে 10 নাম্বার আমাদের এলিমেন্ট, নিয়নে কিন্তু হচ্ছে 10টা প্রোটন থাকে, 10টা নিউট্রন থাকে, আলটিমেটলি হচ্ছে ম্যাচ নাম্বার 20 হয়।
তো এরকম যে যে একদম পুরো সিমেট্রিক্যাল, ঠিক যেই কয়টা নিউট্রন নাম্বার ঠিক সেই কয়টাই প্রোটন নাম্বার। এটা ঠিক কতক্ষণ পর্যন্ত হয়? এই নিয়নের আগ পর্যন্ত হয়, মানে কি জেড ইকুয়াল টু 10 পর্যন্ত হয়। তো ঠিক ওই পর্যন্ত আর কি গ্রাফটা কি এরকম দিয়ে থাকতেছে আর কি। আমি কিন্তু গ্রাফটা এক্সপ্লেনেশন দিতেছি, ঠিক আছে? এই এক্সপ্লেনেশন গুলো কিন্তু পরীক্ষায় লেখা লাগবে, এই 1-2 লাইনে আর কি এক্সপ্লেন করে দেওয়া লাগবে। তো হচ্ছে ওই যে যে নিয়নের কথা বলতেছিলাম, এরপর তো আসলে দেখবো যে আসলে কিন্তু আর এরকম সিমেট্রিক থাকে না, নিউট্রন নাম্বার আর হচ্ছে প্রোটন নাম্বারের সমান থাকে না। বাট কেন সমান থাকে না এটা এক্সপ্লেনেশন আমি আসতেছি একটু পরে। এখন সমান থাকে না, যেমন যদি আমি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি, মানে কিছু কিছু সমান থাকে, কিছু কিছু সমান থাকে না। যেমন এই যে ম্যাগনেসিয়ামের সমান থাকে, 12 12 24 হয়ে যায়। বাট সব কিন্তু এরকম একটা কমন ট্রেন্ড ফলো করে না। যেমন অ্যালুমিনিয়ামে চেঞ্জ হয়ে যায় দেখতেছি, ফসফরাসে চেঞ্জ হয়ে যায়, 15 31 হয়ে যাইতেছে। মানে কি নিউট্রন হচ্ছে 16টা, রিয়া হচ্ছে 15টা, কি বলেন, প্রোটন সংখ্যা হচ্ছে 15টা ফসফরাসের ক্ষেত্রে। তো 10-এর পর যেহেতু এরকম ট্রেন্ডটা আর কি একটু চেঞ্জ হয়ে যায়, তো ট্রেনটা চেঞ্জ হয়ে গেলে কি আমার কিন্তু আর এই এই স্ট্রেট কার্ভটা ফলো করা পসিবল হবে না। তো সেই ক্ষেত্রে কি গ্রাফটা এরকম একটা রূপ নিয়ে নিবে। এখন গ্রাফটা এরকম রূপ নিয়ে নিতেছে এটুক পর্যন্ত কি আমরা আমরা এই গ্রাফের হচ্ছে এক্সপ্লেনেশনটা বুঝে গেছি। এখন এর ডট ডট গুলা দ্বারা আসলে কি বোঝানো হইতেছে এবং স্টেবিলিটি লাইনটা দ্বারা আসলে কি বোঝাইতেছে, আমি একটু পর আসতেছি। এটা একটা অনেক বড় একটা এক্সপ্লেনেশনে আসতে যাইতেছি আমরা। তো আমরা আপাতত এই গ্রাফের আর কি বেসিক জিনিসটা বুঝে গেছি, যে এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায় আর কি গেল। তো এবার আমরা আসি যে একটা কথা বলছিলাম যে 10 পর্যন্তই কেন এই জিনিসটা ফলো হইতেছে, এটার এক্সপ্লেনেশনও বইতে দেয়া আছে। এটা হচ্ছে বলা হয়েছে এই কারণে, কারণ বইতে একটা কথা বলা হয়েছে যে যখন একটা নিউক্লিয়াসটা অনেক ছোট জায়গার ভিতরে থাকে, 10 টু দি পাওয়ার -15 মিটারের রেঞ্জে থাকে, তো এতটুকের ভিতরে হচ্ছে যখন আমরা দেখতে পাই যে 10টা প্রোটন যখন এতটুকু জায়গায় এসে পড়ে, এখন প্রোটন গুলা কি, প্রোটন গুলো আসলে সাধারণত কি পজিটিভলি চার্জ এলিমেন্ট, তো একটা একটা রিপালস করবে স্বাভাবিক। আর নিউট্রন গুলা কিন্তু অ্যাট্রাকটিভ পাওয়ার থাকে, আমরা আগে বলে দিচ্ছি, মানে কি নিউট্রন গুলা প্রোটন গুলাকে অ্যাট্রাক্ট করতে পারবে, নিজেদের ভিতরে একটা অ্যাট্রাকশন তৈরি করে নিউক্লিয়াসটাকে হোল্ড করে রাখে। তো ওই অ্যাট্রাকটিভ ফোর্সটাই কিন্তু আমার সেই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর কি, ঠিক আছে? এখন 10, প্রোটন সংখ্যা 10টা হওয়ার পর কি রিপালশনটা অনেক বেশি বেড়ে যায়। তো যখন বেশি বেড়ে যায় তার মানে কি আমার কি আরো বেশি পরিমাণে অ্যাট্রাকশন ফোর্স দিয়ে কি ওই জিনিসটাকে অ্যাট্রাক্ট করা লাগবে। এই জন্যই 10-এর পর থেকে কি আমার মানে 10টা প্রোটনের রিপালশনকে ওভারকাম করার জন্য 10টা নিউটন যথেষ্ট হয় না। তো তখন আমার ওই 10টা প্রোটনের রিপালশন পাওয়ারকে ওভারকাম করার জন্য আমরা 10-এর বেশি নিউট্রন লাগবে। কারণ আমার বেশি পরিমাণ অ্যাট্রাকশন ফোর্স দেওয়া লাগবে, কারণ কি 10টা প্রোটন হয়ে গেলে রিপালশনটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাইতেছে। তো আলটিমেটলি হচ্ছে এই জন্য 10-এর পর কি প্রোটন নাম্বারের তুলনায় নিউট্রন নাম্বার গুলো বেড়ে যাইতেছে। এই জন্য কিন্তু আমরা দেখবো যে প্রোটনের ক্ষেত্রে, এই যে ফসফরাসের, আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বললাম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি দিকে 13 27, মানে কি 13টা প্রোটন 14টা নিউট্রন। আসলে 13টা প্রোটনের রিপালশন কি এতই বেশি যে ওর কি ওই ধরে রাখার জন্য কি আমার বেশি পরিমাণ অ্যাট্রাকটিভ ফোর্স, মানে কি বেশি পরিমাণ নিউট্রনের সংখ্যা বাড়ায় দেওয়া লাগবে। এই জন্য কিন্তু 14টা নিউট্রন চলে আসে, একটা নিউট্রন বেশি দিয়ে আমার অ্যাট্রাকশন ফোর্সটা বাড়ায় দিতেছে এবং জিনিসটাকে যাতে হোল্ড করে রাখতে পারি, জিনিসটাকে স্টেবল রাখতে পারি, যাতে নিউক্লিয়াসটা আনস্টেবিলিটির কারণে ভেঙে না যায়। এটাই হচ্ছে ওয়ান অফ দা রিজন যে কেন হচ্ছে এই 10-এর পরে আর কি নিউট্রন সংখ্যাটা প্রোটনের থেকে বেড়ে যায়। এটা একটা রিজন আর কি। এই রিজন গুলো পরীক্ষা লিখতে পারলে কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে আর কি, 1-2 লাইনে যদি বুঝায় লেখা যায় আর কি গেল। তো এবার হচ্ছে এখানে অনেক কিছু বুঝাই ফেলছি। আর এটা নিয়ে এখন আলাপ শেষ হয়নি, স্টেবিলিটি কারণে আমি আরো কিছু আলাপ দিব। এই আলাপ দেওয়ার জন্য আমাদের কিছু বাইন্ডিং এনার্জি নিয়ে কিছু কথা পড়া লাগবে, আমি আসতেছি এগুলো আবার ওই যে দেখবো যে আবার এটা ব্যাক করবে আর কি। তো এবার আমি চলে যাব হচ্ছে আমরিয়াতে। সেটা হচ্ছে এখানে একটা গ্রাফ। এই জিনিসগুলো আসলে এইখান থেকে আসলে ম্যাডাম হচ্ছে জাস্ট এই একটা দুইটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, বাট এটা যদি আমি বাইজারের বইতে যাই, আমি একটু বাইজারের বইটা দেখে আসি। বাইজারের বই হচ্ছে এই যে, হ্যাঁ, বাইজারের বইতে এটা তো রেডিও অ্যাক্টিভিটি সিরিজ, বইটা আমি একটু দেখে নিই একটা বই ছিল, এটা ছিল ফ্রন্ট ম্যাটারে গিয়ে কম্পন এফেক্ট, বাইন্ডিং এনার্জিটা করে গেল, নিউক্লিয়ার কম্পোজিশন, স্টেবল নিউক্লিয়ার, হ্যাঁ 396 পেজ। তো 396 পেজে যদি যাই, এখানে একটা গ্রাফ আছে, আমি গ্রাফটা ফলো করতেছি, গ্রাফ না মানে একটা ফিগার আছে 396। হ্যাঁ, আমি হচ্ছে এই যে এটার কথা বলতেছিলাম আর কি, এই যে এই জিনিসটা। তো এটা হচ্ছে আমার সেই স্টেবল, এই যে স্টেবল নিউক্লিয়ার গ্রাফটা আর কি। আর এটা হচ্ছে আমার ওই গ্রাফটা, যে গ্রাফটা আমি কি বেসিক্যালি বুঝাইতে চাইতেছি। তো এখানে অনেক কথা লেখা আছে, এই কথাগুলো যদি পড়া হয়, আমি এই কথাগুলো রিডিং করতেছি না, এগুলো আমার মানে জানা আছে এখানে কি বলা আছে। তো এখানে যে কথাটা বলা হয়েছে সেখানে হচ্ছে এখানের কথা অনুযায়ী বলা হয়েছে যে এইটা মানে বোরন এটা বেশি স্টেবল নাকি এটা বেশি স্টেবল, মানে কোনটার ভিতর কোনটা বেশি স্টেবল হবে কি কোনটা কম স্টেবল হবে, এই কথাগুলো আর কি এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে একটা স্টেবিলিটির কম্পারিজন দেখানো হয়েছে এগুলো নিয়ে। এখন এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি আমি যদি একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আমরা তো হচ্ছে ইন্টারে যখন হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 2 পড়ছিলাম ফার্স্ট পেপারে, তখন তো আমরা হচ্ছে ইয়ে সম্পর্কে জানতাম,
ওই যে কি বলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল সম্পর্কে জানতাম। তো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলে যে ওই যে যে স্পিন গুলা, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল আসলে ডিফারেন্ট হইতো কেন কি, মানে চারটা জিনিস, মানে চারটা কোয়ান্টাম নাম্বার কি কোনো কিছুর সেম হইতে পারবে না। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতাম যে সেম হইতেছিল না, কারণ কি দুইটা ভিন্ন ইলেকট্রনের কি ওই যে স্পিন নাম্বার ডিফারেন্ট হয়ে যাইতেছিল। তো সেই কারণে কি আমার হচ্ছে ওই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা অ্যারাইজ করতেছিল এবং কি সেম হইতেছিল না আর কি। তো ওইখানে কি আমরা যে পড়ছিলাম যে দুইটা ডিফারেন্ট স্পিনের ইলেকট্রন কি একটা অরবিটালে বসতে পারবে, মানে একটা স্পিন পজিটিভ হাফ, পজিটিভ হাফ হলে আরেকটা নেগেটিভ হাফ হইতে হবে। তো ওইরকমই একটা কনসেপ্ট আসছে এই ক্ষেত্রে। এগুলো আসলে আমরা ইন্টারে পড়িনি, এগুলো আর কি নতুন আসছে এখন, ভার্সিটিতে নতুন আসছে। সেটা হচ্ছে তখন তো আমরা ইলেকট্রনের ক্ষেত্রে বসছিলাম, বাট এটা ইলেকট্রনের ক্ষেত্রে না। এটা ওইটা অ্যাটমের বেলায় ছিল, এটা নিউক্লিয়াসের বেলায়। তো ওই যে যে স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা স্পিন কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনের ক্ষেত্রে এক্সিস্ট করে না, এটা হচ্ছে নিউক্লিয়াসের ক্ষেত্রেও এক্সিস্ট করে। এখন নিউক্লিয়াসের ক্ষেত্রে কিভাবে এক্সিস্ট করে এই জিনিসটা আমি একটু এখানে এক্সপ্লেন করবো। সেটা হচ্ছে এই যে যে একটা নিউক্লিয়াস, এটা যদি আমি এখানে আঁকি, সেটা হচ্ছে আমরা তো হচ্ছে এনার্জি লেভেল সম্পর্কে জানি, ওই যে ব্যান্ড এনার্জি সম্পর্কে আমাদের কিন্তু মোটামুটি ধারণা আছে। এই যে কি বলে সেমিকন্ডাক্টরে আর কি। তো ব্যান্ড লেভেল কি এরকম হচ্ছে কিছু এরকম এনার্জি লেভেল হচ্ছে ডিফাইন করে দেওয়া থাকে যে এই এনার্জি লেভেল গুলো থেকে ইলেকট্রন গুলো অকিউপাই করে। ওই একই রকম এনার্জি লেভেল এখন আমরা কি এই নিউক্লিয়াসের ভিতরে আর কি দেখবো আর কি। তো এই যে যে এক একটা এনার্জি লেভেল, এক একটা এনার্জি লেভেলের সর্বোচ্চ চারটা প্রোটন নিউট্রন থাকতে পারে। এই জিনিসগুলো মুখস্থ আর কি, মানে এমনি ঘটে বলে আর কি, এটাই ঘটে। তো প্রতিটা যে এনার্জি লেভেল এখানে কি সর্বোচ্চ চারটা প্রোটন নিউট্রন থাকতে পারে। এখন চারটা প্রোটন নিউট্রন কেমনে থাকবে? দুইটা নিউট্রন থাকে, দুইটা প্রোটন থাকে, মানে এই যে অর্ধেক পোর্শনে দুইটা নিউট্রন থাকে, বাকি অর্ধেক পোর্শনে কি দুইটা প্রোটন থাকে। ঠিক আছে? এখন তার মানে কি, এই যে এখানে হচ্ছে যদি এখানে কি দুইটা নিউট্রন থাকবে, দুইটা নিউট্রন থাকবে, এখানে দুইটা প্রোটন থাকবে। তো এই যে কালো গুলাকে আমি প্রোটন বলতেছি আর সাদা গুলাকে হচ্ছে আমি নিউট্রন বলতেছি। ঠিক আছে? এখন দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে। তো একটা নিউট্রনের যদি এই দুইটা, এখন এই দুইটা নিউট্রনের ভিতর আসে, দুইটা নিউট্রনের ভিতর যদি একটা পজিটিভ স্পিনের নিউট্রন হয় আর একটা নেগেটিভ স্পিনের নিউট্রন হতে হবে, ঠিক ওই স্পিন কোয়ান্টাম নাম্বারের মতো। তারপরে একটা প্রোটন যদি পজিটিভ স্পিনের প্রোটন হতে হয় আর একটা হচ্ছে নেগেটিভ স্পিনের প্রোটন হতে হবে, ঠিক ওই কোয়ান্টাম নাম্বারের মতো। তো এই বেসিকটা আশা করি আমাদের এখান থেকে একটু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? তো এখন আমরা একটু বুঝতেছি যে এখন আমাদের একটু এই ফিগার গুলো আশা করি একটু মেক সেন্স করতেছে। ঠিক আছে? কারণ ম্যাডাম যখন আর কি ক্লাসে পড়াই দিছিল, ম্যাডাম হচ্ছে ডাইরেক্ট আর কি এমনি বুঝাই দিছিল আর কি। তো আমি এখান থেকে যতটুকু বুঝি আর কি, ম্যাডাম এত এক্সপ্লেন করেনি, আমি এখান থেকে যতটুকু বুঝি আর কি ততটুকু আমি বোঝানোর চেষ্টা করছি। এগুলো ভুল হতে পারে, ঠিক হতে পারে, বাট আমি আর কি ওই নিজের মনে রাখার মতো আর কি বুঝি আর কি, ওটাই আমি বলতেছি আর কি। তো এই থিওরিটা আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা চলে আসি হচ্ছে কিছু এই আইসোটোপের ক্ষেত্রে একটু হিসাব করা শুরু করি। তো আর হ্যাঁ, আর এই এনার্জি লেভেল গুলো ফিল আপ হবে কিন্তু আউটবাউ রুলের মতো করে আর কি। ঠিক আছে? যদিও ইলেকট্রনের ক্ষেত্রে না, নিউট্রন প্রোটনের ক্ষেত্রে, বাট ওই আউটবাউ রুল এগুলো এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আউটবাউ রুল কি ছিল? আগে হচ্ছে লোয়ার এনার্জি লেভেল গুলো ফিল আপ হবে, তারপর কি হায়ার এনার্জি লেভেল গুলো ফিল আপ হবে। তো এখানেও যে আমি নিউট্রন আর প্রোটন যে আমি বসাইতেছি, বসানোর সময় আমি কি করব? এ হচ্ছে আগে লোয়ার এনার্জি লেভেল গুলো ফিল আপ করবো, যে নিচের গুলো লোয়ার এনার্জি লেভেল, উপর গুলো হায়ার এনার্জি লেভেল। তো আগে লোয়ার এনার্জি লেভেল গুলো ফিল আপ করবো, তারপর কি আমরা হায়ার এনার্জি লেভেল গুলো ফিল আপ করবো। তো আমি ফিল আপ করা শুরু করি। তো এখানে যদি আমি দেখতে পাই যে এই যে যে বোরন, এখানে যে যে বোরন দিয়েছে, এই যে যে এগুলো হচ্ছে প্রোটন, গোলাপি গুলো প্রোটন, সাদা গুলো হচ্ছে নিউট্রন। তো বোরনের হচ্ছে নর্মাল, এটা বলতে হচ্ছে বোরনের নর্মাল স্টেবল এলিমেন্ট, যেটা কি 510, মানে কি পাঁচটা প্রোটন আছে এবং কি 10টা হচ্ছে ম্যাচ নাম্বার হচ্ছে 10, মানে কি পাঁচটা প্রোটন পাঁচটা নিউট্রন আছে। তো আমি এই যে এইভাবে কি এই যে চারটা এনার্জি লেভেলে কি পাঁচটা নিউট্রন পাঁচটা প্রোটন এইভাবে বসাই দিচ্ছি আর কি। এখানে আসলে তিনটা এনার্জি লেভেলে হয়ে গেছে, চারটা এনার্জি লেভেলে যাওয়া লাগতেছে না। তো এখানে কি হয়েছে, পাঁচটা নিউট্রন পাঁচটা প্রোটন। তো ওই যে আমি একটা পজিটিভ স্পিন কে যে উপরে অ্যারো দিয়ে পজিটিভ স্পিন বোঝানো হয়েছে, নিচের অ্যারো দিয়ে হচ্ছে নেগেটিভ স্পিন বোঝানো হয়েছে। তো একটা পজিটিভ স্পিনের নিউট্রন বসালাম, নেগেটিভ স্পিনের নিউট্রন বসালাম, দুইটা বসানো গেলাম, অর্থাৎ পাঁচটা বসাইতে হবে। তো এই একটা বসাইলাম, দুইটা বসাইলাম, তিনটা বসাইলাম। তাই টোটাল কি আমি পাঁচটা নিউট্রন বসাই দিছি। তো একইভাবে কি পাঁচটা প্রোটন বসাই দিছি, ওই যে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, আর একটা নেগেটিভ বসাই দিছি, বা পজিটিভ বসাই দিলেও হয়তো ম্যাটার করতেছে না আর কি, একই জিনিস। তো এখন আমরা বুঝে গেছি যে এই ফিগারটা আসলে কিভাবে আঁকতে হয়। ঠিক আছে? ওই যে আমরা মলিকুলার অরবিটাল থিওরি পড়ছিলাম না, অনেকটা আর কি ওই রকম টাইপের আর কি, এরকম বসাবো আর কি আস্তে আস্তে। তো বসাইলাম, এটা কিন্তু আমার সেই বোরনের আর কি ফিগারটা দাঁড়াইতেছে আর কি, নিউক্লিয়াসের ফিগার দাঁড়াইতেছে বোরনের, নিউক্লিয়াস ডায়াগ্রাম আর কি। তো এখন এখান থেকে আমরা কি দেখতেছি যে এটা কিন্তু থার্ড এনার্জি লেভেলে অকিউপাই হয়ে গেছে। তো পাঁচটা নিউট্রন পাঁচটা প্রোটন আছে। এরকম একইভাবে কিন্তু আমরা হচ্ছে এটা কিন্তু একটা বোরনের আইসোটোপ, এটা হচ্ছে বোরনের একটা আইসোটোপ। এখন বোরনের এই দুইটা আইসোটোপের ভিতর এই আইসোটোপটা না হচ্ছে কি একটু আনস্টেবল। এই আইসোটোপটা হচ্ছে কি আনস্টেবল। কেন আনস্টেবল আমি বইয়ের ভাষায় বলতেছি একটু পরে। তো এখন আশা করি এই ফিগার গুলো আমরা বুঝে গেছি, কারণ কি ওই যে নিউট্রন প্রোটন যদি আমরা এখানে বসানো শুরু করি, তাহলে কিন্তু আমার হচ্ছে ফিগার গুলো এরকম হবে। যদি আমি একটু জাস্ট এটার ক্ষেত্রে দেখি যে বোরনের ক্ষেত্রে কি পাঁচটা প্রোটন সাতটা নিউট্রন। তো এখানে এই যে ছয়টা নিউট্রন হওয়ার পর
আরেকটা এক্সট্রা নিউট্রনের জন্য কি আমার একটা হায়ার এনার্জি লেভেল আর কি ওই নিউট্রনটা দিয়ে দেয়া লাগছে। তো একইভাবে কিন্তু কার্বনের জন্য এরকম ফিগার আসবে, কার্বনের আইসোটোপের জন্য কিন্তু এরকম একটা ফিগার আসবে। ঠিক আছে, গেল ফিগারটা গেল। তো এবার আমরা দেখবো যে আসলে আমরা কোনটা বেশি স্টেবল কোনটা আনস্টেবল কেন হয়েছে। এখন আমরা তো অলরেডি জানি যে এই ওয়ার্ল্ডে পৃথিবীতে যেই জিনিসের হচ্ছে এনার্জি যত কম, মানে পোটেনশিয়াল এনার্জি বা এনার্জি যত কম হবে, সেই তো তত বেশি স্টেবল হবে, রাইট? তার মানে কি এনার্জি লেভেলে যে যত নিচে থাকবে সে তত বেশি স্টেবল হবে। তো এখান থেকে আমরা বলতে পারতেছি যে কে কত বেশি স্টেবল হবে। ঠিক আছে, এখন আমরা দেখি এই যে এটা হচ্ছে, এটা বইতে কিন্তু এই কথাটাই লেখা আছে, এখানে কোথাও একটা পড়া আছে, লেখা আছে কথাগুলা। এই কথাগুলো আর কি পড়লে হয়ে যায়, ওই যে মিনিমাম এনার্জিতে যে থাকবে সেই কি ম্যাক্সিমাম স্টেবিলিটি অর্জন করবে। তো এখন আমরা একটু দেখি এই যে যে বোরনের ফিগার থেকে আমরা কি দেখতেছি, এটা কিন্তু হচ্ছে ফোর্থ এনার্জি লেভেলে যায়নি, থার্ড এনার্জি লেভেলে এও হয়ে গেছে, এও থার্ড এনার্জি লেভেলে হয়ে গেছে। তো এখন এই ক্ষেত্রে এটা আর কি বেশি স্টেবল হয়েছে, এও একটা স্টেবল কম্পাউন্ড, এও একটা স্টেবল কম্পাউন্ড, কারণ কিন্তু এদের এনার্জি কম আছে, কারণ এর কি থার্ড এনার্জি লেভেল পর্যন্ত এরা আটকে গেছে। বাট এই বোরনের এই ফিগার থেকে আমরা কি দেখতেছি, আমার ওই যে একটা এক্সট্রা নিউটনকে জায়গা দেওয়ার জন্য কি আমার কি এই যে একটা হায়ার এনার্জি লেভেল আর কি একটা নিউট্রন রাখা লাগছে না? মানে কিন্তু আমার এর এনার্জি লেভেলটা একটু উপরে চলে গেছে, তার মানে এর এনার্জিটা কিন্তু এদের মতো কম না। এদের এই যে এই বাম পাশের দুইটা থেকে কিন্তু আমার এই বোরনের এটা কিন্তু বেশি আর কি আমার এনার্জি কনজিউম, মানে এনার্জি লেভেলে বেশি আছে আর কি। তো এনার্জি বেশি আছে মানে কি এ কিন্তু আনস্টেবল হয়ে যাবে, এদের এনার্জি কম আছে মানে এরা কিন্তু স্টেবল। এখন এই কথা আছে এইটা আর এটার ভিতরও এ বেশি স্টেবল, কারণ কি বোরনের তো আসলে এটা এক্সিস্ট করে, এটা তো এক্সিস্ট করে না, মানে কম এক্সিস্ট করে আইসোটপটা, এটাই তো বেশি এক্সিস্ট করে। এখন এইটা কেন এইটার তুলনায় বেশি স্টেবল, এটার এক্সপ্লেনেশন বইতেও দেয় নাই, ম্যাডামও বলেনি। তো আমাদের জানার দরকারও নেই, জাস্ট মুখস্থ করে নিলে হলো যে এটাই এটা থেকে বেশি স্টেবল হবে। বাট এইটা কেন এই বাকি দুইটা তুলনায় আনস্টেবল হয়েছে, সেটা রিজনটা হইতেছে কারণ এটাকে একটা হায়ার এনার্জি লেভেলে চলে গেছে। এনার্জি যত বাড়বে জিনিসটা কি তত আনস্টেবল হয়ে যাবে। এটা হচ্ছে বইয়ের মধ্যে, বইতে কিন্তু এই কথাটা লেখা আছে। ক্লিয়ার গেল। তো একইভাবে যদি আমরা কার্বনের ক্ষেত্রে দেখি, কার্বনের ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকেও স্টেবল বলছি, এটাকেও স্টেবল বলছি, যদিও এটা এনার্জি লেভেলটা একটু বেশি। বাট এখানে কি এই যে এটার তুলনায় এটার আসলে এনার্জি লেভেলটা খুব একটা বেশিও না, মানে হ্যাঁ এটার তুলনায় এটা এনার্জি লেভেল বেশি আসতেছে। বাট এটা রেটের ভিতর কিন্তু এনার্জিতে খুব একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স দেখতে পাইতেছি না। কেন? কারণ কি এই যে মাত্র কি এখানে কি এই যে মাত্র জাস্ট একটা নিউট্রনের ডিফারেন্সের কারণে আর কি এনার্জি লেভেলটা বাড়ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাও স্টেবল বলা হইতেছে, এটাও স্টেবল বলা হইতেছে আর কি। মানে এটা বেসিক্যালি মুখস্থ আর কি, জাস্ট বুঝতে হবে ফিগারটা আর কি কেমন আঁকতে হয় আর কি। তো এটাও স্টেবল, এটাও স্টেবল, কারণ কি এই স্টেবলটা আর এই স্টেবলটার ভিতরে কি খুব একটা এনার্জি ডিফারেন্স নাই। বাট আমরা যদি এই যে এইটার এটা কম্পেয়ার করে দেখি, এটার ভিতরে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে, এটার ভিতরে নাই খুব একটা ডিফারেন্স নাই, কারণ কি এই জাস্ট একটা নিউট্রনের ডিফারেন্স। বাট এখানে কিন্তু দুইটা নিউট্রন বাড়ানোর কারণে কি একটা হাই এনার্জি লেভেলে চলে গেছে, এটা বড় সড়ো ডিফারেন্স দেখতে পাইতেছি। এই জন্য এইটা এটার তুলনায় আনস্টেবল আর কি। তো আশা করি এই পার্টটা আমরা বোঝা হয়ে গেছে আমাদের। এখন ম্যাডাম আসলে এর ভিতরে ম্যাডাম পড়াইছে এই টপিকটা, বাট এখানে হচ্ছে যে কথাগুলো লেখা আছে এই কথাগুলো কিন্তু ম্যাডাম হচ্ছে ক্লাসে বলছে বা বললো আমার মনে নাই, বাট ম্যাডাম একটু অন্য কথা বলছে যে কথাগুলো আবার বইতে লেখা নেই। আর বইতে লেখা থাকতেও পারে, বাট আমি নট শিওর, আমার পড়া থেকে মিস যাইতে পারে। তো এখন হচ্ছে আমরা ওই কথাটাই বলবো আর কি। তাই আমার হচ্ছে ওই যে এই নোটটাতে যে কথাটা আর কি লেখা। তো এখন আশা করি আমরা এই নোটের এই ফিগারটা বুঝতে পারতেছি সবাই। তো এখন এই ফিগার থেকে আসলে ম্যাডাম বুঝাইতে চাইছিল, আচ্ছা এটা এখান থেকে পড়া লাগবে না, এই জিনিসটা হচ্ছে এখানে আছে, আমি এখান থেকে পড়া দিতেছি, এই যে এখানে আছে। তো আমার কিন্তু কার্বনের ফিগার আসতেছে এরকম, এবং বোরনের 512 এর ফিগারটা আসতেছে কিন্তু এরকম। এখন ম্যাডাম এখান থেকে যে জিনিসটা পড়াইতে চাইছে সেটা হচ্ছে এইটা এবং এইটার মধ্যে আবার কোনটা বেশি স্টেবল বা আনস্টেবল। এই কম্পারিজনটা কিন্তু আমার হচ্ছে বইতে দেওয়া ছিল না। তো এই কম্পারিজনটা ম্যাডাম এইভাবে দিছে, আমি কিন্তু অলরেডি বলছি যে যার প্রোটন সংখ্যা যত বেশি হবে তার ভিতরে কি তত বেশি রিপালশন তৈরি হবে, রাইট? তার ভিতরে কি তত বেশি রিপালশন তৈরি হবে। তো যেহেতু বেশি রিপালশন তৈরি হবে, যেহেতু বেশি রিপালশন তৈরি হবে, তো সেই ক্ষেত্রে কি জিনিসটা কি ডিসইন্টিগ্রেট, মানে কি নিউক্লিয়াসটা ভেঙে যেতে যাবে। রিপালশনের কারণে কি একটা থেকে আরেকটা দূরে সরে যাবে, ভেঙে যাওয়ার চেষ্টা করবে। তার মানে কি যে এখানে বলে দেওয়া হচ্ছে যে প্রোটন সংখ্যা যত বেশি হবে রিপালশন তত বেশি হবে। তার মানে কি আনস্টেবিলিটি তত বেড়ে যাবে, মানে স্টেবিলিটি কমে যাবে। তার মানে যার প্রোটন সংখ্যা কম তার স্টেবিলিটি তত বেশি। তো এখানে বোরন আর কার্বনের ভিতর প্রোটন সংখ্যা কার কম? প্রোটন সংখ্যা কিন্তু বোরনের কম। সুতরাং আমরা বলতে পারতেছি এই বোরনের আইসোটোপটা এবং কার্বনের মধ্যে বেশি স্টেবল কিন্তু বোরন। কারণ বোরনের কি আমার হচ্ছে বোরনের হচ্ছে আমার প্রোটন সংখ্যা কম, এই যে প্রোটন সংখ্যা কম, তাই কি বোরন হচ্ছে বেশি স্টেবল। এই যে যে বোরন আর কার্বনের ভিতরে কম্পারিজনটা কেবল দিলাম, এই কম্পারিজনটা কিন্তু আমার বইতে দেয়া নাই, এগুলো কিন্তু ম্যাডাম ক্লাসে বলছে। তো একইভাবে যদি হচ্ছে আমরা বোরন 511 এবং কার্বন 611 এর ভিতর কম্পারিজন দিই, তো কম্পারিজনে আমি কি দেখতেছি বোরনের 5টা প্রোটন এবং কার্বন হচ্ছে 6টা প্রোটন। তার রিপালশন কি এর কম হবে, কারণ কি এর হচ্ছে প্রোটনের সংখ্যা কম। তো সুতরাং কিন্তু আমরা এই বোরনটাকে কিন্তু এখন আমরা বেশি স্টেবল বলে দিতে পারতেছি। ক্লিয়ার? তো এটা ছিল আর কি বেসিক্যালি, সরি এটা ছিল এটা আর এটা কম্পারিজনটা আর কি। গেল।
এখন এখানে আসি, আচ্ছা সরি সরি, এই এটার কথাটা আমি একটু ভুল বলছি। আমি যে কথাটা কেবল বললাম এই যে প্রোটন নাম্বারের কারণে আর কি রিপালশনটা বেশি হতে পারে, ওটা খুব সম্ভবত আর কি এটার কারণে আর কি বোঝানো হয়েছে, এটার কারণে বোঝানো হয়নি। আর এটার কারণে হয় কি, কার্বন এই ক্ষেত্রে আবার কিন্তু কার্বনটাই বেশি স্টেবল হবে। কেন কার্বনটা বেশি স্টেবল হবে? কারণ বইয়ে কিন্তু আমরা পড়ে আসছি যে বেশি হায়ার এনার্জি লেভেলে থাকবে সে কিন্তু বেশি আনস্টেবল হবে, মানে কম স্টেবল হবে। তো আবার এই কার্বন আর এই বোরনটার ভিতরে আমরা কি দেখতে পাইতেছি, এই যে যে বোরনটা বোরনটা কিন্তু হায়ার এনার্জি লেভেলে আছে, ঠিক আছে? তার মানে কি এ হচ্ছে এই যে এর তুলনায় আবার কিন্তু এ বেশি আনস্টেবল হয়ে গেছে। এটা কিন্তু বইয়ের থিওরি অনুযায়ী, বইতে আমরা যেটা পড়ে আছি, কারণ এটা কিন্তু আনস্টেবল ছিল। তো এটার কারণে এটা আনস্টেবল হওয়ার পিছনে রিজনটা হচ্ছে হায়ার এনার্জি লেভেলে চলে গেছে, ঠিক আছে? এই জন্য কিন্তু আমরা হচ্ছে এই যে যে এই কম্পাউন্ডটাকে কিন্তু দেখতে পাই না রিয়েলিটিতে, বাট এটা কিন্তু স্টেবল এবং এটা কিন্তু এক্সিস্ট করে, ঠিক আছে? এটা একটা রিজন, এটা এটা একটা ডিফারেন্ট একটা কম্পারিজন। এটা আবার একটা ডিফারেন্ট কম্পারিজন। আর এই কম্পারিজনটা কি, আমরা ওই যে এই দুইটাই কিন্তু আবার আনস্টেবল আইসোটোপ, বোরনের একটা আনস্টেবল আইসোটোপ, কার্বনের একটা আনস্টেবল আইসোটোপ। এখন এই দুইটার ভিতরে আবার কে বেশি স্টেবল, ওই হিসাবটা দেখার জন্য কি আমরা কি করছি, এই যে এখন এদের এদের দুজনে যদি আমি আর কি ফিগারটা আঁকি, ফিগারটা আঁকলে খুব সম্ভবত, হ্যাঁ এটার ফিগার আঁকলে মনে হয় খুব সম্ভবত এখানে কয়টা হইতেছে, 5টা নিউট্রন, এখানে হচ্ছে 6টা নিউট্রন। হ্যাঁ, এদের দুইজনের ফিগার যদি আমরা দেখে আসি, দুইজনের ফিগারে কিন্তু আমরা দেখতে পারবো এই যে বাইজারের বইটা থেকে যদি আমরা দেখে আসি, এই যে ওই যে আমাদের হচ্ছে এই যে ফিগার কিন্তু ছিল এই যে এই দুইটা, খুব সম্ভবত, আচ্ছা না, এই দুইটা ফিগার এখানে দেয়া নেই, ফিগারটা এখান থেকে দেখি আমরা, হ্যাঁ এই যে এই দুইটা ফিগার যদি আমরা আঁকি, আমরা কিন্তু দেখবো যে এটাও থার্ড এনার্জি লেভেলে চলে গেছে, এটাও হচ্ছে থার্ড এনার্জি লেভেলে চলে গেছে। তো যেহেতু দুইটা এনার্জি লেভেল সেম হয়ে গেছে, তখন আমরা স্টেবিলিটি কিভাবে কম্পেয়ার করবো? তখন স্টেবিলিটি কম্পেয়ার করার জন্য আমরা প্রোটন নাম্বার দিকে দেখবো। প্রোটন যার কম তার হচ্ছে রিপালশন কম, তার স্টেবিলিটি বেশি। তার মানে এই যে এতক্ষণ আমরা যা জিনিসপাতি পড়লাম, তো এই জিনিসপাতি পড়ার ভিতরে আমরা যদি এখন দেখি যে আমরা হচ্ছে আহ কম্পারিজনটা আসলে কিভাবে করবো, তো কম্পারিজন করবো হচ্ছে দুই ভাবে। প্রথমটা হচ্ছে আমরা দেখবো একটার তুলনায় যদি আরেকটা হায়ার এনার্জি লেভেলে চলে যায়, তাহলে হায়ার এনার্জি লেভেলটা কি আনস্টেবল হবে, এটা একটা কম্পারিজন। তো দ্বিতীয় কম্পারিজনটা কি, যদি আমরা দেখি যে দুজনেরই এনার্জি লেভেল সেম হয়ে যায়, দুজনেরই এনার্জি লেভেল সেম হয়ে যায়, মানে কি এও থার্ড এনার্জি লেভেলে, এই যে এও কি থার্ড এনার্জি লেভেলে শেষ হয়ে যায়। তো এনার্জি লেভেল যখন দুজনের ইকুয়াল হয়ে যাবে, তখন আমরা কম্পারিজন যাবো হচ্ছে প্রোটন নাম্বারের কম্পারিজন। তো তখন প্রোটন নাম্বারের কম্পারিজন থেকে আমরা বলে দেবো যে কে আর কে কার তুলনায় বেশি স্টেবল বা আনস্টেবল। তো এটার মাধ্যমে কিন্তু আমরা স্টেবল নিউক্লিয়ার একটা এই পার্টটা আর কি এক্সপ্লেন করে ফেলছি আর কি, গেল। তো আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, সরি একটু জানাই রাখি, সেটা হচ্ছে আমি এক কথা বারবার রিপিট করতেছি, কারণটা হইতেছে এই জিনিসগুলো তো হচ্ছে নতুন জিনিস, এন্ড আমার ওইভাবে এক্স্যাক্টলি আর কি জাস্ট কোন রকম বুঝি আর কি, এক্স্যাক্টলি মাস্টার করা নেই। তো তো যে জিনিস আর কি নতুন, মানে এই 100% ভাবে আর কি মাস্টার করা নেই, সেই জিনিস তো বুঝাইতে গেলে আমি অল্প কথায় বুঝাইতে পারবো না আর কি, ঠিক আছে? সেই জন্য আর কি একটু থিওরি গুলো আর কি বেশি কথা বলে আর কি এক্সপ্লেন করা লাগতেছে আর কি। তো মানে so তো যাদের আমি রেকমেন্ড করবো যে 2x এ বা 1.5x এ আর কি রেকর্ডিং গুলা দেখতে, তাহলে আর কি একটু টাইম সেভ হবে আর কি। কারণ আমার এগুলো এক্সপ্লেন করতে আর কি ভালোই টাইম লাগতেছে, যেহেতু আর কি এগুলো আমার এক্সপিরিয়েন্স নাই অথবা মাস্টার করা নাই আর কি টপিক গুলো, এই জন্য আর কি বেশি কথা বলে আর কি এক্সপ্লেন করা লাগতেছে। তো এই কথাটা কিন্তু আমি হচ্ছে এই যে এখানে এক্সপ্লেন করে দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদেরকে হচ্ছে প্রথম একবার পড়ানোর পর আমাদের ক্লাসে অনেকেটা হয়তো বুঝে নাই, এই জন্য ম্যাডাম এটা দুইবার পরে আর কি আরেকটা ক্লাসে এই জিনিসগুলো পড়ায় দিচ্ছিল। তো এইটা আর এইটা আসলে একই জিনিস। তো এটা আমি এক্সপ্লেন করতেছি না, তো এই টপিকটা আসলে এক্সপ্লেনেশনটা শেষ, গেল। তো এবার আমরা চলে আসি হচ্ছে এই জিনিসটা আশা করি এক্সপ্লেন করে দিচ্ছি কোনটা কার তুলনায় বেশি স্টেবল আর কি, এটা আমি ওই যে ওই একটু এই যে কেবল এক্সপ্লেন করছি। তো এবার চলে আসি আমরা বাইন্ডিং এনার্জির বেলায়। তো বাইন্ডিং এনার্জি কাজটা সম্পর্কে আমরা একটু দেখে আসি। বাইন্ডিং এনার্জি কি আমরা সবাই জানি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি নিয়ে কথা বলতেছি আমরা, ঠিক আছে? তো বাইন্ডিং এনার্জি কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে একটা বন্ড, একটা যে নিউক্লিয়াসের যে বন্ডটা, বন্ডটাকে ভাঙতে হলে কি আমার বাইরে থেকে একটা এনার্জি দেওয়া লাগবে না? তো ওই পরিমাণ এনার্জি দিলেই তো বন্ডটা ভেঙে যেতেছে। তো একটা আসলে বন্ডকে ভাঙতে, নিউক্লিয়ার বন্ডকে ভাঙতে আমার হচ্ছে যে পরিমাণ এনার্জি বাইরে থেকে দেওয়া লাগে, ওই পরিমাণ এনার্জিটা আসলে আমার কি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, ঠিক আছে? তো এখন আসলে ওই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিটা আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি যে ওই নিউক্লিয়াসটা ফর্ম হওয়ার আগে কি ওরা ওই পরিমাণ এনার্জিটা রিলিজ করে দিছে, রিলিজ করে দেওয়ার ফলে কি ওরা একটা আরেকজনের সাথে বন্ড তৈরি করে ফেলছে। তো এখন ওই বন্ডটাকে ভাঙতে গিয়ে আমার আবার ওই পরিমাণ এনার্জিটা কি ওদের সাথে ভিতরে দিয়ে দিতে হবে, তাহলে তো বন্ডটা ভেঙে যাবে। এটাই বেসিক্যালি আমি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এখন এটা আসলে হচ্ছে, আর যদি আমরা হচ্ছে এটার একটা এভারেজ বের করি, মানে কি বাইন্ডিং এনার্জিটাকে হচ্ছে এ দ্বারা ভাগ করে দিই, নিউক্লিয়াস নাম্বার দিয়ে ভাগ, নিউক্লিয়ন নাম্বার দিয়ে ভাগ করে দিই, তাহলে তো আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন পাইতেছি। তো এটা হচ্ছে একটা বাইন্ডিং এনার্জি প্লাস পার নিউক্লিয়ন ভার্সেস নিউক্লিয়র নাম্বারের একটা বা ম্যাস নাম্বারের একটা গ্রাফ। তো গ্রাফটা এখানে হচ্ছে দুইটা পিক দিয়ে গ্রাফ দেখাইছিল ম্যাডাম, বাট হচ্ছে বাইজারের বই অনুযায়ী গ্রাফে কিন্তু এরকম দুইটা পিক নাই, গ্রাফে হচ্ছে একটা পিক আছে। তো গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম হয়েছে, এই যে একটু পরে দেখায় আসি। গ্রাফটা হচ্ছে যে এরকম একটা গ্রাফ হয়েছে। তো গ্রাফে এরকম একটা পিক ছিল, এই পিকটা যাওয়ার পর তারপর কি আবার একটু উঠা শুরু করছে। তা আমরা ভুলে যাই যে এখানে দুইটা পিক আছে, আমরা ধরে নিলাম এখানে একটা পিক আছে, আমি এই গ্রাফ থেকে এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? আমরা ধরে নিলাম যে একটাই পিক আছে, দুইটা না। এই যে এই জিনিসটাকে আমরা দুইটা পিক না ধরে একটাই পিক আছে ধরলাম, পিকটা ধরলাম এটা।
এখন এই পিকটা কতটা ঘটে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা কি এটা ক্যারেক্টারিস্টিক্স। তো পিকটা ঘটে হচ্ছে কি, হ্যাং করছে না। হ্যাঁ, সো পিকটা ঘটে হচ্ছে এই যে এই জায়গাটাতে। এবং এই জায়গাটাতে এর নাম্বারটা কত, এর নাম্বারটা হচ্ছে, এগুলো সব বইতে এক্সপ্লেন করা আছে, এগুলো হচ্ছে বাইজারের বই থেকে পড়তে হবে, এগুলো রেফারেন্স আর কি বাইজার, এখানে যে লেখা আছে সবকিছু বাইজারের বই থেকে পড়তে হবে। তো এই যে যে এখানে হচ্ছে এর মান আসে হচ্ছে এ ইকুয়াল টু, এই জায়গাটা আসে এ ইজ ইকুয়াল টু 4, মানে কি ম্যাচ নাম্বার যখন 4 হবে, এখন ম্যাচ নাম্বার 4 কার, হিলিয়ামের। তার মানে হিলিয়ামের এই জায়গায় কিন্তু হচ্ছে বাইন্ডিং এনার্জিটা আর কি একটা পিক হয়ে যাবে, মানে হঠাৎ করে বেড়ে যাবে। মানে এই গ্রাফটা আসলে যেটা অনেক এরকম ছিল, আমি যদি একটু আইকে সারি, এটাও কি এরকম একটা, এই যে এরকম আছে একটা পিক ছিল। তো এই পিকটাতে আসলে কি এক্সিস্ট করতেছে, হিলিয়াম এক্সিস্ট করতেছে। কে? হিলিয়াম। কেন? কারণ হিলিয়াম হচ্ছে মানে আনইউজুয়ালি স্টেবল একটা জিনিস, মানে খুবই একটা স্টেবল জিনিস। এখন স্টেবল মানে কি, সে হচ্ছে খুবই ক্লোজলি হচ্ছে তার নিউক্লিয়াসটা কি খুবই আর কি ক্লোজ ভাবে অ্যাট্রাক্টেড আছে, তার মানে কি সে ফর্ম হওয়ার জন্য কিন্তু বেশি পরিমাণ এনার্জি ছেড়ে দিচ্ছে। তো সে যেই এনার্জিটা ছেড়ে বন্ডটা ফর্ম করে, ওই এনার্জিটাই তো আমার বাইন্ডিং এনার্জি, রাইট? তো এই হিলিয়াম হচ্ছে এমন একটা এলিমেন্ট যে কি, মানে হচ্ছে এই যে লোয়ার যে অ্যামাউন্ট অফ এলিমেন্ট গুলো, এই যে লোয়ার ম্যাস নাম্বার যে এলিমেন্ট গুলোর ভিতরে সবচেয়ে বেশি স্টেবল নিউক্লিয়াস আছে হিলিয়ামের। কারণ কি, সে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ এনার্জি ছেড়ে দিয়ে সে তার নিউক্লিয়াসটা ফর্ম করে। এই জন্য আমরা দেখতেছি যে এরকম একটা নর্মাল ট্রেন্ডে কি বাড়তেছে বাড়তেছে, মানে ধরলাম এই ইকুয়াল টু 3, লিথিয়ামের জন্য বাইন্ডিং এনার্জিটা এরকম, বাট হিলিয়ামের জন্য বাইন্ডিং এনার্জিটা হঠাৎ করে বাইরে গিয়ে আবার হিলিয়ামের পরের এলিমেন্ট গুলোর জন্য কিন্তু বাইন্ডিং এনার্জির অ্যামাউন্ট আর কি কম। তো হিলিয়ামের জন্য কেন বেশি, কারণ কি হিলিয়ামকে বেশি পরিমাণ বাইন্ডিং এনার্জি ছেড়ে দিয়ে একটা স্টেবল নিউক্লিয়াস ফর্ম করতেছে। ঠিক আছে, এই জন্য আর কি পিকটা আসছে। তো এই যে যে কেন পিকটা আসছে হিলিয়ামের কারণে, এই রিজন গুলা, তারপর এই যে যে আমার পিকটা কোথায় ঘটতেছে, এই যে যে এই জিনিসগুলো, এটা কিন্তু আমার পরীক্ষা এক্সপ্লেন করে দিতে হবে, কি পয়েন্ট গুলো আর কি এক্সপ্লেন করে দিতে হবে, কারণ এটা কিন্তু খুবই পপুলার একটা টপিক। এই টার্ম ফাইনালে হচ্ছে বাইন্ডিং এনার্জি গ্রাফটা আর কি এক্সপ্লেন করতে আসে, তো তখন কিন্তু হিলিয়ামের কথাটা বলতে হবে। তো গেল, আমরা হিলিয়ামের কথা এক্সপ্লেন করে আসছি। তারপরে এই গ্রাফের হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পরীক্ষায় লিখতে হবে বা এক্সপ্লেন করতে হবে। সেটা হচ্ছে এই যে এই গ্রাফটা কি এভাবে বাড়ে, একটা পিক উঠে, পিক ওঠার পর একটু কমে, কমার পর কি আবার গ্রাফটা বাড়তে হবে, বাড়তে 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 কি গ্রাফটা একটা হাইস্ট পয়েন্টে পৌঁছায়, হাইস্ট পয়েন্টে পৌঁছানোর পর কি গ্রাফটা আবার নেমে যায়, মানে গ্রাফের ভ্যালুটা নেমে যায়। মানে গ্রাফের হাইস্ট পয়েন্ট কিন্তু এই যে এটা ধরে নিতেছে, এই যে এটা, এটা হচ্ছে গ্রাফের হাইস্ট পয়েন্ট আর কি, এই যে এই রিজিয়নটা। তো এই রিজিয়নে থাকবে কি, এই রিজিয়নে থাকবে হচ্ছে এ ইজ ইকুয়াল টু 55, মানে কি আমার হচ্ছে ফেরাম। তো এই জায়গায় হচ্ছে আমার হচ্ছে আয়রন থাকবে। এখন আয়রনের বাইন্ডিং এনার্জি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি, যতগুলো এলিমেন্ট এক্সিস্ট করে আয়রনের বাইন্ডিং এনার্জি সবচেয়ে বেশি। কারণ কি, আর পৃথিবীতে আয়রনের যেই নিউক্লিয়াসটা, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে স্টেবল নিউক্লিয়াস। কারণ কি, সে ফর্ম হয়েছে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ বাইন্ডিং এনার্জি ছেড়ে দিয়ে। মানে কি, ওই ফেরামের বন্ডটাকে ভাঙতে হইলে আমার কিন্তু হচ্ছে, হ্যাঁ ফেরামের নিউক্লিয়াসটাকে ডিসইন্টিগ্রেট করতে হলে বা ভাঙতে হলে কি আমার, আচ্ছা আচ্ছা 58 না, এটা 58.85, মানে আর কি 55.85, মানে হচ্ছে 56 বলা হয়েছে আর কি। আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম, তার মানে কি আমার ফেরামের যে নিউক্লিয়াসটা ওইটাকে ভাঙতে হলে পৃথিবীতে সবচেয়ে বেশি এনার্জি দিতে হবে, এবং ওইটা হচ্ছে 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট ম্যাক্সিমাম এনার্জিটা আর কি। তো এই জন্য হচ্ছে ফেরামের কি বাইন্ডিং এনার্জি সবচেয়ে বেশি, তার মানে কি ফেরামের এনার্জি সবচেয়ে বেশি স্টেবল। ঠিক আছে। তো মানে মেইনলি পুরো এই বাইন্ডিং এনার্জি গ্রাফটাতে আর কি আমাদের বেসিক্যালি A = 4, A = 56 এর জন্য যে ফেরাম আর হিলিয়াম এক্সিস্ট করতেছে, এই দুটো জিনিস লিখলে অনেক ভালো মার্কস পাওয়া যাবে, কারণ এগুলো এখানে কি পয়েন্ট। তো এখানে আরেকটা কি পয়েন্টস আসবে হচ্ছে ফিউশন এবং ফিশন রিয়াকশন গুলাকে ব্যাখ্যা করার জন্য। তো ফিউশন আর ফিশন রিয়াকশন গুলা আমার এই বাইন্ডিং এনার্জির মাধ্যমে ব্যাখ্যা করা যায় গ্রাফের মাধ্যমে। তো কিভাবে ব্যাখ্যা করব, ব্যাখ্যাটা হইতেছে অনেকটা এরকম, যেমন এ যত বেড়ে যায়, এ বেড়ে গেলে ধরলাম এই যে এই জায়গায় কি এটা অনেক বেড়ে গেছে, এই জায়গায় এটা বেড়ে গেছে, এই যে ধরলাম এই যে এই জায়গায়, ধরলাম এই জায়গায় এটা অনেক বেড়ে গেছে। তো এটা বেড়ে যাওয়ার পরে এই জায়গায় বললাম A = 235, মানে কি ইউরেনিয়াম। তা আমরা কি দেখছি, ইউরেনিয়াম আসলে কি হয়ে যায়, ইউরেনিয়াম কিন্তু ভেঙে গিয়ে ব্যারিয়াম এবং হচ্ছে ক্রিপ্টন তৈরি করে ফেলে, বা আরেক রকমের ডিসইন্টিগ্রেশন আছে, সেটা আমি একটু পরে দেখতেছি। তো নিউক্লিয়াসটা যখন ভেঙে যাবে, নিউক্লিয়াসে আসলে যে নিউক্লিয়ার রিয়াকশনটা, ফিশন রিয়াকশন থেকে আসলে আমরা কি জানতে পারি, আমরা যদি একটা নিউক্লিয়াস হচ্ছে ডিসইন্টিগ্রেট করে ভেঙে যায়, তখন সেই ক্ষেত্রে কি হয়, আমার হচ্ছে একটা এনার্জি রিলিজ হয়। এখন এনার্জিটা আসলে কেন রিলিজ হইতেছে, এই এনার্জিটা রিলিজ হওয়ার পিছনে এই যে নিউক্লিয়ার রিয়েকশন গুলাতে, নিউক্লিয়ার ফিশন হোক অথবা ফিউশন হোক, এনার্জিটা রিলিজ হওয়ার পিছনে একটা বড় সড়ো কারণ হইতেছে আমার এই বাইন্ডিং এনার্জি। কেন বাইন্ডিং এনার্জি আমি এখনই বলতেছি আর কি, এই কথাটি আর কি আমরা গ্রাফ থেকে এক্সপ্লেন করবো, এবং এগুলো কিন্তু পরীক্ষায় লেখাও লাগে। এই লেখাগুলো পড়তে চাইলে বাইজারের বইতে সুন্দর করে লেখা আছে, আমিও বাইজারের বই থেকে পড়ছি, এবং ম্যাডাম ক্লাসে যা কথা বলছিল ওগুলোর সাথে রিলেট করে আর কি আমি বলতেছি। তো সেটা হচ্ছে এই যে যে এই যে যে রিয়াটা, আমরা যদি এখন একটা রিয়াকশন দেখে আসি, হয়ে গেল। এই যে ইউরেনিয়ামের এই দুই দুই রকম আর কি ফিশন রিয়াকশন হয় ইউরেনিয়ামের। তো আমরা এই রিয়াকশন দেখি, ইউরেনিয়ামটা একটা নিউট্রন দিয়ে হিট করছি, হিট করার ফলে কি একটা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস ইউরেনিয়াম হয়ে গেছে, রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়ামটা কি ভেঙে গিয়ে ব্যারিয়াম এবং ক্রিপ্টন তৈরি হয়েছে।
তো ব্যারিয়াম এবং ক্রিপ্টনটা কোথায় আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে গ্রাফটাতে আমরা ফোকাস করি, তো এই গ্রাফটাতে ইউরেনিয়াম ভেঙে গিয়ে কি দুইটা জিনিস তৈরি হয়েছে। তো দুইটা জিনিস, এই যে ব্যারিয়াম ক্রিপ্টন কিন্তু আবার এই যে এক্স্যাক্টলি ফেরাম না, বাট ফেরামের আশপাশে এই জায়গায় কিন্তু চলে আসছে। এবার এই রিজিয়নটাতে কিন্তু আমার বাইন্ডিং এনার্জির পরিমাণটা বেশি। এই রিজনে কি বাইন্ডিং এনার্জির পরিমাণটা বেশি, বাট এই রিজনে কিন্তু বাইন্ডিং এনার্জির পরিমাণটা কম। তার মানে আমরা দেখতেছি, ধরলাম ব্যারিয়াম আর ক্রিপ্টন যদি এই জায়গায় থাকতো, ধরে নিলাম সাপোজ ব্যারিয়াম আর ক্রিপ্টনটা এই জায়গায় আসলো, তার মানে কি এই যে যে ইউরেনিয়াম থেকে ভাঙে ব্যারিয়াম আর ক্রিপ্টন এই যে এই স্টেজটাতে, যে আচ্ছা আমি ফেরাম গুলো মুছে দিই, ফেরামের কাহিনীগুলো মুছে দিই, এটা তো বুঝে গেছি আমরা, ফেরাম আর হিলিয়ামটা আমরা মুছে দিতেছি। আচ্ছা হিলিয়ামটা থাকুক, ফেরামটা মুছে দিলাম। তো আমরা ধরলাম এই জায়গায় কি ব্যারিয়াম তৈরি হয়েছে, ব্যারিয়াম বা ক্রিপ্টন ধরলাম এই জায়গায় কি ক্রিপ্টন তৈরি হয়েছে। তো ইউরেনিয়াম থেকে ক্রিপ্টন তৈরি হয়েছে, এখন কাহিনীটা কি ঘটছে। তো আমার ইউরেনিয়ামের কিন্তু বাইন্ডিং এনার্জি কম ছিল, রাইট? এখন ইউরেনিয়াম থেকে যে ক্রিপ্টন আর রিয়া তৈরি হয়ে গেছে, এখন বাইন্ডিং এনার্জি মানে কিন্তু আমি আগেই বলছি, একটা নির্দিষ্ট বন্ড ফর্ম হতে যে পরিমাণ এনার্জিটা তারা আসলে রিলিজ করে দেয়, ওই রিলিজকৃত এনার্জিটাই কিন্তু আসলে আমরা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে এনার্জিটা পাইতেছি আর কি, ঠিক আছে? তো এই ইউরেনিয়াম ভাঙিয়ে ব্যারিয়াম অথবা ক্রিপ্টন হইলো, ধরলাম ক্রিপ্টন হলো। তো ক্রিপ্টনের বাইন্ডিং এনার্জি কিন্তু মানে এখন কিন্তু আমার ইউরেনিয়াম ডিসইন্টিগ্রেট করে ফেলছে, মানে ইউরেনিয়াম কিন্তু আর এক্সিস্ট করতেছে না, এক্সিস্ট করতেছে কিন্তু ক্রিপ্টন আর ব্যারিয়াম। তো ক্রিপ্টনের বাইন্ডিং এনার্জি কিন্তু গ্রাফ অনুযায়ী আমার ইউরেনিয়ামের থেকে বেশি, ক্রিপ্টনের বাইন্ডিং এনার্জি ইউরেনিয়াম থেকে বেশি। এই যে ঠিক এই যে এত পরিমাণ রাইজ হয়েছে বাইন্ডিং এনার্জি, মানে কি এই যে এতটুকু পরিমাণ বাইন্ডিং এনার্জি কিন্তু ক্রিপ্টনে বেশি। তো ক্রিপ্টনে এত পরিমাণ বাইন্ডিং এনার্জি বেশি মানে কি আমার এই ক্রিপ্টন ফর্ম হওয়ার জন্য আমার বাইন্ডিং এনার্জি এত পরিমাণ এক্সট্রা এনার্জি কিন্তু রিলিজ হয়ে গেছে। ওই যে যে এনার্জিটা যে রিলিজ হয়ে গেছে এই যে বাইন্ডিং এনার্জি ডিফারেন্সের কারণে, ওই এনার্জিটাই কিন্তু আমরা যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পাইতাম না নিউক্লিয়ার রিয়াকশনে, ওই এনার্জিটাই কিন্তু আমাদের সেই ওই পরিমাণ এক্সট্রা পরিমাণ এনার্জিটা, যেটা আর কি আমার ওই ক্রিপ্টন ফর্ম হওয়ার বা ব্যারিয়াম ফর্ম হওয়ার কারণে এক্সট্রা এনার্জিটা আসতেছে। তো এখন কিন্তু আমরা একটা জিনিস জেনে গেছি, যেটা হচ্ছে আমরা ইন্টারে জানতাম না, যে ওই পরিমাণ 200 মেগা ইলেকট্রন ভোল্টের এনার্জিটা আসলে কেন আসতেছে। তো এটা আসার পিছনে অনেক বড় একটা ব্যাখ্যা কিন্তু এই বাইন্ডিং এনার্জি গ্রাফ থেকে দেওয়া পসিবল আর কি। তো এই পার্টটা আমরা বুঝে গেছি, এটা একটা ব্যাখ্যা করার জিনিস ছিল, এটা পরীক্ষা এক্সপ্লেন করতে হবে, এটা ফিশনের ক্ষেত্রে বলছি। এবার যদি আমি ফিউশনের ক্ষেত্রে বলি, তো ফিউশনের ক্ষেত্রে কি হয়, ফিউশনের রিয়াকশন গুলো আর কি ম্যাডাম হচ্ছে এখানে যে বলে দিছে, রিয়া থেকে পড়তে বলছে, কি বলে গিয়াস্টারের বইতে লেখা আছে ফিউশনের রিয়াকশন। ওই যে একটা প্রোটন একটা সাইকেল আছে, ফিউশনের রিয়াকশন অনেকগুলো আছে গিয়াস্টারের বইতে। এর ভিতরে দেখবো হচ্ছে আমরা খালি হাইড্রোজেনের ফিউশন রিয়াকশনটা জানলেই হয়েছে, আরো দেখবো কিছু নাইট্রোজেন অক্সিজেন আছে, ওগুলো জানার আমাদের দরকার নেই। তো ওই রিয়াকশনটা যখন আমরা দেখবো গিয়াস্টারের বই থেকে, ওটা তোরা একটু দেখে নিই যারা রেকর্ডিংটা দেখবি। আমি হচ্ছে মুখে মুখে বলে দিতেছি, সেটা হচ্ছে বেসিক্যালি কি হয়, হাইড্রোজেন হাইড্রোজেন মিলে কিন্তু একটা হিলিয়াম ফর্ম করে। তো আমরা এখান থেকে কি দেখতেছি, শুরুতে কিন্তু হচ্ছে হাইড্রোজেন ছিল, এখন হাইড্রোজেন কি হিলিয়ামের থেকে আগে হবে। ধরলাম এই যে হাইড্রোজেন যেহেতু এক, হাইড্রোজেন ছিল এখানে, এই যে এখানে হচ্ছে কি হাইড্রোজেন এক্সিস্ট করতেছিল, আর এখানে কি হিলিয়াম এক্সিস্ট করতেছে। তো ফিউশনের মাধ্যমে হাইড্রোজেন থেকে কিন্তু আমরা হিলিয়ামে চলে গেছি। তো ফিউশনের মাধ্যমে হাইড্রোজেন থেকে হিলিয়ামে যাওয়ার ফলে আমরা কি দেখতেছি, আমার কি বাইন্ডিং এনার্জির পরিমাণটা বেড়ে গেছে না? তার মানে কিন্তু এই হাইড্রোজেন থেকে হিলিয়ামে যাওয়ার ফলে আমার কিন্তু বেশি পরিমাণ এনার্জি রিলিজ হয়ে গেছে। তো এনার্জি রিলিজ হয়ে গেছে, এই রিলিজ কৃত এনার্জিটাই কি ওই ফিউশন রিয়াকশন থেকে আমি যে এক্সট্রা এনার্জিটা পাইতেছি ওইটাই ওই এনার্জিটা না? এই জন্য কিন্তু আমরা এই গ্রাফ থেকে এক্সপ্লেন করতে পারি যে আমার হাইড্রোজেন থেকে যখন হিলিয়ামে চলে যায় আমার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা বেড়ে যাইতেছে। তার মানে কি রিলিজ কৃত বা রিলিজ অ্যামাউন্ট অফ এনার্জিটা কি একটু বেশি হয়ে যাইতেছে, মানে বেশি পরিমাণ এনার্জি রিলিজ হইতেছে আর কি। আর ওই এনার্জিটা কি আমরা ফিউশন রিয়াকশনের এনার্জিটা। তো এই যে যে আমি এতক্ষণ ধরে যে বাইন্ডিং এনার্জি যে গ্রাফটা এক্সপ্লেন করলাম, এই গ্রাফে কিন্তু হচ্ছে চারটা কি পয়েন্টস আছে। তো চারটা কি পয়েন্টস এর মধ্যে প্রথম কি পয়েন্টস হচ্ছে হিলিয়ামের কথাটা বলতে হবে। হিলিয়াম আনইউজুয়াল স্টেবিলিটির কারণে এরকম একটা পিক উঠে, প্রথমে এই ক্যারেক্টারিস্টিক্সটা এক্সপ্লেন করতে হবে। তারপর 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্লেন করতে হবে ফেরাম, কারণ ফেরাম হচ্ছে এই যে 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট ম্যাক্সিমাম এনার্জি লাগে আর কি, সবচেয়ে বেশি স্টেবল। এটা হচ্ছে 2 নম্বর এক্সপ্লেন করতে হবে। 3 নম্বর এক্সপ্লেন করতে হবে যে বাইন্ডিং এনার্জি কার্ভ থেকে কিন্তু আমরা ফিশন রিয়াকশনে কেমনে এনার্জিটা আসলে রিলিজ হয় এটা বুঝতে পারতেছি। আবার ফিউশন রিয়াকশনেও কিভাবে আসলে আমরা এনার্জিটা এক্সট্রা পাইতেছি সেটাও কিন্তু আমরা এই গ্রাফের মধ্যে এক্সপ্লেন করতে পারতেছি। তো এই চারটা জিনিস নিয়ে ম্যাডাম বেসিক্যালি ক্লাসে কথা বলছিল, এবং এই চারটা জিনিস আর কি বইতে অনেক স্ক্যাটার্ড ভাবে লেখা আছে, পড়তে হলে বইয়ের অনেক কিছু পড়া লাগবে। তো আমি যতটুকু কথা বলছি এতটুকু মনে রেখেও কিন্তু পরীক্ষায় লিখে ফেলতে পারলে হয়ে যাবে। And এটা কিন্তু একটা পরীক্ষা আসা মাস্ট কোশ্চেন, প্রতি বছরে আসে দেখছি যে বাইন্ডিং এনার্জি কাকে এক্সপ্লেন করো। তো এই চারটা পয়েন্ট যদি একটু বড় করে এক্সপ্লেন করে দেওয়া হয় আমার কিন্তু 1 পেজ ইজিলি কভার হয়ে যাবে। তো এই থিওরিটা যদি হচ্ছে 15 মার্কে দিক বা 10, সাধারণত 10 থেকে 15 মার্কে দেয়। তো জাস্ট এরকম একটা গ্রাফ আঁকে ওই চারটা পয়েন্টে চারটা কথার জন্য এরকম প্রতিটা কথায় প্রতিটা পয়েন্টে 2 লাইন করে লিখে দিয়ে 8 লাইন লিখে দিলে কিন্তু পুরো ইজিলি 15 মার্কস পাওয়া খুবই ইজিলি পসিবল আর কি। তো আমি কিন্তু বাইন্ডিং এনার্জি কার্ভটা আশা করি মোটামুটি ভালোভাবে এক্সপ্লেন করে দিছি, এবং এতটুকু এক্সপ্লেনেশনই যথেষ্ট। ওই চারটা কি পয়েন্ট এক্সপ্লেন করে দিলে ম্যাডাম ফুল মার্কস দিয়ে দিবে খুব সম্ভবত।
তো এতক্ষণ যা কথা বলছি, এই যে ফিউশন রিয়াকশন একটা রিয়াকশন দিয়ে দেওয়া হয়েছে, হাইড্রোজেন হাইড্রোজেন মিলে হিলিয়াম হয়ে যাইতেছে, সূর্যের ভিতরে যে জিনিসটা ঘটে, মানে 23 মেগা ইলেকট্রন ভোল্ট আর কি এনার্জি একটা রিলিজ হইতেছে, আর পিছনের ক্ষেত্রে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তো আমি এতক্ষণ যে কথা বকবক করছি, এই কথাগুলো কিন্তু এখানে কোথাও কিচ্ছু লেখা নেই, এগুলো বইতে লেখা আছে, আমি নিজেই বই থেকে পড়ছি এবং ম্যাডামের ক্লাস থেকে যে কথা শুনছিলাম আর কি, এখানে কিন্তু লেখা নেই। এখানে জাস্ট একটা ওভারভিউ দেয়া, কন্টেন্ট হিসাবে দেওয়া আছে। তো এই লেকচারটা আর কি এখানে এর সাথে শেষ। আর বাইন্ডিং এনার্জি কিছু প্রবলেম আছে, যে প্রবলেম গুলো ইন্টারের, ওই যে নাম্বার অফ প্রোটন ইনটু প্রোটনের ম্যাস নাম্বার, নাম্বার অফ নিউট্রন ইনটু নিউট্রনের ম্যাস নাম্বার মাইনাস অ্যাকচুয়াল ম্যাস ইনটু ওই যে ওইটা গুণ করলে আর কি মেগা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমিক নাম্বার পেয়ে যাবো, ওই হ্যানতেন আর কি হিসাব, এগুলো আর কি বা এই ম্যাথ গুলো আর কি ইয়াতে আসে, ট্রান্সফারেন্সে আসে, এবং এগুলো কি ইন্টার লেভেলের ম্যাথ, এগুলো যে কেউ পারবে, তাই এগুলো গিয়ার স্যার থেকে আর কি ম্যাথ দেখে নিতে বলছে ম্যাডাম, উনি ওগুলো নিয়ে কথা বলতেছেন। তো এর সাথে আমরা 3টা লেকচার শেষ করে দিচ্ছি, এখন আমাদের আরো 2টা লেকচার বাকি আছে। তো 2টা লেকচারের ভিতর একটা হচ্ছে আমরা স্টেবল নিউক্লিয়ার, এই এখন আমরা এই লেকচারটা দিব। এখন এই লেকচারে অনেক কিছু পড়ানো হয়ে গেছে অলরেডি। তো এই লেকচারটা হচ্ছে স্টেবল নিউক্লিয়ার, আবার ব্যাক আসছে। এখন আমি কিন্তু বলছিলাম যে স্টেবল নিউক্লিয়ার নিয়ে আমাদের কথা বলা শুরু হয়নি, এই যে যে গ্রাফটা, এই গ্রাফটা নিয়ে কিন্তু আমাদের কথা বলা শুরু হয়নি। এই গ্রাফটা নিয়ে তখন কিছু কথা বলছিলাম, এন ইকুয়াল টু জেড এর হিসাবটা, যে লিনিয়ার হিসাবটা, আর স্টেবিলিটি কার্ভটা নিয়ে কথা বলছিলাম। এখন আমার কথা হইতেছে এই কার্ভটাকে কেন স্টেবিলিটি কার্ভ বলা হয়, এই জিনিসটা এখন আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে? তো এই জিনিসটা এক্সপ্লেন করার জন্য আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, বোঝার আগে আমরা একটু আরেকটু পিছনে একটু ব্যাকগ্রাউন্ড করে আসি, তাহলে ওই জিনিসটা বুঝতে আরেকটু ক্লিয়ার হবে আর কি, আমি একটু রিলেট করে পড়ার চেষ্টা করি। তো এখানে একটা জিনিস দেখতেছি আমরা, এই টপিকটার নাম হচ্ছে ডিকে। এই ডিকে টপিকটাও বাইজার থেকে হচ্ছে ওই ট্র্যাক করে বাইজার থেকে পড়া যাবে। তো ডিকে দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? সাধারণত আমরা কিন্তু জানি যে হায়ার অ্যামাউন্ট অফ এলিমেন্ট গুলা, হায়ার মানে নিউক্লিয়াস নাম্বার যত বেড়ে যাবে, নিউক্লিয়াস নাম্বার বেড়ে গেলে কিন্তু হচ্ছে গামা গামা রেডিয়েশন পাওয়া যায় আর কি, মানে যেগুলো আর কি বেসিক্যালি নিউক্লিয়ার রিয়াকশনে কিন্তু আসলে গামা রেডিয়েশন বের হয়, যেটা আর কি ওই যে রেডিও ক্ষতি করে আর কি মানুষের। তো এই জন্য বলা হয়েছে যে এলিমেন্টের হায়ার এনার্জি লেভেল কিন্তু সব গামা ডিকে হবে, মানে যত ম্যাস নাম্বার বড় বড় যে রেডিও অ্যাক্টিভ যেগুলো 20 মাথার পর থেকে যেগুলো আছে, ওগুলো কিন্তু সব কিন্তু গামা ডিকে দিবে। কিন্তু তার থেকে যে ছোটগুলা, তার থেকে ছোটগুলা কি দিবে? হিলিয়াম ডিকে দিবে, মানে কি আলফা ডিকে দিবে। এই জন্য বলা হয়েছে যে প্রোটন নাম্বার যত বাড়তেছে, একটু উপরের দিকে কি আলফা ডিকে দিতেছে। আর যখন প্রোটন নাম্বার আরো বেড়ে যাবে, মানে কি ওই যে 83 পরে চলে যাবে, তখন কিন্তু গামা ডিকে দেওয়া শুরু করবে, মানে যে আলফার পরে এখান থেকে কিন্তু সব গামা ডিকে দেওয়া শুরু করবে। এই জন্য বলা হয়েছে হায়ার এনার্জি লেভেলে গামা ডিকে দেয়। আর একটু মিড এনার্জি লেভেল গুলাতে, মানে মিডিয়াম প্রোটন নাম্বার গুলাতে, যেমন ওই যে একটু বড় বড়, যেমন ক্রিপ্টন, হ্যানত্যান, ক্রিপ্টন, আর্সেনিক, এগুলো কিন্তু আলফা ডিকে দিবে। কিন্তু আরো ছোট যেগুলা, ছোট বলতে হচ্ছে কি ওই যে নিয়নের লেভেলে যেগুলা, নিয়ন মানে 1 থেকে 20-এর ভিতর ছোট লেভেলে যেগুলো আছে, এগুলো কিন্তু আলফা ডিকে দিবে না, এগুলো দিবে হচ্ছে বিটা ডিকে। এখন এই বিটা ডিকে আবার 2 টাইপস হয়, একটা হচ্ছে পজিটিভ বিটা ডিকে আর একটা হচ্ছে নেগেটিভ বিটা ডিকে। এখন পজিটিভ বিটা ডিকে আর নেগেটিভ বিটা ডিকে কি, এটা একটু আমরা দেখে আসি। তো আচ্ছা, এটা হচ্ছে আলফা ডিকে। আলফা ডিকে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা ডিকে। আর গামা ডিকে তো দেখার দরকার নেই, গামা ডিকে আমরা জানি অলরেডি কি, ওই যে একটা ইলেকট্রন বের হয়ে যায়, একটা ম্যাসলেস ইলেকট্রন ডিকে হয়ে যায়, ওকে আর কি গামা ডিকে বলা হয়। তো আলফা ডিকে কি, এটা হচ্ছে যে পড়ে বোঝা যাইতেছে, এটা আমি বলতেছি না, যে একটা এই যে হিলিয়াম 242 প্লাস এক্সট্রা বের হয়ে যাইতেছে আর কি আলফা ডিকে। এখন বিটা ডিকে দুই প্রকার, একটা পজিটিভ বিটা ডিকে, একটা নেগেটিভ বিটা ডিকে। এখন পজিটিভ বিটা ডিকেটা কি? যদি একটা প্রোটন ভেঙে যায়, একটা প্রোটন ভেঙে একটা নিউট্রন তৈরি হয়ে যায় এবং একটা পজিট্রন এমিট করে ফেলে, তখন সেই ধরনের ডিকেটাকে আমরা পজিটিভ বিটা ডিকে বলতেছি। এখন এই পজিটিভ বিটা ডিকেটা কি? পজিটিভ বিটা ডিকেটা হইতেছে, আমরা এইভাবে মানে ডেফিনেশন যদি পরীক্ষা আসে, তখন পজিটিভ বিটা ডিকে ডেফিনেশন আমরা কি দিব? The type of reaction in which a proton is disintegrated into a neutron and a positron. That means, or in other words, in a reaction in which positron is emitted, is E plus টা কিন্তু positron is emitted, is known as কি বিটা ডিকে রিয়াকশন। আর পজিটিভ বিটা ডিকে রিয়াকশন। আর নেগেটিভ বিটা ডিকে রিয়াকশন কি, যেই বিটা ডিকে রিয়াকশন কি একটা ইলেকট্রন ইয়ে হয়ে যাইতেছে, এমিট হইতেছে, ওইটাকে আমরা একটা নেগেটিভ বিটা ডিকে রিয়াকশন বলতেছি। এখন এটা কেমনে ঘটে? একটা নিউট্রন, নিউট্রন হচ্ছে ডিসইন্টিগ্রেট হয়ে হচ্ছে আমার একটা প্রোটন বের হবে এবং একটা ইলেকট্রন বের হবে। মানে আমরা কি দেখতেছি, আমরা কিন্তু একটা নিউট্রন কমে যাইতেছে, নিউট্রন ভেঙে গেছে, মানে কি নিউট্রন বাদ হয়ে গেছে, একটা নিউট্রন কমে গেছে, একটা প্রোটনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে, আর একটা ইলেকট্রন বাইরে বের করে নিছে। তো এই দিকেটাকে হচ্ছে নেগেটিভ বিটা ডিকে বলা হয়। আর আরেকটা ক্ষেত্রে, এই যে পজিটিভ বিটা ডিকের ক্ষেত্রে কি দেখতেছি, একটা প্রোটন কিন্তু গায়েব হয়ে গেছে, মানে কি প্রোটনের সংখ্যা একটা কমে গেছে, নিউট্রনের সংখ্যা একটা বেড়ে গেছে, এবং কি একটা এই যে পজিট্রন এক্সট্রা এসে পড়তেছে, তো এটা কিন্তু একটা পজিটিভ বিটা ডিকে। তো পজিটিভ বিটা ডিকে এবং নেগেটিভ বিটা ডিকে কিন্তু আমরা বুঝে গেছি। এবার আমরা দেখি আসলে কাহিনীটা কি ঘটে। এবার এই যে আমার কিন্তু এই যে স্টেবিলিটি কার্ভের একটু ইয়ে আসবে, এখন একটু কিছু এই যে ব্রড এক্সপ্লেনেশনটা আসবে, যেটা আমি বলতেছিলাম আর ফোন ধরে যে বলবো। তো এটা হচ্ছে আমার স্টেবিলিটি কার্ভটা। মানে স্টেবিলিটি কার্ভটা হচ্ছে বুঝাইতেছে আমাকে যে একটা এলিমেন্টকে যদি স্টেবল হইতে হয়, স্টেবল হইতে হলে তাকে হচ্ছে ওই স্টেবিলিটি কার্ভের উপর থাকতে হবে।
মানে স্টেবিলিটি কার্ভের উপর হচ্ছে যেসব এলিমেন্টটা আছে তারাই হচ্ছে স্টেবল এলিমেন্ট, এবং তারাই দুনিয়াতে স্টেবল এলিমেন্ট আকারে হচ্ছে এক্সিস্ট করতেছে। তো এই কারণে আর কি স্টেবিলিটি, এটাই হচ্ছে আমার এই স্টেবিলিটি কার্ভের মহাত্মটা। এই কার্ভের উপর যারা থাকবে তারাই হচ্ছে স্টেবল এলিমেন্ট। এখন এই কার্ভের উপর কারা থাকবে না, যারা থাকবে না তারাই হচ্ছে আনস্টেবল এলিমেন্ট। এখন এমন না যে তারা হচ্ছে এই কার্ভ থেকে অনেক দূরে সরে যাবে, তারা কিন্তু কার্ভের আশপাশে থাকবে। ঠিক আছে, কার্ভের আশপাশে থাকবে, কারণ পৃথিবীর সব এলিমেন্ট কিন্তু স্টেবল না। তো যেসব এলিমেন্ট স্টেবল না তারা কি কার্ভের উপরে থাকবে? তারা কিন্তু কার্ভের উপর থাকবে না, তারা কিন্তু কার্ভে থেকে একটু দূরে দূরে থাকবে, এই যে কার্ভে থেকে একটু ডেভিয়েটেড থাকবে। যেমন এই যে এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে। তো এই যে অসংখ্য কিছু কিছু এলিমেন্ট যে কার্ভে থাকতেছে না, কার্ভের একটু ডান পাশে বাম পাশে থাকতেছে, ওদেরকে হচ্ছে নর্মাল এলিমেন্ট বলা হইতেছে, মানে একটু স্টেবল বা একটু কম স্টেবল এলিমেন্ট বলা হইতেছে। আর যারাই কার্ভের উপর থাকতেছে তারাই স্টেবল এলিমেন্ট। এই জন্যই যে আমরা এই যে কার্ভটা দেখছি, এই জন্য কিন্তু আমরা কার্ভে দেখতে পাইতেছি এই যে ডট ডট যে ফুটা 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 গুলো দ্বারা হচ্ছে আনস্টেবল এলিমেন্ট বোঝানো হইতেছে। তো এই আনস্টেবল এলিমেন্ট গুলো যদি স্টেবিলিটি গেইন করে ফেলে, স্টেবিলিটি গেইন করলেই কিন্তু তারা এটা কিন্তু এই কার্ভে চলে আসবে। তো কার্ভের ভিতরে এই এলিমেন্ট গুলো চলে আসলে কিন্তু তারা স্টেবল ফরম্যাটে চলে আসতেছে। এখন তারা স্টেবল ফরম্যাটে আসবে কিভাবে এটা আমরা এক্সপ্লেন করবো। স্টেবল ফরম্যাটে আসার জন্য কিন্তু তাদেরকে পজিটিভ বিটা ডিকে বা নেগেটিভ বিটা ডিকে শো করতে হবে, বা আলফা ডিকে শো করতে হবে বা গামা ডিকে শো করতে হবে। তো পজিটিভ বিটা ডিকে আর নেগেটিভ বিটা ডিকে আমরা একটু বুঝে আসি। তো এখন একটা এলিমেন্ট যদি এই যে যে কার্ভটার উপরে থাকে, এখন আমরা কিন্তু অলরেডি বলছি যে এই যে এখানে কিন্তু একটা লিনিয়ার পোর্শন এক্সিস্ট করতেছিল, রাইট? এই যে এই জায়গায় কি এক্সিস্ট করতেছিল, এই যে এটা কিন্তু একটা লিনিয়ার পোর্শন একটা এক্সিস্ট করতেছিল, আমরা কিন্তু জানি। মানে এটা কি জেড আর এন সমান। তার মানে এই গ্রাফটার উপরে জেড আর এন যেহেতু সমান, জেড ইজ ইকুয়াল টু যেহেতু এন, মানে কি জেড আর এন এর রেশিও কিন্তু ওয়ান আসবে। জেড আর এন এর রেশিও যদি একের থেকে বেশি হয়, মানে কি নিউট্রন নাম্বার তুলনায়, মানে নিউট্রন নাম্বার তুলনায় আমার হচ্ছে প্রোটন সংখ্যা যদি বেশি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে এই রেশিওটা কিন্তু গ্রেটার দ্যান ওয়ান হয়ে যাবে। তখন কিন্তু আমার এলিমেন্ট গুলা গ্রাফের এই পাশে এক্সিস্ট করবে, এই যে এই পাশে এক্সিস্ট করবে। আর যদি জেড বাই এন রেশিওটা যদি স্মলার দ্যান ওয়ান হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার, আচ্ছা জেড বাই একটু মনে হয় ভুল বলতেছে, রাইট? আচ্ছা হ্যাঁ, একটু ভুল বলে ফেলছি, কারণ এই পাশে তো হচ্ছে এন আছে, এই পাশে জেড আছে। হ্যাঁ হ্যাঁ, একটু ভুল বলে ফেলছি, সরি। সেটা হচ্ছে আম, আচ্ছা আমরা আবার একটু রিভার্ট করি, আমরা এই যে এই পার্টটা ভুলে যাই, এই পার্টটা একটু এক্সপ্লেন করি, তুমি গ্রিন কালি দিয়ে বুঝাই। তো হ্যাঁ, আমরা যে কথাটা বলতেছিলাম, এই যে যে পজিটিভ বিটা ডিকে হবে নাকি নেগেটিভ বিটা ডিকে হবে, এটা কিন্তু ডিপেন্ড করবে জেড বাই এন রেশিওর উপর। তো জেড বাই এন রেশিওর উপর ডিপেন্ড করে কিন্তু আমার হচ্ছে পজিটিভ বিটা ডিকে হবে নাকি নেগেটিভ বিটা ডিকে হবে, এটা হচ্ছে আমরা বলতে পারবো। তো এটা আমরা কিভাবে বলবো, আমরা একটু দেখি। তো জেড যদি, মানে কি প্রোটন সংখ্যা যদি নিউট্রন সংখ্যা থেকে বেশি হয়, তখন কি জেড বাই এন। তো জেড বাই এন রেশিওটা কি গ্রেটার দেন ওয়ান, যদি হচ্ছে প্রোটন গ্রেটার দেন নিউট্রন হয়। আর যদি হচ্ছে প্রোটন স্মলার দেন নিউট্রন হয়, মানে প্রোটন সংখ্যা স্মলার দেন নিউট্রন সংখ্যা হয়, সেক্ষেত্রে কি আমার কিন্তু এই জেড বাই এন রেশিওটা স্মলার দেন ওয়ান হইতেছে। তো জেড বাই এন গ্রেটার দেন ওয়ান কোটা এটা। তো এই কেসের জন্য কিন্তু আমার হচ্ছে এই পাশে থাকবে, এই যে স্টেবিলিটি কার্ভের ডান পাশে থাকবে। কারণ ডান পাশে কিন্তু এই যে জেড বাই এন গ্রেটার দেন ওয়ান থাকবে। এই যে স্টার দ্বারা বোঝানো হইতেছে আনস্টেবল। তো এটাকে স্টেবল হইতে হলে কি তার এই জায়গায় যাইতে হবে। একইভাবে যদি জেড স্মলার দেন ওয়ান হয়, মানে কি জেড বাই এন রেশিও স্মলার দেন ওয়ান, তো সেই ক্ষেত্রে কি আমার কিন্তু ওই যে যে এলিমেন্ট গুলো হচ্ছে কার্ভটার এই পাশে থাকবে। এই যে স্টার দ্বারা বোঝানো হয়েছে কি আমার হচ্ছে একটা আনস্টেবল এলিমেন্ট, এটা কিন্তু একটা স্টার বোঝানো হয়েছে। তো স্টার দ্বারা একটা আনস্টেবল এলিমেন্ট বোঝানো হয়েছে। তো এখন আমরা কি দেখতেছি, একটা জিনিস তো তত স্টেবিলিটি কার্ভের দিকে বেশি যাবে যত কি তাদের আর কি নিউট্রন প্রোটন সংখ্যা আর কি নিয়ারলি ইকুয়াল হবে, ঠিক আছে। তো এখন কি এই যে আমরা যদি এই যে এটা কার জন্য, এটা ছিল হচ্ছে এর জন্য, এই যে জেড ব্যান্ড এটার জন্য, এটার জন্য, এই যে এটা ছিল হচ্ছে এর জন্য, এই যে এটা এর জন্য ছিল। তা এর এই ক্ষেত্রে কি ছিল, নিউট্রন সংখ্যাটা বেশি ছিল, তার মানে কি নিউট্রন সংখ্যাটা যদি কমাই দিতে পারি তাহলে জিনিসটা কি স্টেবল হয়ে যাবে। তো এই নিউট্রন সংখ্যাটা কি এক কমে গেছে, নিউট্রন সংখ্যাটা এক কমে গেছে। এখন নিউট্রন সংখ্যা কমলেই কিন্তু আমার হচ্ছে প্রোটনের সংখ্যা বেড়ে যায়। কেন কি, কারণ ওটা কিন্তু বিটা যে নেগেটিভ বিটা টিকে হয়, যে নেগেটিভ বিটা টিকাতে আমরা কি দেখলাম, নেগেটিভ বিটা টিকাতে যদি আমার হচ্ছে নিউট্রন সংখ্যা কমে যায়, নিউট্রন সংখ্যা কমে কি নিউট্রনটা ভেঙে গিয়ে যদি প্রোটন তৈরি করে, মানে কি নিউট্রন কমে যাইতেছে প্রোটন বাইরে যাইতেছে, এই যে নিউট্রন কমে যাইতেছে, এই যে নিউট্রনের অ্যাক্সিসে কি একটা কমে যাইতেছে, অ্যারো দ্বারা বোঝানো হয়েছে নিচে চলে গেছে, এবং একটা প্রোটন কি বেড়ে গেছে, প্রোটনের সংখ্যা বেড়ে গেছে না নেগেটিভ বিটা ঠিক আছে, তো প্রোটনের সংখ্যা কি যে ডানে চলে গেছে, বেড়ে গেছে। তো এটা এখান থেকে কমছে, বাড়ছে, আলটিমেটলি এটা এখান থেকে এখানে চলে গেছে না, মানে কিন্তু আমার এই যে আনস্টেবল এলিমেন্টটা কিন্তু আমার স্টেবিলিটি কার্ভের উপর চলে আসছে। তো এই জন্য হচ্ছে এই বাইরের পয়েন্ট গুলো কিন্তু আনস্টেবল এলিমেন্টকে বোঝাইতেছে। তো ওরা বিটা ডিকে করার মাধ্যমে কি ওরা হচ্ছে স্টেবিলিটি গেইন করে আমার স্টেবিলিটি কার্ভের উপর চলে গেছে। তো এই জিনিসটা আশা করি আমরা খুবই ভালোভাবে বুঝে গেছি। তো একই জিনিসটা এখন আমার কি এশিয়ার ক্ষেত্রে ঘটবে, আমার হচ্ছে এই আরেকটা জিনিসের ক্ষেত্রে বোঝাই দিই, আমি একটু এই জিনিসগুলো মুছে দিই, একটু মুছে দিই। এটার কাজ তো শেষ, এগুলো মুছে দিলাম, ঠিক আছে।
তো এখন যদি আমরা এটা দেখি, এটা বোঝানো হয়েছে হচ্ছে এই যে এটার জন্য, এটা বোঝানো হয়েছে এটার জন্য। তো এখান থেকে আমরা কি দেখতেছি, যদি জেড হচ্ছে এন এর থেকে বেশি হয় তাহলে স্টেবল হইতে হলে কি, মানে কি তাদের রেশিওটা হচ্ছে যত ওয়ান এর কাছে হবে তত তারা বেশি স্টেবল হবে। তো জেড এন এর থেকে বেশি মানে কি তাদের রেশিও কিন্তু একের থেকে বেশি। ঠিক আছে। তো জেড কে কমাইতে হবে, তাহলে কি একের কাছাকাছি যাবে এবং জিনিসটা তত বেশি স্টেবল হবে। তো এখানে কিন্তু এরা হচ্ছে আনস্টেবল আছে। তো আমি কি জেড এর সংখ্যা কি কমাবো, তো জেড এর সংখ্যা কমানোর জন্য কি, এই যে বাম পাশে যাওয়া লাগবে, তো কিছু বাম পাশে চলে গেলাম। এখন জেড এর সংখ্যা কমলেই তো নিউট্রন সংখ্যা বেড়ে যায়, এই যে প্রোটন সংখ্যা কমে গেল, মানে কি জেড কমে গেল, নিউট্রন সংখ্যা একটা বেড়ে গেল। তো এটাই তো আমার পজিটিভ দিকে বিটা দিকে রিয়াকশন। তো এই যে এখান থেকে কি কমে গেল প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে কি আমার এটা কিন্তু এখান থেকে স্টেবিলিটি কার্ভের উপর এখানে চলে আসছে। তো এইভাবে পজিটিভ জিকে রিয়াকশনের মাধ্যমে কি আমাদের একটা আনস্টেবল একটা এলিমেন্ট স্টেবল এলিমেন্ট হয়ে যাইতে পারতেছে আর কি। গেল। তো একইভাবে আমরা এই আলফা ডিকের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো। আলফা ডিকেতে কি হয়, আলফা ডিকেতে কিন্তু হচ্ছে নিউট্রনও কমে, রিয়া বেশি কমে আর কি, কি বলেন। এই যে রিয়া চারটা কমতেছে, এই যে আলফা ডিকের ক্ষেত্রে কি ম্যাচ নাম্বার চারটা কমতেছে, মানে কি প্রোটনও দুইটা কমতেছে, নিউট্রনও দুইটা কমতেছে। তো এই যে প্রোটন, এই যে নিউট্রন দুইটা কমলো এখানে ছিল, এখান থেকে কি নিউট্রন দুইটা কমলো, প্রোটন দুইটা কমলো, তো কমে যাওয়ার ফলে কি স্টেবল স্টেবল হয়ে গেছে আর কি, স্টেবল হয়ে এই আইসোটোপ থেকে কি আনস্টেবল আইসোটোপ থেকে স্টেবল ফরম্যাটে চলে আসছে। তো এতক্ষণ ধরে যে এক্সপ্লেন করছি এগুলো ছিল সব হচ্ছে আমার স্টেবল রিয়ার কথাবার্তা। তো এই কথাগুলো হচ্ছে পরীক্ষা এক্সপ্লেন করতে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষা থিওরিটিক্যাল কোশ্চেন, মানে খুবই কমন একটা জিনিস আর কি। তো আমি হচ্ছে ডিকে এবং স্টেবল নিউক্লিয়াস গ্রাফ বা স্টেবল নিউক্লিয়াস যে গ্রাফ সম্পর্কে যা যা কথা ছিল, মানে আমি মানে যে চেষ্টা করছি যত বেশি পরিমাণ ইন ডিটেলস বলা পসিবল এক্সপ্লেন করার আর কি। এর বেশি আর কি এক্সপ্লেন করতে পারবো না, কারণ আমি সর্বোচ্চ এতটুকুই জানি আর কি। কারণ এগুলো আর কি আমি ম্যাডাম ক্লাসে যা পড়াইছিল প্লাস বই থেকে পড়ে নিজে যা বুঝছি তাই আর কি এক্সপ্লেন করে দিছি। গেল, আশা করি বোঝা গেছে আর কি। আর স্টিল এই যে এখন তো অনেকগুলো থিওরি পড়াইতেছি, কেউ যদি এই জিনিসগুলো না বুঝিস আমাকে আর কি মেসেঞ্জারে নক করে দিস, মানে কোনো পার্টিকুলার টপিক যদি না বুঝিস, ওই যে একটা গ্রুপ আছে মেসেঞ্জারে আর কি, আমাকে মেসেঞ্জারে আর কি ভয়েস মেসেজ আমাকে বলে দিস যে এই একটা পার্টিকুলার পার্টটা বুঝিস না, আমি ভয়েস মেসেজ দিয়ে অথবা কলে আর কি বুঝাই দেওয়ার চেষ্টা করবো, যদি স্টিল এই রেকর্ডিং দেখে কেউ কোনো টপিক না বুঝিস আর কি। তো এই দিকে পার্টটা চলে গেছে, দিকে পার্টটা শেষ। তো এখন হচ্ছে আমাদের আর বেশি কিছু বাকি নেই, আমরা হচ্ছে লেকচারটা শেষ করে দিতে পারবো। সেটা হচ্ছে এই যে রেডিও অ্যাক্টিভিটি লেকচারটা, সেটা হচ্ছে এটা হচ্ছে এই ফর্মুলা সম্পর্কে আমরা সবাই অবগত, এবং এই ফর্মুলা দিয়ে হচ্ছে টার্ম ফাইনালে ম্যাথ আসে, এগুলোর ডেরিভেশনও আমরা জানি। এগুলো আর কি ম্যাডাম নিজেদের থেকে পড়ে নিতে বলছে, এই হাফ লাইফের ফর্মুলা আমরা সবাই জানি। এগুলো দিয়ে হচ্ছে গিয়ার স্যারের বই থেকে ওই কার্বন ডেটিং এর বোর্ড প্রবলেমের ম্যাথ গুলো করে ফেলতে বলছে, এগুলো সবাই জানে। তারপরে এখানে একটা কথা বলা হয়েছে যে দুনিয়ার শুরুতে ইউরেনিয়াম কি 50-50 ছিল। এই যে এই 235 এর ইউরেনিয়ামটাও 50% ছিল, 238 এর ইউরেনিয়ামটাও কি 50% ছিল। ঠিক আছে, একদম দুনিয়ার শুরুতে। বাট এখন কি আস্তে আস্তে কি এই যে এই 235 থেকে কমে গেছে, 50 থেকে কমে কি 0.7% হয়ে গেছে। কারণ কি এটা হচ্ছে ডিকে করতে করতে এটাতে ফর্ম হয়ে গেছে, তাই কি এটার অ্যামাউন্ট বেড়ে গেছে, এটার অ্যামাউন্ট কমে গেছে। বাট দুনিয়ার শুরুতে কি 50-50 ছিল, দুটো এই কথাটা আর কি এখানে বলা হয়েছে। গেল। এবার আমরা হচ্ছে আমাদের এই টপিকের হচ্ছে লাস্ট লেকচার, 11 নম্বর লেকচার। এটাতে বেসিক্যালি নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ে কথা বলা হয়েছে, আর কিছু না। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ে কথা বলার আগে এখানে একটু কিছু কথা বলা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ সিরিজ নিয়ে কথা। আচ্ছা, পেনিট্রেশন পাওয়ার আমরা সবাই জানি গামা রেডিয়েশনের পেনিট্রেশন পাওয়ার সবচেয়ে বেশি, বিটাটা আরেকটু কম, আলফাটা সবচেয়ে কম। এখন এই চারটা যে রেডিও অ্যাক্টিভ সিরিজ, চারটা রেডিও অ্যাক্টিভ সিরিজ হচ্ছে ম্যাডাম জাস্ট মুখস্থ করতে বলছে, এখানে আসলে বোঝার কিছু নেই, এটা আর কি বাইজার থেকে পড়ে নেওয়া যাবে। বাইজারে আসলে মানে তেমন একটা রিডিং করার কিছু নাই, জাস্ট এক দুইটা লাইন পড়লে বোঝা যাবে ওইখানে কি কথা বলা হয়েছে। তো এটা হচ্ছে বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ সিরিজ। এই রেডিও অ্যাক্টিভ সিরিজটাকে মুখস্থ রাখতে হবে, পরীক্ষা আমি আসতে দেখি নাই, আসতে নাকি আসে না আমি নট শিওর। তবে এটা কি মুখস্থ রাখতে হবে। এখন এটা দ্বারা আসলে কি বুঝাইছে, এটা কিছু না, এটা জাস্ট মুখস্থ করবো। মুখস্থ করার পর আমরা জাস্ট এতটুকু বুঝবো যে এই যে যে প্যারেন্ট নিউক্লিয়াস, ঠিক আছে, এগুলো জাস্ট এই যে ডান পাশের এগুলো কিন্তু এক্সাম্পল দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাম্পল দেওয়া হয়েছে। এখন এটা কি প্যারেন্ট নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার ডটার প্যারেন্ট স্টেট, এটা হচ্ছে নিউক্লিয়ার ডটার স্টেট বা হচ্ছে স্টেবল প্রোডাক্ট বলা হয়। এখন এই যে থোরিয়ামটা আছে না, থোরিয়ামটা কিন্তু হচ্ছে একটা আনস্টেবল অবস্থায় আছে। তো থোরিয়ামটা কি রেডিও অ্যাক্টিভ জিকের মাধ্যমে কি একটা স্টেবল ফর্ম অর্জন করে ফেলবে এখন, বা একটা নন রেডিও অ্যাক্টিভ একটা স্টেবল ফর্ম অর্জন করবে। এখন সেটা যে সে করবে, করার পিছনে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি, এই প্যাটার্নটা হচ্ছে থোরিয়ামের কিন্তু ম্যাচ নাম্বার 2 232। তো থোরিয়াম ভাঙে গিয়ে হচ্ছে প্লাম্বামে চলে গেছে, তো প্লাম্বামের ম্যাচ নাম্বার কিন্তু 208। এখন ওই 232 আর 208 দুইটাই কিন্তু 4n, মানে এন একটা যদি ইন্টিজার হয় তাহলে 4n সংখ্যক কিন্তু তাদের সবসময় এরিয়াটা হবে। কি বলে, আমি সরি, এটা মনে হয় হচ্ছে আহ হ্যাঁ, 4n সংখ্যক কিন্তু তাদের এই জিনিসটা হবে, কি বলে ম্যাচ নাম্বারটা হবে আর কি, খুব সম্ভবত। আমি তারপর একটু ভেরিফাই করে নিই। 4n+3 হয়, তো 4x+3 = 235 হয় নাকি দেখি। হ্যাঁ, কি ইন্টেজার আছে, হ্যাঁ ঠিক ঠিকই বলছি এটা। সো
এইরকম কিছু যদি ডিসইন্টিগ্রেট করে তাহলেও এমন একটা কিছুতে আর কি স্টেবল ফর্ম নিবে যাতে তাদের ম্যাথ নাম্বার এটা 4n হলে এটা 4n হতে হবে। যেমন আমরা যদি এই যে এটা ক্ষেত্রে দেখে আসি, এটা কিন্তু 4n+3 সিরিজের আন্ডারে বলা হয়েছে। তো এটা কিন্তু 4n+3 হইতেছে, তো এটা ভেঙে গিয়ে যে জিনিসটা হবে ওইটার ম্যাথ নাম্বারও কিন্তু 4n+3 হইতেই হবে। ঠিক আছে। এখন এই 4n আলা প্যাটার্ন ফলো করবে যারা, তাদেরকে আর কি থোরিয়াম সিরিজের আন্ডারে ফেলানো হয়েছে। জাস্ট তাদেরকে একটা সিরিজ অ্যালোকেট করে দেওয়া হয়েছে। তো 4n+1 দেরকে হচ্ছে নেপচুনিয়াম সিরিজে দেওয়া হয়েছে, 4n+2 কে ইউরেনিয়াম সিরিজে দেওয়া হয়েছে, 4n+3 কে হচ্ছে অ্যাক্টিনিয়াম সিরিজের আন্ডারে অ্যালোকেট করা হয়েছে। আর এগুলা কি জাস্ট তাদের আর কি এক্সাম্পল বোঝানো হয়েছে, এমন কিন্তু আরো অনেক জিনিস এক্সিস্ট করতো। যেমন আমি ফর এক্সাম্পল দেখাই দিলাম, ধরলাম এরকম একটা এক্স, ওটা যদি 230 এটা থেকে কম 228, এটাও কিন্তু কি 4n হয়েছে, 4n হয়েছে। তো ধরলাম ও হচ্ছে তার ওর স্টেবল প্রোডাক্ট হইলো ওয়াই, যেটা হইলো ধরলাম হচ্ছে 204। তো ওইটা এটা 4n হইলে এই জিনিসটাও কিন্তু অবশ্যই 4n হইতে হবে। তো এটাই আসলে নিউক্লিয়ার এই রেডিও অ্যাক্টিভ সিরিজ আর কি, যে মেইন বোঝার জিনিসটা এখানে, আর তাছাড়া আর বোঝার কিছু না, এটাই আর কি মেইন বোঝার জিনিস। আর জাস্ট এই লিস্টটা সবাই মুখস্থ করবে, মুখস্থ করে আর কি পরীক্ষা লেখা দিবি যদি আসে। এখান থেকে আর কিছু বুঝার নেই। কারণ আমি যে কথাগুলো বলছি এগুলো বইতে ওই কথাটাই লেখা আছে আর কি। গেল। তারপর হচ্ছে এখানে বলে দিচ্ছে প্যারেন্ট নিউক্লিয় থেকে স্টেবল নিউক্লিয় হয় যদি আর কি হিলিয়াম একটা, এটা জাস্ট একটা হিলিয়াম বা আলফা ডিকে বলে দেওয়া হয়েছে, আর কিছু না। গেল। তারপর গামা জিকে আছে, হ্যাঁ এবার আমরা বুঝি দেখি এই যে যে এই গামা জিকেটা কিন্তু একটা নিউক্লিয়ার ফেনোমেনন, কারণ কি এখানে কিন্তু নিউক্লিয়াসের ভিতর থেকে একটা ম্যাসলেস ইলেকট্রন বের হয়ে যাইতেছে, এই জন্য গামা জিকে কিন্তু একটা নিউক্লিয়ার ফেনোমেনন বলা হইতেছে। বাট এই এক্স রেটা কিন্তু একটা হাই এনার্জি ইলেকট্রন বের হয়ে যেতেছে অ্যাটম থেকে। ঠিক আছে। আমরা যে হচ্ছে বলি যে গামাটিকে হচ্ছে একটা যে ম্যাসলেস ইলেকট্রন বের হওয়া, গামাটিকে কি একটা ম্যাসলেস ইলেকট্রন বের হওয়া, এই যে যে এই জিনিসটা বের হইতেছে, এটা কিন্তু আসলে আমার ইয়া থেকে বের হইতেছে না, ওই অ্যাটমের যে ভ্যালেন্স শেল ওইখান থেকে কিন্তু বের হইতেছে না, এটা কিন্তু আমার নিউক্লিয়াসের ভিতর থেকে বের হইতেছে। এই জন্য কিন্তু এটাকে একটা নিউক্লিয়ার ফেনোমেনন বলা হইতেছে। বাট এক্স এর ক্ষেত্রে যে ইলেকট্রনটা বের হয়, মানে দুইটাই কিন্তু ইলেকট্রনের জন্য আসতেছে, এই এক্স রেটাও কিন্তু ইলেকট্রন এমিশনের কারণে আসতেছে, আবার হচ্ছে এই গামা ডিকেটাও কিন্তু ইলেকট্রন এমিশনের কারণে আসতেছে। এই জন্য কিন্তু বলা হয়েছে তাদের কি আম, রিয়া মানে ফেনোমেনা সেম, মানে জিনিস সেম, হইতেছে ইলেকট্রনের কারণে, বাট অরিজিন ইজ ডিফারেন্ট ফর বোথ। অরিজিনটা কিন্তু ডিফারেন্ট, কারণ ওই যে যে E00 যেটা বের হইতেছে এটা কিন্তু বের হইতেছে নিউক্লিয়াস থেকে গামার কারণে, গামার ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে বের হইতেছে। বাট এই এক্স এর ক্ষেত্রে যে হায়ার এনার্জি ইলেকট্রনটা বের হয় ওটা কিন্তু বের হয় আমার হচ্ছে ভ্যালেন্স শেলের থেকে বের হইতেছে আর কি। ঠিক আছে। ভ্যালেন্স শেল না, মানে শেল থেকে বের হইতেছে। এই জন্য কিন্তু অরিজিন ডিফারেন্ট, এই জন্য এই এক্স রে কে কিন্তু হচ্ছে নিউক্লিয়ার ফেনোমেনা বলা যাবে না, মানে গামাটা কিন্তু একটা নিউক্লিয়ার ফেনোমেনা দিয়ে বলতে হবে। ঠিক আছে, এই কথাটা আর কি বলা হয়েছে। তো এই যেখানে বলা হয়েছে যে হাই এনার্জি ইলেকট্রন দিয়ে আঘাত করলে এক্স রে এমিট হয়, তো এক্স রে এমিট হইতেছে একটা ইলেকট্রন দিয়ে আঘাত করার ফলে আর কি। তো এই আঘাতটা কিন্তু হচ্ছে নিউক্লিয়াসে হইতেছে নাকি না, নট শিওর। আচ্ছা, এটা নিয়ে এইভাবে নাও এক্সপ্লেন করি। এটার কথা কাহিনী তো বুঝছি, এটা কাহিনীটা আমরা এভাবে বুঝতে পারি যে এক্স রে তখনই বের হয় যখন হচ্ছে কি একটা হায়ার এনার্জি ইলেকট্রন দিয়ে কোনো একটা নিউক্লিয়াসকে যখন আমরা হিট করি তখন এক্স রে বের হয়। তার মানে একটা থেকে ইলেকট্রন বের হয় আর একটা ইলেকট্রন দিয়ে হিট করা লাগে বের করার জন্য। তো এই জন্য এক্স রেটা কিন্তু নিউক্লিয়ার জিনিসপাতি না, বাট গামাটা হচ্ছে একটা নিউক্লিয়ার জিনিসপাতি। জাস্ট এতটুকু জানলেই হলো আর কি। গেল। তো এবার আসি আমরা হচ্ছে লাস্ট টপিকে চলে আসছি। আচ্ছা, একটা কাজ করি, আমি হচ্ছে কাইন্ড অফ এই পুরো লেকচার আর কি মোটামুটি টায়ার্ড হয়ে গেছি, আমি হচ্ছে এই লাস্ট, আচ্ছা আমি এই লেকচারে হচ্ছে কন্ট্রোল করে দিচ্ছি, সমস্যা নেই। বেশি বাকি নাই তো, তাহলে আর কি সবকিছু একটা ভিডিওর মধ্যে থাকলো আর কি। তো নিউক্লিয়ার রিয়াকশন এতে যাই। নিউক্লিয়ার রিয়াকশন কি? নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে, এখানে জাস্ট নিউক্লিয়ার রিয়াকশন তো আমরা জানি নিউক্লিয়ার রিয়াকশন কি, এখানে জাস্ট নিউক্লিয়ার রিয়াকশনের একটা জেনারেল ফরম্যাট দেখা দেওয়া হয়েছে আর কিছু না। তো জেনারেল ফরম্যাটটা বোঝার জন্য আমরা কিভাবে বুঝতে পারি, আমরা তো একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন কিভাবে ঘটে আমরা জানি, আমরা হচ্ছে একটা নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস থেকে আমরা হচ্ছে একটা, যেমন আমরা যেখানে একটা যদি এই যে একটা ফিশন রিঅ্যাকশন দেখে আসি, ফিশন রিঅ্যাকশনে কি হয়, একটা ইউরেনিয়ামকে আমরা কি করি, একটা স্লো নিউট্রন দিয়ে হিট করি। মানে অত স্লো না, বাট নর্মালি একটু স্লো, মানে নর্মাল এইসব নিউট্রনের তুলনায় স্লো একটা নিউট্রন দিয়ে হিট করি, হিট করার ফলে কি এটা কি একটা আনস্টেবল নিউক্লিয়াসে পরিণত হয়ে যায়। ওরা আনস্টেবল নিউক্লিয়াস থেকে ডিসইন্টিগ্রেটেড হয়ে কি দুইটা স্টেবল নিউক্লিয়াস ফর্ম হয়, এবং কি তিনটা আরো ফাস্ট এনার্জেটিক ইলেকট্রন ফর্ম হয়, এবং কি কিছু এনার্জি বের হয়। এই এনার্জি গুলো কিন্তু ওই যে বাইন্ডিং এনার্জি কার্ভের থেকে আসে, আমরা কিন্তু এক্সপ্লেন করে আসছি। ওই কথাটা আর কি এই যে এখানে বলা হয়েছে আর কি। তো এই ফিশনটা হচ্ছে ইউরেনিয়ামের ফিশনটা খালি এইভাবে ঘটে, নট নেসেসারি এইভাবে ঘটতে পারে। নিউট্রন দিয়ে হিট করলাম, আনস্টেবল হইলো, ব্যারিয়াম আর ক্রিপ্টন না হয় জেনন আর স্ট্রংশিয়াম হইলো। এবার আগের বার তিনটা নিউট্রন এমিট হয়েছিল, বাট এবারের নিউট্রন গুলো কিন্তু দুইটা নিউট্রন এমিট হয়েছে এবং কিছু পরিমাণ এনার্জি পাইছে। তো এই যে যে নিউট্রন গুলো এমিটেড নিউট্রন গুলো কিন্তু অনেক ফাস্ট হয়, কারণ এগুলো অনেক বেশি এনার্জি নিয়ে আর কি এমিট হয়। ঠিক আছে। আর এখানে এদের কিছু জিনিস বলে দেওয়া হয়েছে যে এই নিউট্রন গুলোর এনার্জি কম,
যেগুলো দিয়ে হিট করি, ওই ওই এগুলোর তুলনায় এগুলোর এনার্জি কম। এবং হচ্ছে এই ইউরেনিয়ামটা কি খুবই আনস্টেবল হয়, কারণ কি এটা লাইফ টাইম কি 10⁻16 হয়, মানে সাথে সাথে ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, এই কথাটা বুঝাতে চাইছি। কারণ এই যে ফিশন নিয়ে যে এতগুলো কথা আমি বললাম, এই কথাগুলো বলার পিছনে রিজনটা হইতেছে এটা, যে আসলে কাহিনীটা কি ঘটতেছে। আমি একটা প্যারেন্ট নিউক্লিয়াস এক্স, এক্স যদি আমার একটা প্যারেন্ট নিউক্লিয়াস হয় বা টার্গেট নিউক্লিয়াস হয়, আমি কি করি, একটা টার্গেট নিউক্লিয়াসকে কিছু দিয়ে হিট করি। হিট করলে কি আমার আর একটা প্রোডাক্ট নিউক্লিয়াস তৈরি হয়, এবং কিছু কি আরো কিছু এক্সট্রা জিনিস বের হয়। তো আরো কিছু এক্সট্রা জিনিস যেটা বের হইতেছে, ওই যে আগের বার কি দুইটা নিউট্রন তিনটা নিউট্রন বের হয়েছিল, তো এগুলাকে আমি বি বলতেছি। আর ওয়াই গুলাকে বলা হইতেছে এই যে যেগুলো ফর্ম হয়েছে, জেনন, স্ট্রনশিয়াম বা ব্যারিয়াম, ক্রিপ্টন। এই যে ওয়াই হচ্ছে যেগুলো ফর্ম হয়েছে। আর এটা কি যেটা দিয়ে হিট করছি, এই যে ওল্ড নিউট্রন, এই স্লো নিউট্রনটা কি আমার হচ্ছে এ বোঝানো হইতেছে। তো এই টাইপের একটা রিয়াকশনকে আসলে আমরা এইভাবে বোঝানো হয়, যে এক্স দেয়া হয়, আগে প্যারেন্টটা বসানো হয়, তারপর কি ডটারটা বসানো হয়, মানে টার্গেটটা বামে বসানো হয়, প্রোডাক্ট গুলো আর কি ডানে বসানো হয়। যেটা দিয়ে হিট করি ওটাকে বামে বসানো হয়, কমা দিয়ে আরো কিছু যেটা এমিট হয়ে যায় ওটাকে আর কি আমার ডান পাশে বসানো হয়। এই জন্য যে বলা হয়েছে এ হচ্ছে ইনসিডেন্ট পার্টিকেল দিয়ে এনার্জি দিব, আর এই যে বিটা কি, ওই যে একটা গামা রেডিয়েশন তৈরি হয় নিউক্লিয়ার রিঅ্যাকশনের ফলে, তো ওই যে যে রেডিয়েশনটা বের হয়ে যেতেছে ওটাকে গামা দ্বারা বোঝানো হয়েছে, এটাকে নিউট্রন দ্বারা বোঝানো হয়েছে, আর ইউআইটা হচ্ছে আমার সেই প্রোডাক্টটা। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এখন এটা হচ্ছে একটা জেনারেল একটা মেথড আর কি, এমনি নিউক্লিয়ার রিঅ্যাকশন গুলোকে এক্সপ্রেস করার, এটা একটা জেনারেল একটা ফর্মেট। এখন হচ্ছে আমরা রেডিয়েটিভ ক্যাপচার জিনিসটা কি। রেডিয়েটিভ ক্যাপচার জিনিসটা হইতেছে, মানে হচ্ছে আমি হচ্ছে আম, একটা এক্স, এক্স এর হচ্ছে এ ছিল, জেড ছিল, আমি হচ্ছে একটা নিউট্রন দিয়ে হিট করছি। নিউট্রন দিয়ে হিট করার ফলে কি তার হচ্ছে কি ম্যাচ নাম্বার বেড়ে গেছে, ম্যাচ নাম্বার বের হয়ে গেছে, এবং কি সে গামা রেডিয়েশন এমিট করে দিছে। তো এই টাইপের ফেনোমেনাকে রেডিয়েটিভ ক্যাপচার বলা হয়, যেটা আর কি আমার এই যে ইউরেনিয়ামের ক্ষেত্রে ঘটে। এই যে ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে হিট করছি, সে কি একটা এই যে ম্যাচ নাম্বার বেড়ে গেছে, আর কি সে গামা রেডিয়েশন এমিট করে না, কারণ আমরা তো জানি যে এই যে রেডিও অ্যাক্টিভ পাওয়ার প্ল্যান্ট গুলোতে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলোতে আর কি অনেক পরিমাণ গামা রেডিয়েশন আর কি বাইরে বের হয়। তো ওইটাই আর কি বোঝানো হয়েছে এখান থেকে, যে রেডিয়েটিভ ক্যাপচার এটা দ্বারাই বোঝানো হয় আর কি। এখন যদি এই এ আর বি সমান হয়, এ আর বি কি ছিল এইটা, মানে আমি যেটা দিয়ে আমি হিট করছি ওইটাই আবার বের হয়ে গেছে, ওইটাকে তখন স্ক্যাটারিং বলে। স্ক্যাটারিং কেন বলে, আমরা কিন্তু হচ্ছে রিয়ে পড়ে আসছি, কি বলে ওইটাকে, এই যে কম্পটন এফেক্ট পড়ে আসছি। তো কম্পটন এফেক্ট কি হয়েছিল, আমরা হচ্ছে একটা ইলেকট্রনকে কি একটা যে রেডিয়েশন দিয়ে হিট করছিলাম, রেডিয়েশন দিয়ে হিট করার ফলে কিন্তু জাস্ট একটা কি ওই রেডিয়েশনটা এনার্জি কমে গেছে, আর ইলেকট্রনটাকে কিছু এনার্জি গেইন করছে। কিন্তু আমার কিন্তু ওই যে সেই রেডিয়েশনটা দিয়ে হিট করছে, আবার রেডিয়েশনটা কিন্তু বের হয়েছে। মানে আমি হচ্ছে এমন না যে একটা নিউট্রন দিয়ে হিট করছি গামা রেডিয়েশন বের হয়েছে, এমন কিন্তু কিছু হয়নি। রেডিয়েশন দিয়ে হিট করছি, আবার কি ওই লাইট রেডিয়েশনটাই আবার বের হয়েছে। তো ওই জিনিসগুলোকে কিন্তু স্ক্যাটারিং বলা হইতেছে। তো এই যে এ আর বি যখন ইকুয়াল হয়ে যাবে, মানে এটা আর এটা যখন একই হয়ে যাবে, তখন জিনিসটা কিন্তু আর কোনো নিউক্লিয়ার ফেনোমেনা থাকতেছে না, তখন এই জিনিসটা হয়ে যেতেছে কি স্ক্যাটারিং। এ ইকুয়াল টু বি, স্ক্যাটারিং বলা হইতেছে গেল। এবার এ যখন নিউট্রন হবে আর বি যখন নিউক্লিয়াস হবে, মানে কি এই যে কিছু এক্সট্রা নিউক্লিয়াস বের হচ্ছে না, এই যে এ যখন নিউট্রন আর বিটা কি নিউক্লিয়াস, এই যে ফিশ, এই যে কি নিউট্রন দিয়ে হিট করছি আর কি বের হয়েছে কি এমিটেড জিনিসগুলোকে, এই যে ব্যারিয়ামের পাশাপাশি কি একটা ক্রিপ্টন এমিট হয়ে গেছে। তো এটা যখন একটা নিউক্লিয়াস, আলাদা নিউক্লিয়াস হবে, বিটা যখন নিউক্লিয়াস হবে, তখন কি এই জিনিসটাকে একটা ফিশন বলা হইতেছে। কারণ ফিশনের ক্ষেত্রে কি এই যে নিউট্রন দিয়ে হিট করছি, এটা ধরলাম ওয়াই, ওয়াই এর পাশাপাশি কি এই যে বিটা কি একটা ইয়ে তৈরি হচ্ছে না, একটা কি একটা নিউক্লিয়াসও বের হচ্ছে না। তো ওই ক্ষেত্রে আর কি ফিশন বলা হইতেছে। তো এই টপিক থেকে, এই পেজ থেকে আর কি এগুলো বোঝার জিনিসপাতি ছিল জ্ঞান। তো এখন এখানে বলা হয়েছে, আচ্ছা হ্যাঁ, ক্রস সেকশনটা পরে আসতেছি। এখন আমরা লাস্ট টপিকে চলে আসছি, আমাদের এখানে একটাই টপিক বাকি, সেটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এটা আর কি ছোটখাটো থিওরি টপিক, যেগুলো আর কি গিয়ার স্যারের বই থেকে পড়তে হবে। গিয়ার স্যারের বইতে খুবই সুন্দরভাবে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর গুলো এক্সপ্লেন করা আছে, আমি জাস্ট একটু কুইক ওভারভিউ দিয়ে দিই। তো এখানে হচ্ছে এখানে একটা বাইন্ডিং এনার্জি কার্ভ দেখানো হয়েছে। বাইন্ডিং এনার্জি কার্ভের কথাটা আমি অলরেডি আগে এক্সপ্লেন করে আসছি, যে বাইন্ডিং এনার্জি কার্ভ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, কারণ প্রতি বছর এটা ফাইনালে দিয়ে দেয়। এখন বাইন্ডিং এনার্জি কার্ভের একটা কথা কিন্তু আমি খুবই আগেই বলে আসছি, যে আমরা কিন্তু কি হয় ফিশনে কি হয়, ওই যে ইউরেনিয়াম কিন্তু বেশি ম্যাসাল অবজেক্ট যদি কম ম্যাসাল অবজেক্টে চলে যায়, তাহলে কি বাইন্ডিং এনার্জি বেড়ে যায়। বাইন্ডিং এনার্জি মানে তো যে এনার্জিটা রিলিজ হয়ে বন্ডটা ফর্ম হয়, তো রিলিজ কৃত এনার্জিটা কি বেড়ে গেছে। তো রিলিজ কৃত এনার্জি বেড়ে গেছে মানে কি ওই যে এনার্জিটা পাইতে ফিশন রিঅ্যাকশন থেকে একটা এনার্জি পাওয়া পসিবল। এটাই কিন্তু ওই যে আমরা বলছিলাম বাইন্ডিং এর যেটা এক্সপ্লেন করছিলাম, ওই কথাটাই আর কি এখানে বলা হয়েছে, যে বিই বাইরে যায়, তাই বেশি এনার্জি পাওয়া যায়। এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে, যেটা আমি অনেক বড় করে আগে এক্সপ্লেন করে ফেলছি। তো গেল এই পার্ট এক্সপ্লেন করে ফেলছি। তো ফিউশন রিঅ্যাকশনের কিছু রিঅ্যাকশন আছে, যে রিঅ্যাকশন পর জন্য গিয়ার স্যারের বইটা দেখতে বলছি, জাস্ট তিনটা রিঅ্যাকশন আছে, ওই তিনটা রিঅ্যাকশন দেখলেই হবে, গিয়ার স্যারের বইতে আছে। ওই নাইট্রোজেন অক্সিজেন গুলো দেখার দরকার নেই, খালি হাইড্রোজেন হিলিয়াম এটা দেখলেই হয়েছে। এবার চলে আসে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, গিয়ার স্যারের বইতে পড়বো। আমাদের জাস্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জন্য তিনটা পয়েন্ট মনে রাখা লাগবে। একটা হচ্ছে ফুয়েল, একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি জানি অনেকে, যদি ওই চেরনোবিলের কাহিনীটা আমি জেনে থাকি বা সিরিজটা দেখে থাকি, অনেকে এটা সম্পর্কে আইডিয়া আছে।
তো একটা নিউক্লিয়ার রিয়েক্টর চালাইতে হইলে মেইনলি পাঁচটা জিনিস লাগে। পাঁচটা জিনিসের মধ্যে প্রথম হইতেছে ফুয়েল। ফুয়েলটা হইতেছে যে জিনিসটাকে আমি নিউক্লিয়াস থেকে ভেঙে আমি আর কি এনার্জি গুলো এমিট করবো। তো আমরা তো এনার্জি এমিট করি হচ্ছে ইয়া থেকে, ফিশন রিয়াকশন থেকে, রাইট? তো ফিশন রিয়াকশন থেকে যেহেতু এনার্জি এমিট করি, তো আমার ওই ফুয়েলটা কি, ফুয়েলটা তো ইউরেনিয়াম। তো আমার একটা নিউক্লিয়ার রিয়েক্টরের ভিতরে হচ্ছে ফুয়েলের দরকার আছে, ঠিক আছে? এখন ফুয়েলের ভিতরে হচ্ছে আমাদের কি 2 থেকে 3% এনরিচ ইউরেনিয়ামের দরকার হয়, 2 to 3% এনরিচ কি ইউরেনিয়ামের দরকার পড়ে। তো সেই ইউরেনিয়াম গুলা কি আবার বানানোর জন্য একটা নতুন রিয়েক্টর দরকার। এগুলো আসলে এটা হচ্ছে ইরেলেভেন্ট পড়ে, ইরেলেভেন্ট বলতে আর কি এগুলো মেইন পড়া না, এগুলো আর কি ম্যাডাম জাস্ট এক্সট্রা ইনফরমেশনের জন্য দিছিল। ম্যাডাম বলছিল যে এগুলো ম্যাডামরা আরো ডিটেলসে পড়ছিল ম্যাডামদের মাস্টার্সে, এগুলো হচ্ছে বিএসসি লেভেলে বা আমাদের লেভেলে এত ডিটেলসে জানার দরকার নেই। ম্যাডাম জাস্ট বলে দিচ্ছিল যে এই যে পুরো ফুয়েলের ভিতরে 2 to 3% ইউরেনিয়াম লাগে এনরিচ। ওই ইউরেনিয়ামটা আবার পাওয়া হয়েছে 235, যেটা হচ্ছে পৃথিবীতে আপাতত 0.7% এক্সিস্ট করতেছে, যেটা কি ফিউচার আস্তে আস্তে আরো কমে যাবে। তো ওই 235 ন্যাশনাল ইউরেনিয়ামের থেকে আর কি ওই ইউরেনিয়াম থেকে ফুয়েল হিসাবে ইউজ করা হয়। এখন এক্স্যাক্টলি ওটা ইউজ করা হয় না, ওটাকে আবার 2 to 3% এনরিচড একটা ভার্সন ইউজ করা হয়। এখন ওই এনরিচ ভার্সন ইউজ করতে হইলে, মানে এই ইউরেনিয়ামটাকে এটাতে আবার বানাইতে হইলে আমার কি করা লাগে, একটা নতুন রিয়াক্টর লাগে। ওই রিয়াক্টরটাকে আবার ব্রিডার রিয়াক্টর বলে। ব্রিড করা মানে কি, তৈরি করা। তো ব্রিডার রিয়াক্টরটা কি করে, 0.7% 235 এর যে ইউরেনিয়াম গুলো এক্সিস্ট করতেছে ওটা থেকে কি 2 to 3% এনরিচড ইউরেনিয়াম বানায়, পরে ওইটাকে আসলে ফুয়েল হিসাবে ইউজ হয়। এই জিনিসটা খুব সম্ভবত গ্যাস স্যারের বইতে লেখা নেই, এটা একটু ম্যাডাম বাইরের নলেজ শেয়ার করছিল আমাদের সাথে। মেনলি আমাদের জানতে হয়েছে যে ফুয়েল হিসাবে ইউরেনিয়াম থাকে, এবং কি ওই ইউরেনিয়ামটা কি বেসিক্যালি ওই যে 0.7% এক্সিস্ট করতেছে যে ইউরেনিয়ামটা, ওই ওই ইউরেনিয়ামটা ইউজ করা হয় আর কি। গেল। তো তারপর আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে মডারেটর। এখানে কিন্তু কোনো এক্সপ্লেনেশন দেওয়া নেই, এক্সপ্লেনেশন সব গিয়াস স্যারের বইতে দেওয়া আছে, আমি গিয়াস স্যারের বই থেকে এবং ম্যাডাম ক্লাসে যা কথা বলছিল ওগুলোই আমি বলতেছি। তো এখানে হচ্ছে মডারেটর দেওয়া থাকে। মডারেটরের কাজটা কি, মডারেটর কাজটা হচ্ছে রিয়াকশন গুলাকে আর কি, রিয়াকশনকে স্লো করা না, মানে নিউট্রনের রিয়াকশন গুলাকে স্লো করা। আর আমরা তো হচ্ছে ফিশন রিয়াকশন থেকে বুঝতে পারতেছি যে একটা রিয়াকশন তো তখনই বেশি ঘটবে যখন কি, যত বেশি নিউট্রন দিয়ে হিট করতেই থাকবে, যে এই এই পুরানো নিউট্রন গুলাকে আরো ইউরেনিয়ামকে হিট করবে, করার ফলে কি একটা রিয়াকশন তৈরি হতে থাকবে, তো হইতেই থাকবে। এখন যদি আমার এরকম একটা আনলিমিটেড রিয়াকশন তৈরি হয়ে যায়, মানে কি অনেক বেশি পরিমাণে রিয়াকশন তৈরি হওয়া শুরু হয়ে যায়, তখন তো আমার জন্য বিপদ হয়ে যাবে। তো আমার সেই ক্ষেত্রে কি করা লাগবে, বেশি পরিমাণ নিউট্রন প্রোডাকশন হতে দেওয়া যাবে না। যত বেশি নিউট্রন প্রোডাকশন হবে, এই নিউট্রন গুলোকে কমায় দিতে হবে। নিউট্রন গুলোকে কমায় দিতে হবে, তাহলে কি একটু রিয়াকশনটা কম পরিমাণে হবে, আমার জিনিসটা একটু কন্ট্রোল থাকবে। তার মানে কি আমার হচ্ছে এই যে, আর যত বেশি রিয়াকশন হবে থার্মাল এনার্জিও বেশি প্রোডাকশন হবে। তো যাতে ওভারহিট বা ওভারলোড না হয়ে যায়, এই জন্য কি আমার মডারেটর ইউজ করা হয়, আমার পুরো রিয়াকশন গুলোকে স্লো রাখার জন্য, মানে নিউট্রন গুলোকে কমায় দেওয়ার জন্য। এখন এই নিউট্রন গুলোকে কমায় দেওয়ার জন্য আমরা কি করি, আমরা বেরিলিয়াম, কার্বন, D2O, মানে এই যে কি জানি একটা আছে, ডিউটেরিয়াম অক্সাইড, ডাইডিউটেরিয়াম অক্সাইড, এই এলিমেন্ট গুলা, কার্বন, বেরিলিয়াম, এগুলো মডারেটর হিসেবে ইউজ করি। কেন? কারণ এদের হচ্ছে অ্যাবজর্পশন ক্ষমতা অনেক ভালো। এরা কি করতে পারে, ওই যে যে হাই এনার্জেটিক যে নিউট্রন গুলো, এই যে ভেরি ফাস্ট হাই এনার্জেটিক যে এই যে নিউট্রন গুলো যে তৈরি হইতেছে, ওরা কি করে নিউট্রন গুলাকে অ্যাবজর্ব করে নেয়। তো ওরা যখন নিউট্রন গুলাকে অ্যাবজর্ব করে নেয়, আমার কি নিউট্রন কম হয়ে গেল, তা নিউট্রন কম হয়ে গেলে কি আমার রিয়াকশন গুলো কি স্লো ডাউন হয়ে যাবে, অল্প পরিমাণ রিয়াকশন ঘটবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে এই মডারেটরটা কি আমার হচ্ছে ওই যে রিয়াকশনের অ্যামাউন্ট, মানে কি যাতে অল্প পরিমাণ হিট প্রোডাকশন হয়, কমাই দিতে আর কি হেল্প করতেছে। আমার কথাগুলো আরেকটু বেটার ভাবে এটি গ্যাস সাইবতে এক্সপ্লেন করা আছে, পড়লেই হয়ে যাবে। তো এবার চলে আসি রিফ্লেক্টর। রিফ্লেক্টরটা কি, এখন রিফ্লেক্টরটা হইতেছে এই যে এতগুলা হাই স্পিডের যে নিউট্রন গুলো তৈরি হইতেছে, এই এতগুলা হাই স্পিডের নিউট্রন গুলা কিন্তু এরকম ছড়াই ছিটে চলে যেতেছে। মানে হচ্ছে আমার তো এই নিউট্রন গুলাকে, এই যে নতুন নিউট্রন গুলোই তো, এই যে এই নিউট্রন গুলোই কি আমার হচ্ছে কি চেইন রিয়াকশন ইনিশিয়েট করে না। এখন এগুলোকে তো আমার দরকার আসলে নতুন চেইন রিয়াকশন ইনিশিয়েট করার জন্য, বাট এগুলা যদি হচ্ছে এরকম এত স্পিডে হওয়ার ফলে এগুলোকে ক্যাপচার করা যায় না, মানে এগুলো থেকে ধরে রিয়াকশন করানো যাবে, এগুলো ছড়াই ছিটায় চলে যায়। তো এগুলো যাতে হচ্ছে আমার ছড়াই ছিটায় না চলে যায়, মানে এগুলো কি ওই যে রিয়াক্টরের যে ওয়াল, রিয়াক্টরের ওয়ালে গিয়ে কি অ্যাবজর্ব হয়ে যাইতেছে বা রিয়াক্টরের ওয়ালে গিয়ে হারায় যাইতেছে, তো আমার তো তাহলে চেইন রিয়াকশনটা ইনিশিয়েট হবে না। তো চেইন রিয়াকশনটা ইনিশিয়েট হওয়ার জন্য কি নিউট্রন গুলাকে কি আমার এক্সিস্টেন্ট রাখতে হবে, যাতে কি ওগুলা গিয়ে আবার হচ্ছে আমার রিয়াকশন করতে পারে। তো এই জন্য কি আমি আমার নিউক্লিয়ারের যে পাওয়ার প্ল্যান্টের ওয়ালটাকে, মানে যার ভিতরে রিয়াকশনটা ঘটে, ওইটার ওয়ালটাকে, কন্টেনারের ওয়ালটাকে হচ্ছে আমরা রিফ্লেক্টর দিয়ে তৈরি করি। এই রিফ্লেক্টর গুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এগুলো আর কি রিয়াতে লেখা আছে, গিয়াসের বইতে লেখা আছে। এগুলোতে সাধারণত হচ্ছে কি লাইট এলিমেন্ট দিয়ে তৈরি হয়, মানে অল্প ওই যে ছোট ছোট এলিমেন্ট দিয়ে তৈরি হয়। কারণ এদের হচ্ছে হাই স্ক্যাটারিং ক্রস সেকশন। আর ক্রস সেকশনটা কি, ক্রস সেকশনটা মানে হইতাছে রিয়াকশন ঘটানোর প্রবণতা। মানে যত বেশি ক্রস সেকশন ঘটবে তত বেশি রিয়াকশন বেশি ঘটবে। কেন তাদের হাই স্ক্যাটারিং ক্রস সেকশন কেন আছে, তারা কি ওই যে জিনিসগুলোকে রিফ্লেক্ট করে দিবে, যে হাই এনার্জেটিক যে ইলেকট্রন গুলোকে তারা কি ওয়াল থেকে রিফ্লেক্ট করে দিবে। রিফ্লেক্ট করে দিলে কি ওগুলো আবার এসে ইউরেনিয়াম গুলোকে হিট করতে পারবে,
তো ইউরেনিয়াম গুলা কি হিট করলে কি আমার ওই যে যেই নতুন যে এনার্জেটিক ইলেকট্রন, নতুন যে এনার্জেটিক নিউট্রন গুলো এগুলো কি রিটেইন হয়ে যাইতেছে, এবং এগুলোকে আমি রিয়াকশনে কাজে লাগাতে পারতেছি। তো ওইটাই হচ্ছে আমার রিফ্লেক্টরের কাজ, যাতে কি নিউট্রন গুলো হারায় না যায়, নিউট্রন গুলো যাতে আবার রিফ্লেক্ট হয়ে ওয়ালে রিফ্লেক্ট হয়ে যাতে ব্যাক এসে আবার রিয়াকশন ইনিশিয়েট করতে পারে। এটাই আর কি রিফ্লেক্টরের কাজ। এবং এই হাই যে ক্রস সেকশন বলে দেওয়া হয়েছে, যে ক্রস সেকশন মানে কি রিয়াকশন ঘটানোর প্রবণতা। তো ওই যে যদি বেশি পরিমাণ রিফ্লেক্ট করে দেয়, যে বেশি পরিমাণ রিফ্লেক্ট হয়ে রিকোশেট হয়ে এসে পড়ে, তো কি রিয়াকশনও বেশি ঘটবে। এই জন্য বলা হয়েছে যে হাই স্ক্যাটারিং ক্রস সেকশন থাকা লাগবে। গেল। তো এবার চলে আসি কন্ট্রোল ডট। কন্ট্রোল ডটের কাজটা অনেকটা মডারেটরের মতো, বাট নট এক্স্যাক্টলি, এটা মডারেটর না। কন্ট্রোল ডটের কাজটা হচ্ছে আমার রিয়াকশনের রেটটাকে কন্ট্রোল করা। এই যে নিউক্লিয়ার রিয়াকশন, এই যে নিউক্লিয়ার যে ফিশন রিয়াকশনটা হইতাছে, এই রেটটাকে কন্ট্রোল করাটাই হইতাছে আমার কিসের কাজ, এই রিয়ার কাজ, কি বলে, এই কন্ট্রোল রডের কাজ আর কি। তো কন্ট্রোল রড হচ্ছে ক্যাডমিয়াম দিয়ে তৈরি হয়, এটাকে হাই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। হাই অ্যাবজর্পশন ক্রস সেকশন মানে কি আমার হচ্ছে অ্যাবজর্পশন রিয়াকশনটা বেশি ঘটবে, মানে বেশি পরিমাণ অ্যাবজর্পশন হয়ে যাবে। তো এই যে এত নিউট্রন যে ইউজ করে রিয়াকশন গুলো করতেছে, আমি যদি কিছু পরিমাণ নিউট্রনকে অ্যাবজর্ব করে ফেলি কি রিয়াকশনের পরিমাণ কমে যাবে। তো রিয়াকশনের পরিমাণ কমে গেলে কি আমি কি পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে পারছি, রিয়াকশনটার কখন স্পিড বাড়াবো, কখন স্পিড কমাবো। এই কন্ট্রোল রড গুলা কি এরকম হচ্ছে, এটা এত ডিটেলস আসলে বোঝার দরকার নেই। যারা আর কি এই চেরনোবিলের সিরিজটা আমরা দেখছি, তারা অনেকে জানি যে কন্ট্রোল রড গুলো এরকম কিছু রড থাকে যেগুলো উঠাইলে রডটা কাজ করে না। আবার যদি রডটা ঢুকায় দেই তাহলে আর কি, মানে কন্টেনারের ভিতরে যদি রড গুলো ঢুকায় দেই, তাহলে কি রড গুলো ওই রিয়াকশনের ভিতরে চলে যায়, এবং কি ওই রড গুলো যখন রিয়াকশনের ভিতর পাঠাই দিছি, এগুলো কি ওই যে নিউট্রন গুলো ছোড়াছুটি করতেছে ওগুলাকে কি অ্যাবজর্ব করে ফেলে। তখন কি ওই নিউট্রন গুলো কি আর রিয়াকশন করতে পারতেছে না। এখন আমি যদি আবার ওই রডটাকে কি আবার উঠাই দিই, রডটাকে উঠাই দিলে কি নিউট্রন গুলো অ্যাবজর্ব হইতেছে না, ওই রিয়াকশনের ভিতর ছোটাছুটি করতেছে, রিয়াকশন বেশি ঘটাইতেছে। তো এই যে যে রড গুলো কি ভিতরে ঢুকানো আর বাইরে বের করার মাধ্যমে কি আমরা রিয়াকশনটাকে কন্ট্রোল করতে পারতেছি না। এই জন্য এই জিনিসগুলোকে বলা হইতেছে হচ্ছে কন্ট্রোল রড। গেল। এবার আসে হচ্ছে কুলেন্ট। কুলেন্টটা কি, কুলেন্টটা হইতেছে আমার তো এই যে এখানে যে অনেক হাই পরিমাণ হচ্ছে থার্মাল এনার্জি প্রডিউস হইতেছে, রাইট? এখন এই এত পরিমাণ থার্মাল এনার্জি তো একটা কন্টেনারের ভিতর ঘটলে তো একটা এক্সপ্লোশন ঘটে যাওয়ার চান্স আছে। এখন তার উপর দিয়ে একটা রিয়েক্টরের মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে, আমরা কি করি এর ভিতরে আসলে পানি দিই, রিয়েক্টরের ভিতরে আসলে পানি থাকে, এই পানিটা আসলে কুলেন্টের কাজ করে। তো এই পানিটা কি করে, এই পানিগুলো আমরা দেই, পানিগুলো কি হয়েছে মানে একটা কন্টিনিউয়াস ফ্লো অফ ওয়াটার দিতেই থাকে একটা রিয়েক্টরের ভিতরে। এই ওয়াটার গুলো হচ্ছে যখন স্টিম হয়ে যায়, স্টিম হয়ে এগুলো হচ্ছে উপরে ওঠা শুরু করে, অনেক হাই স্পিডে স্টিম গুলা উপরে ওঠা শুরু করে। তো স্টিম গুলা যখন হচ্ছে এই যে ওয়াটার ভ্যাপোরাইজ হয়ে স্টিম গুলো যখন উপরে ওঠা শুরু করে, এই যে যে কিছু উইন্ড মিলের পাখা ঘুরতে থাকে, এই উইন্ড মিলের পাখাগুলো যখন ঘুরে দেওয়া হয়, তোকে একটা মেকানিক্যাল এনার্জি কনভার্ট করে দেওয়া হইতেছে এই যে স্টিমটাকে। স্টিম কি হিট এনার্জি, হিট এনার্জি থেকে কি আমি ওই যে পাখাগুলোকে ঘুরাই দিতেছি, এবং কি আমার হচ্ছে মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয়ে যেতেছে। পরে এই মেকানিক্যাল এনার্জি তো বেসিক্যালি মোটরের মতো বলতে পারি। তো এই মোটর গুলাকে কি বা মেকানিক্যাল এনার্জিকে পরে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমরা কারেন্ট ইলেকট্রিসিটিটা পাইতেছি। তো এটাই হচ্ছে বেসিক্যালি একটা কিভাবে কাজ করে, রিয়াক্টর কিভাবে কাজ করে। এখন আমার কথা হচ্ছে স্টিমটা আমরা কিভাবে প্রডিউস করবো। স্টিমটা প্রডিউস করে হচ্ছে আমরা ওয়াটারকে হিট করে, ওয়াটারকে কিভাবে হিট করব, আমরা ওই যে রিয়াকশনের ভিতরে কি অনেক এনার্জি প্রডিউস হইতেছে, হিট হিট এনার্জি প্রডিউস হইতেছে রিয়াকশনের কারণে। তো ওই হিট গুলা কি আমরা হচ্ছে ওয়াটার সাপ্লাই করে দিই। তো ওয়াটারের হিটটা লেগে গেলে ওয়াটার গুলো আর কি আমার ওয়াটার ভেপর তৈরি হয়ে যায় বা স্টিম তৈরি হয়ে যায়, স্টিম গুলো আর কি পরে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে ইলেকট্রিসিটি প্রডিউস করা হইতেছে। এখন এই ওয়াটার গুলো কিন্তু শুধু স্টিম প্রোডাকশন ইউজ করা হইতেছে না। এই যে এত যে হাই যে এরিয়া, এত যে হাই পরিমাণ এনার্জি, হিট এনার্জি তৈরি হতেছে কন্টেনারের ভিতরে, এই হিট এনার্জিটা যদি একটা পরিমাণ বেড়ে যায়, বেড়ে গেলে তো একটা ব্লাস্ট, একটা এক্সপ্লোশন রিয়াকশন হয়ে যাবে, রাইট? তো আমরা কি করি, কন্টিনিউয়াসলি ওয়াটার ফ্লো করতে থাকি, তো ওয়াটার গুলো কি করে ওই হিট গুলাকে অ্যাবজর্ব করে স্টিম হয়ে যায়। ওই যে হিটের যে অ্যাবজর্পশনটা করতেছে মানে কি, সে কি হিটের পরিমাণটা কমায় আনতেছে। তো এই যে হিটের পরিমাণ কমায় কারা, কুলেন্টরা, এই জন্য এই ওয়াটারকে কুলেন্ট হিসাবে ইউজ করা হয়। এই জন্য শুধুমাত্র ওয়াটারকে কুলেন্ট হিসাবে ইউজ করতে হবে নট নেসেসারি, আরো অনেক কুলেন্ট আছে যেগুলো আর কি এক্সাম্পল হচ্ছে গিয়ার স্যারের বইতে লেখা আছে, ওখান থেকে পড়লে আর কি হয়ে যাবে। তো এই ছিল আর কি রিয়েক্টরের আর কি এক্সপ্লেনেশন। ম্যাডামও কাছে এতটুকু কথাই বলছিল, এন্ড আমিও আর কি একটু নিজে যা বুঝি বেটার ওগুলো আর কি এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো এই পর্যন্ত ছিল আর কি বেসিক্যালি আমাদের পুরো কোর্সের পড়া। 11টা লেকচার আমি পুরো সব রেকর্ডিং এ কভার করে দিছি। কেউ যদি স্টিল আমার রেকর্ডিং দেখে কিছু না বুঝিস, আমাকে আর কি মেসেঞ্জারে নক করলেই হবে। আমি ভয়েস মেসেজ পাঠানোর মাধ্যমে অথবা মেসেঞ্জারে কল দিয়ে আমি বুঝাই দিতে পারবো, কোনো সমস্যা নেই, আমাকে জাস্ট মেসেঞ্জারে নক করলেই হবে। তো আর এখানে ওই যে গ্রাফ নিয়ে কথা বলা হয়েছে, এই গ্রাফের কথা আমি অলরেডি বলে ফেলছি, এগুলো হচ্ছে ফটো ইলেকট্রিকের স্লাইডার গ্রাফের কথা আর কি। তো এর সাথে আর কি আমাদের এই 11টা লেকচার আর কি একবারে শেষ আর কি 3টা রেকর্ডিং এর মাধ্যমে। তো রেকর্ডিং আমি স্টপ করে দিতেছি আর কি।